স্বাগতম আমাদের P2 লেকচারে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তো নিউটনীয় বলবিদ্যা একটা ভাস্ট টপিক, তো তার মধ্যে আমরা কিছু সাব সেগমেন্ট করে রেখেছি যাতে আলোচনা সুবিধা হয় আর কি। যেমন এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, মেইনলি নিউটনের গতিসূত্র, থার্ড ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, যেগুলো আমরা জানতাম। এরপর আছে ভরবেগের সংরক্ষণ সূত্র, থার্ড ল এবং সেকেন্ড লর যে একটা অ্যাপ্লিকেশন আমরা সবাই জানি। এবং সেই ভরবেগের সংরক্ষণ সূত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে রকেট। এই রকেটের উপর আলোচনা থাকবে। আর এটা একটা নতুন টপিক, এটা মানে আগে জাস্ট ভার্বালি আলোচনা করা হতো, এখন বেশ রিগোরাসলি আলোচনা আছে তোমাদের বইয়ে। এটা নাম হচ্ছে কলিশন বা সংঘর্ষ। এটা ওই ভরবেগের সংরক্ষণ সূত্র, গতিসূত্র, এই সব কিছুর একটা কম্বিনেশন। তো সেটা দুই প্রকার, ইলাস্টিক আর ইনইলাস্টিক। তো এগুলোর আমরা থিওরি আলোচনা করব, মানে এখানে খুব ডিটেইলে যাব না, বাট এগুলোর থিওরি আলোচনা করা আছে, ওইসব এপিসোডগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আমরা সরাসরি অঙ্কে বা ওই অঙ্কে লাগবে এমন কিছু সূত্র নিয়ে মেনলি আলোচনা করব। এরপর আছে কৌণিক গতিসূত্র। কৌণিক গতিসূত্র হচ্ছে আমরা এতক্ষণ যা যা বলেছি, ভরবেগের সংরক্ষণ সূত্র, বল ইকুয়াল টু ma, সেই সব সূত্রগুলো কৌণিক ভার্সন আছে আবার, তো ওগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে মেইন টপিক হচ্ছে জড়তার ভ্রামক, বিভিন্ন কেসে জড়তার ভ্রামকগুলো কেমন হবে, গোলকের ক্ষেত্রে কেমন, তারপর একটা চিকন লাঠির ক্ষেত্রে কেমন, কোন অক্ষের সাপেক্ষে কেমন, তো এগুলোর উপর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। আর এরপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, এবং এটার উপর বেশ কিছু ম্যাথ আমরা দেখবো। আর ব্যাংকিং আছে লাস্টে, যে সাইকেলে যে চড়ে সে কোন একটা কার্ভের মধ্যে দিয়ে যাওয়ার সময় কেন বাঁক নেয়। সো আলোচনা আমরা খুব বেশি এলাবোরেট না করে সরাসরি অঙ্ক দেখবো, এবং ওই অঙ্কের ফাঁকে ফাঁকে আমরা আলোচনাটা কন্টিনিউ করব, মানে অ্যাডমিশনের জন্য উপযোগী করে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। একটা অনুভূমিক পানির ফ্লো আছে যেটা 15 মিটার পার সেকেন্ড বেগে একটা 10⁻² বর্গমিটার ক্রস সেকশনের নল থেকে বের হয়ে লম্বভাবে একটা দেয়ালে হিট করলো, এবং আমরা ধরে নেব কোনো রিবাউন্ড হচ্ছে না, মানে দেয়ালেই তার ভরবেগ হারাচ্ছে, আইডিয়ালি ধরে নিচ্ছি, এটা ফিরে আসবে না। তাহলে দেয়ালের উপর তার প্রযুক্ত বল কত? এটা হচ্ছে একদম বেসিক সূত্র নিউটনের সেকেন্ড ল, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান যদি এসে ইউনিট আমরা বিবেচনা করি। তার মানে খেয়াল করে দেখি, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। তো এটা কিন্তু অনেকেরই ভুল হয়, এবং এই কনসেপ্টগুলো মেইনলি মনে রাখবো। যার ভরবেগের পরিবর্তন হবে তার উপরে কিন্তু বলটা দেওয়া হয়। আই মিন, কাউকে ধাক্কা দিলে, সাপোজ একটা ডাস্টারকে ধাক্কা দিলা, তাহলে ওই ডাস্টারের ভরবেগের পরিবর্তন হবে। ওকে, তাহলে দেখো, আমি যদি পানির ভরবেগের পরিবর্তনের হার বের করি, তাহলে বলটা কার উপর? পানির উপর। কিন্তু কোয়েশ্চনে বলছে দেয়ালের উপর প্রযুক্ত বল কত। তাই পানিকে দেয়াল ধাক্কা দিলে থার্ড ল অনুসারে পানি আবার দেয়ালকে ধাক্কা দেবে। সো আমরা এখন যদি পানির ভরবেগের পরিবর্তন হার বের করি, ওটা হবে পানির উপর প্রযুক্ত বল, ওটাকে নেগেটিভ করে দিলে আমরা পাবো দেয়ালের উপর প্রযুক্ত বল। তো আমাদের মেইন অঙ্কটা হবে আসলে ভরবেগের পরিবর্তনের হারটা নির্ণয় করে। তো এটা কিভাবে করা যায়? যেহেতু এখানে আরো কিছু কনসেপ্ট কিন্তু খেয়াল রাখতে হবে। হার বা রেট, রেট মানে কি? প্রতি 1 সেকেন্ডে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে ভরবেগের, প্রতি 1 সেকেন্ডে। তো তুমি এক্সপেরিমেন্টে 2 সেকেন্ড ধরে করতে পারো না, ইভেন 10 সেকেন্ড ধরে করতে পারো না, 1 মিনিট, 10 ঘন্টা, কিন্তু তোমার বিবেচনা করলো যে টাইমের মধ্যেই করো না কেন, তোমার অ্যান্সার কিন্তু বের করতে হবে 1 সেকেন্ডে। তাহলে আমরা কেন ইচ্ছা করি 1 সেকেন্ড সময় ধরে নিচ্ছি না? এটা অবশ্যই সম্ভব, কারণ 2 সেকেন্ড ধরলে তোমার 2 দিয়ে ভাগ করতেই হবে। তাহলে আমি সময়টি নিলাম 1 সেকেন্ডে, তার মধ্যে যে ভরবেগের পরিবর্তনটা হবে সেটাই আমার ভরবেগের পরিবর্তনের হার। তার মানে এই টাইমটা তুমি আরবিট্রারিলি চুজ করতে পারবা। যদি তুমি বেশি সময় নাও, ভরবেগ বেশি পরিবর্তন হবে, তাহলে বেশি পরিবর্তন ডিভাইডেড বাই বেশি সময়, আলটিমেটলি কিন্তু রেজাল্টটা সেম দেবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের পুরো পরিবর্তনটা ঘটাবো আমরা 1 সেকেন্ডে। এখন ভরবেগের পরিবর্তন সেটা কত? mv - mu, পানির শেষ ভরবেগ বিয়োগ পানির আদি ভরবেগ। তো একটু খেয়াল করে দেখো, এখানে তাহলে শেষ ভরবেগ তো 0 আমরা বললাম। এই হচ্ছে নলটা, এই নলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 10⁻² বর্গমিটার, মানে এই সার্কুলার ক্রস সেকশনটা হচ্ছে 10⁻² স্কয়ার মিটার। এর মধ্য দিয়ে পানি যাচ্ছে, পানি ফ্লো করতেছে, সেই পানি এখানে গিয়ে সামনে একটা দেয়াল ভার্টিক্যালি গিয়ে হিট করলো, এবং এইখানে তার বেগ হয়ে গেছে 0, এবং আদিতে বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এখন কোয়েশ্চেন হচ্ছে 1 সেকেন্ডে সে কতটুকু যায়, এটাই কিন্তু বলা আছে 15 মিটার পার সেকেন্ড। এভাবে একটু ভেঙে লিখি, 15 মিটার যায় প্রতি 1 সেকেন্ডে। তাহলে এই পানিটা প্রত্যেক 1 সেকেন্ড ব্যবধানে, আমরা যদি সময় ব্যবধানটা 1 সেকেন্ড নিই, তাহলে এর মধ্যে পানির কণাগুলো কিন্তু 15 মিটার করে আগাতে থাকবে। কথাটা কেন বারবার বলতেছি এখানে আমরা একটু খেয়াল করবো। সেটা হচ্ছে শেষ ভরবেগ হচ্ছে 0, কারণ ওখানে গিয়ে রিবাউন্ড করতেছে না, ওখানে শেষ হয়ে যাচ্ছে ভরবেগ। আর আদিতে ভর আমরা জানি না, কিন্তু বেগ জানি, সেটা কত? 15। তাহলে m × 15 ডিভাইডেড বাই 1 সেকেন্ড।
তাহলে আমরা এখানে আসলে জানার বাকি আছে শুধুমাত্র ম্যাস বা ভরটা। আমাদের অঙ্কের ট্রিক্সটাও এখানে, ভরটা বের করার জন্য সরাসরি ভর দেওয়া নেই, প্রয়োজনীয় একটু হেল্প নিতে হবে। তো তোমরা ক্লাস 9-10 শিখে আসছো ঘনত্ব রো সমান কি ছিল, ভর বাই আয়তন। প্রতি একক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি কি, m ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, রো ভি। তাহলে পানির ঘনত্ব ইন্টু পানির আয়তন, ভি না লিখে আমরা ভলিউম লিখলাম, কনফিউশন হবে না। তাহলে এখানে পানির ঘনত্ব কোয়েশ্চেনে দেওয়া নেই, কিন্তু এটা ডিফল্ট আমরা জানি, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আর আয়তনটা নির্ণয় করব কিভাবে, আয়তন সমান আবার আমরা কি জানি, ক্ষেত্রফল, সাপোজ এরিয়া এ ইন্টু কত দূর গেল, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে দেখতেই পাচ্ছি এটা একটা সিলিন্ডার, এবং সময় দিছে কতখানি, সময় দিছে কিন্তু অনলি 1 সেকেন্ড। ততক্ষণে পানি কত দৈর্ঘ্য ক্রস করে, 15 মিটার, কারণ বলেই দিছে এটার ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি 1 সেকেন্ড সময়, যেহেতু সবকিছু 1 সেকেন্ড সময় মাপতেছি, তাহলে 1 সেকেন্ড সময় সে কত উচ্চতা বা কত দৈর্ঘ্য যাবে, 15 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের 15, এবং সেই ক্ষেত্রফলটা কত কোয়েশ্চনে দিয়ে দিছে। প্রস্থচ্ছেদের এরিয়া হচ্ছে 10 টু দি পাওয়ার -2। তাহলে ওটা যদি এখানে বসিয়ে দিই, -15, 1000, 10 টু দি পাওয়ার -2 ইন্টু 15, এত নিউটন। কেন নিউটন লিখলাম, এটা ভরবেগের পরিবর্তন না, প্রতি সেকেন্ডে। সো কেজি মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা নিউটন। কিন্তু মজার ব্যাপার, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। এখানে কার ভরবেগের পরিবর্তন নির্ণয় করছি আমরা, পানির ভরবেগের। তাহলে এটা বলটা কার উপর প্রযুক্ত হয়েছিল, পানির উপর, কিন্তু কোয়েশ্চনে বলে দিয়েছে যেহেতু দেয়ালের উপর প্রযুক্ত বল, তাহলে আমাদের ফোর্স অন দ্য ওয়াল Fw হবে -F। এতক্ষণ যা বের করছি পানির উপর, তার উল্টা থার্ড ল অনুসারে, তখন এখানে নেগেটিভ পেলে ওটা আসবে পজিটিভ। 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -2 ইন্টু 15 নিউটন। এটি হচ্ছে দেয়ালের উপর প্রযুক্ত বল। তো এবার আমাদের দ্বিতীয় উদাহরণ হচ্ছে বলের ঘাত বা ইম্পালস নিয়ে। ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে কিন্তু তোমরা পার্থক্য করার চেষ্টা করবা। বলের ঘাত হচ্ছে কি, একটা সময়ের ব্যাপার উল্লেখ থাকবে, মানে বলের ঘাত যত বেশি তাহলে বুঝতে হবে হাতের উপর আঘাত তত বেশি। হ্যাঁ, বলের ঘাত বাড়ানোর অর্থ হচ্ছে তুমি এই বলটাকে বা ফোর্সটাকে আঘাত করতে বেশি সময় দিচ্ছ আর কি। এফ ইন্টু ডেল টি, মানে সময় আর বল, এই দুটো গুণফলকে বলে বলের ঘাত। তো কোয়েশ্চেনটা কি করছে দেখো, এটা একটা টপ ভিউ। এখানে একজন ক্রিকেটার বা ব্যাটসম্যান আছে, এখানে বোলার বল করছে, এই বরাবর চলে গেছে, বলটার দেওয়া আছে, ভর দেওয়া আছে। এরপর বলে দিচ্ছে ব্যাটসম্যান বলটার বেগের কোনো পরিবর্তন না করে, মানে যে বেগে আগত হয়েছে, ইনসিডেন্ট হয়েছে যে বেগে, ওই বেগেই চলে গেছে, কিন্তু আগে ডিরেকশনের সাথে 45 ডিগ্রি কোণ করে। কোয়েশ্চেন করছে বলের ঘাত কত। কোয়েশ্চেনে দেওয়া আছে যে বলটা আসছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে, এবং বেগের মানে কোনো পরিবর্তন হয়নি, সেটা 15 মিটার পার সেকেন্ডে আছে, শুধু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো কোয়েশ্চেন করছে বলের ঘাত কত। তো আমরা অলরেডি জানি বলের ঘাত হচ্ছে F ইন্টু টি, এই প্যারামিটারটাকে বলে বলের ঘাত। তাহলে F ইকুয়াল টু আমরা অলরেডি কি জানি, m ইন্টু a ইন্টু টি, আবার অ্যাক্সেলারেশন বা a হচ্ছে কি m v মাইনাস u বাই টি। সো আমরা অলরেডি জানি যে বলের ঘাত F ইন্টু টি হবে m v মাইনাস m u, কারণ এখানে টি টি কাটা। তার মানে ভরবেগের পরিবর্তনটাই হবে বলের ঘাত। তো আমাদের এখানে আসলে কোয়েশ্চেনটা যে বলের ঘাত নির্ণয় করার অর্থ হচ্ছে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। এবং অবশ্যই মনে রাখবা যে ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তাই অবশ্যই ভেক্টর অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এটা করতে হবে। তাহলে আমরা কিভাবে করা যায় খেয়াল করে দেখো, অঙ্কটা আমরা এখানে আঁকলাম, আবার এই পয়েন্টে এইভাবে আসলো, 45 ডিগ্রি কোণে চলে গেল। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 22.5 ডিগ্রি, অর্ধেক। একইভাবে এটা হচ্ছে 22.5 ডিগ্রি, এবং সে আসছিল কত বেগে, 15 মিটার পার সেকেন্ড, এবং রিটার্নও করছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা এই বেগ দুটাকে একটু অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে এই যে 15 মিটার পার সেকেন্ড, এটার যে ভরবেগ, হ্যাঁ, তাহলে সেই ভরবেগের দুটো উপাংশ আছে, একটা এইদিকে আর একটা উপরের দিকে, এবং এটা 22.5 হলে নিচেটাও 22.5। তাহলে এটা আসবে 15 cos 22.5, এটা গেল বেগের উপাংশ। সাথে আমি যদি ভর দিয়ে গুণ করি m ইন্টু ভেলোসিটি, তাহলে এটা গেল আদি ভরবেগের x অক্ষ বরাবর উপাংশ, আর এটা হবে আদি ভরবেগের y অক্ষ বরাবর উপাংশ। m ইন্টু 15 cos এর বদলে আসবে sin, 15 sin 22.5 ডিগ্রি। এটা গেল সব আদির ক্ষেত্রে। এরপর যখন এভাবে রিটার্ন করবে, তার উপাংশ দুইটা, একটা হবে এই x অক্ষ বরাবর ডানে, আর একটা হবে y অক্ষ বরাবর উপরে। আমরা এটাকে কালো করে দিচ্ছি, এটা ফাইনাল, এটা বোঝানোর জন্য। তাহলে এটা আসবে কি 15 cos 22.5, এটা হচ্ছে বেগের উপাংশ, সাথে ভর যদি গুণ করে দিই m, তাহলে ভরবেগের শেষ উপাংশ x অক্ষ বরাবর, আর ওই ক্ষেত্রে আসবে m ইন্টু 15 sin 22.5। এবং আমরা চোখের দেখে কিন্তু একটা জিনিস বুঝে গেছি। আমরা আগেও একটা ক্লাসে বলেছিলাম যে একটা ভেক্টরকে
উপাংশ ভাগ করার পর কিন্তু ওই ভেক্টরের অস্তিত্ব থাকবে না, কারণ ওই দুইটা উপাংশ মিলেই আগের ভেক্টরটাকে দেয়। তার মানে আগের এই ভেক্টরগুলোকে আমরা আসলে আর মনে মনে ভাববো না, এই ভেক্টরগুলো আর নাই। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা ছিল আদি ভরবেগ উপরের দিকে, এটা হচ্ছে শেষ ভরবেগ, এবং দেখো মানের কোনো চেঞ্জ নেই। m15 sin 22, m15 sin 22। তাহলে আমি কি বলতে পারি y অক্ষ বরাবর ভরবেগের কোনো চেঞ্জ হয়নি, দ্যাট ইজ del py, y অক্ষের দিকে চেঞ্জ আসলে 0। তার মানে একমাত্র পরিবর্তন করছে কিন্তু x অক্ষ বরাবর। অনেকে ভাবতে পারো কেন x অক্ষ বরাবর তো m15 cos 22, এখানে m15 cos 22, চেঞ্জটা কোথায়? ভরবেগে একটা ভেক্টর রাশি, এটা শুধু মান চেঞ্জ না হলেই যে চেঞ্জ হবে না তা কিন্তু না। ডিরেকশন দেখো, আগে ছিল বামে, পরে হয়ে গেছে পুরোপুরি রিভার্স, মানে একটা বিশাল চেঞ্জ। তাহলে আমাদের চেঞ্জ x অক্ষ বরাবর কত হলো? m ইনটু 15 cos 22 মাইনাস, এখানে খেয়াল করে দেখো এখানে আরেকটা মাইনাস দেবো, m ইনটু 15 cos 22। আরেকটা কেন মাইনাস? আমরা এই জাতীয় অঙ্ক করার সময় সেই 9 থেকে করে আসতেছি, মনে আছে? একটা নির্দিষ্ট দিককে ধনাত্মক ধরে নিবা, ধরলাম এখানে ডান দিকে পজিটিভ, তাহলে আমরা এই যে 15 cos 22 ইনটু m এটাকে লিখছি প্লাস, আর এটা অবশ্যই তখন হবে কি নেগেটিভ, কারণ এই অক্ষের অপোজিট দিকে ডিরেক্টেড। আর এই মাইনাসটা কেন দিলাম? এটা পার্থক্য বোঝানো। তাহলে আলটিমেটলি থাকলো 2m ইনটু 15 cos 22.5। এই হচ্ছে নেট ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনটাকে কি বলে? বলে ঘাত। সো ঘাত হবে 2m15 cos 22 এবং m এর মান দেওয়া আছে 0.15 কিলোগ্রাম। ভরবেগের সংরক্ষণ সূত্রে বেশ সুন্দর একটা এক্সাম্পল তপন স্যারের বইয়ে আগে ছিল এটা, যে এক নৌকা, দুই মাথায় দুইটা লোক, একজনের ওজন হচ্ছে 20 কেজি ভর আর একজন হচ্ছে 25 কেজি। তো একটু পর এই লোকটা বাম দিকে লাফ দিল 3 মিটার পার সেকেন্ড বেগে, আর এই লোকটা ডান দিকে লাফ দিল 2 মিটার পার সেকেন্ড বেগে। তো কোয়েশ্চেন হচ্ছে নৌকাটা কোন দিকে কত বেগে দৌড় দেবে। তো বোঝা যাচ্ছে এটা একটা ভরবেগের সংরক্ষণ সূত্র টাইপ অঙ্ক, কারণ এখানে ধাক্কা ধাক্কি আছে, ধাক্কা ধাক্কি ছাড়া আর কোনো বাহ্যিক বল নেই, মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বাহ্যিক বল থাকবে না। কিন্তু এই টাইপের অঙ্কে মেইন প্রবলেমটা কোথায় হয়? সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগ বললেই আমরা সারা জীবন কি বুঝতাম? সাপোজ আদিবেগ বললেই আমরা যত গতির সূত্র পড়ছিলাম v = u + at, এই যে সেখানে আদিবেগের সংজ্ঞাটা ছিল গণনার শুরু, টাইম কখন কাউন্টিং স্টার্ট করছো, গণনার শুরু, শুরু থেকে যত বেগই থাকুক এটা আমার হেডেক না, হেডেক হচ্ছে কখন থেকে তোমার অঙ্কটা স্টার্ট করছো, গণনা শুরু করছো, তখন যে ভেলোসিটি দেখছো এটি হচ্ছে আদিবেগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ভরবেগের সংরক্ষণ সূত্র টাইপ অঙ্কে আদিবেগটা কিন্তু সেটা না। আদিবেগ হবে, এটা অবশ্যই সবাই মাথায় সেট করে ফেলবা, আমাদের এই চ্যাপ্টারে আদিবেগ হবে সংঘর্ষ, যেটাকে আমরা ধাক্কা ধাক্কি বলতে পারি, ক্রিয়া প্রতিক্রিয়া যেটা তোমরা বারবার সুন্দর নামে ডাকো, সংঘর্ষ বা ধাক্কা ধাক্কি সেটাকে আমরা শুদ্ধ নামে ডাকবো ক্রিয়া প্রতিক্রিয়া। সেই সংঘর্ষের আগের বেগ এটা হবে আদিবেগ, আর ধাক্কা ধাক্কির পরে যে বেগ সেটা হবে শেষ বেগ। তো এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে কেমন? যেমন একটা গুলি বের হলো একটা বন্দুক থেকে, আদিবেগ কত? বন্দুকের আদিবেগ 0, গুলির আদিবেগ 0, কারণ ধাক্কা ধাক্কা এখন শুরুই হয়নি, তার আগে তার স্থির অবস্থায় আছে। এরপর একটা স্প্রিংকে সংকুচিত করে সে বের হয়ে আসবে, মানে ধাক্কা দিয়ে বের হয়ে আসবে। তো তখন আমরা বলবো গুলিটা সাপোজ 30 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে আসতেছে, আমরা বললাম একজন লোক 30 মিটার পার সেকেন্ড বেগে গুলি করলো, তাহলে এই গুলিটার এটাকে আদিবেগ নাকি শেষ বেগ? অবশ্যই এই ঘটনার জন্য এটা অবশ্যই শেষ বেগ, কারণ এখানে স্প্রিং এ ক্রিয়া প্রতিক্রিয়া ঘটানোর পর সে কিন্তু সামনে চলে আসছে, তাহলে এটা হচ্ছে শেষ বেগ। আদিবেগ অবশ্যই না, আদিবেগ ছিল 0। আর এইখানে বন্দুকটা পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করবে, পেছনের দিকে একটা বেগ পাবে, সেটা হবে ওই বন্দুক বা পিস্তলটার শেষ বেগ। কিন্তু মজার ব্যাপার, সাপোজ এই একই ঘটনা একটু ভিন্নভাবে যদি রিপ্রেজেন্ট করতাম, যে এখান থেকে একটা গুলি বের হয়ে গেল, সামনে একটা কাঠের ব্লক, সেই কাঠের ব্লকে গিয়ে হিট করলো, ওকে? তো আমি বললাম একটা গুলি 30 মিটার পার সেকেন্ড বেগে কাঠের ব্লককে হিট করলো, এই 30 মিটার পার সেকেন্ড এটাকে আদিবেগ গুলির নাকি শেষ বেগ? এখানে কিন্তু অবশ্যই সাবধান। আমরা অলরেডি দেখালাম যে বন্দুকের ক্ষেত্রে এটা অবশ্যই শেষ বেগ, কারণ বন্দুকের ক্ষেত্রে শুরুতে সে স্থির ছিল, তারপর স্প্রিংকে কিক করে সামনে চলে আসছে, ধাক্কা ধাক্কির পরের বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কিন্তু এবার যদি ঘটনা বলি এতটুকু পার্টকে, মানে এই যে কাঠের ব্লকটায় আঘাত করা পার্টটা যদি আমার ঘটনা হয়, তাহলে কিন্তু এখনো কাঠের ব্লককে আঘাত করে নাই, তাই ধাক্কা ধাক্কির আগেই তার বেগ কত? 30 মিটার পার সেকেন্ড। এবং ধাক্কা ধাক্কির পরে অনেক অঙ্ক দেওয়া থাকে যে এর বেগ অর্ধেক হয়ে গেল, সাপোজ 15 মিটার পার সেকেন্ড, এটা হবে তার জন্য শেষ বেগ। তার মানে অবশ্যই আদিবেগ বা শেষ বেগ এই চ্যাপ্টারের জন্য, সংঘর্ষের অঙ্ক কিংবা ধাক্কা ধাক্কির অঙ্কের জন্য অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে কোন ঘটনার জন্য আদিবেগ বলতেছো, কোন ঘটনার জন্য শেষ বেগ বলতেছো। তো এই অঙ্কটা যদি আমরা খুব রিগোরাসলি করতে চাই, সব রুল টুল মেনে, তাহলে আমাদের বলা উচিত টোটাল আদি ভরবেগ হবে টোটাল
শেষ ভরবেগ। এখানে টোটাল অবজেক্ট আছে 3টা, ধরলাম এটা M1, এটা হচ্ছে M2 মানে নৌকাটা, এখানে আছে M3। এখানে কোনো বাহ্যিক বল থাকবে না, তার অর্থ এখানে বাইরে থেকে কোনো ঢেউ আসবে না, কিংবা কোনো ফ্রিকশন, সান্দ্রতা, বাতাসের বাধা, এগুলো কিন্তু আমরা সব কনসিডার করবো না। তাহলে এখানে দেখো খেয়াল করে 3 মিটার পার সেকেন্ড, এখানে 2 মিটার পার সেকেন্ড, এগুলো কি আদি বেগ নাকি শেষ বেগ? কোনো রকম সমস্যা নেই। খেয়াল করে দেখো, এই লাফ দিতে হলেই অবশ্যই সে পা দিয়ে কিন্তু একটা কিক করে আসছে, তার মানে কিক করা বা ধাক্কা ধাক্কির আগের বেগটা কিন্তু শূন্য। যেই ধাক্কা মারলো তখন সে বেগ পাইলো প্রতিক্রিয়ার ফলে 3 মিটার পার সেকেন্ড। একই কথা এক্ষেত্রে প্রযোজ্য, সে লাথি দিল একটা, তার আগে কিন্তু তার বেগ শূন্য, সে দাঁড়ায় আছে, এরপর ধাক্কার পরে সে কিন্তু সামনের দিকে পড়ে গেল 2 মিটার পার সেকেন্ড বেগে। সো ধাক্কা ধাক্কির আগে U1 এটা কিন্তু শূন্য, U2 এটাও কিন্তু শূন্য, আর এখানে দেখো নৌকার বেগ, সেটার আদি বেগ হচ্ছে শূন্য, তিনটারই আদি বেগটা হচ্ছে শূন্য। তাহলে আমি লিখতে পারি M1U1 প্লাস M2U2 প্লাস M3U3, এগুলো সব হচ্ছে আদি ভরবেগ, আদি ভরবেগের সমষ্টি টোটাল। এটা হইতে হবে শেষ ভরবেগ M1V1 M2V2 M3V3, শেষ ভরবেগ যেগুলো আছে সেগুলো সমষ্টি সমান। ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সমান হবে না, যে ইন্ডিভিজুয়ালি M1U1 কিন্তু M1V1 এর সমান হবে না। মানে অনেকটা এরকম, একটা সংখ্যা সাপোজ 12, শুরুতে তৈরি করছিলাম এভাবে 2 যোগ 8 যোগ 2, 8 আর 2 10 আর 2 12, পরে তৈরি হলো 3 যোগ 8 যোগ 1, এই যে এরা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু চেঞ্জ হয়ে গেল, কিন্তু যোগফলটা কি আছে? 8 আর 1 9, 9 আর 3 12, যোগফলটা সেম থাকতে হবে। তো এখন আমরা দেখলাম এখানে প্রত্যেকটারই আদি ভরবেগ হচ্ছে শূন্য, তাহলে আমরা বাম পক্ষে লিখতে পারি শূন্য, আর ডান পক্ষে এটা হচ্ছে আমাদের নৌকার ভরবেগ। আর বাকিগুলো আমরা মান বসানোর আগে অবশ্যই অবশ্যই শেয়ার করে নেব কোন দিকে তুমি পজিটিভ ধরবা, কারণ এগুলো সব ভেক্টর রাশি, ফলে যোগ কিন্তু নরমাল নিয়মে হবে না, দিক মেনে কোনো নির্দিষ্ট দিকে ভরবেগটা কনস্ট্যান্ট থাকবে। ফলে যতগুলো ভরবেগ পাবা সবগুলো ভরবেগের ওই দিকেই উপাংশ নিতে হবে। ফলে দেখা গেল ডান দিকেরটা যদি পজিটিভ ধরো, তাহলে ডানের ভরবেগগুলো পজিটিভ, আর বামের গুলো নেগেটিভ। কেন? কারণ বামের গুলোকে আমরা বামে নিচ্ছি না, বামটাকে ডানে উপাংশ বানায় তারপর নিতেছি। সো মাথায় রাখবা, ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু একটা মাত্র নির্দিষ্ট দিকে থাকবে। তো অনেকে এই কোয়েশ্চেনটা প্রায় বলছো না যে কেন মাইনাস হয়। মাইনাসের মিনিংটা হচ্ছে যতগুলো ভরবেগ যে কোনো দিকেই থাকুক না কেন, আমরা সবকিছুকে একদিকে ভেঙে উপাংশ নিয়ে তারপর ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করতেছি। এবং ক্লাস 9-এ কিন্তু এই কথাটা বলা ছিল যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, বাহ্যিক বল যদি শূন্য হয়, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো এই সেই নির্দিষ্ট দিক তুমি যাকে পজিটিভ ধরে নিবা। তাহলে ডান দিককে পজিটিভ ধরলে এটা কি আসবে? বাম দিকে এটা হবে নেগেটিভ, ফলে আমরা লিখতে হবে হচ্ছে 20 ইন্টু -3, এরপর 25 ইন্টু +2। +2 কেন বোঝাই যাচ্ছে? ডান দিককে আমরা পজিটিভ ধরছিলাম। আর জানি না কোনটা M2, মানে M2 হচ্ছে 300 কেজি, জানি না কোনটা V2। তাহলে এখানেও কিন্তু সেই অনেক আগে থেকে এই জিনিসটা অবশ্যই তোমাদের জানা আছে, যে প্যারামিটারটা বের করবা, নির্ণয় রাশি হচ্ছে V2, নৌকার বেগ, শেষ বেগ, সেটা কিন্তু কোনো চিহ্ন বসানো যাবে না। তো এই কথাটা অবশ্যই লিখে দিচ্ছি যাতে কারো ভুল না হয়, যে রাশি বা যে প্যারামিটারটা বের করব, যে রাশি নির্ণয় করব, তাতে প্লাস বা মাইনাস দেব না। ওকে, এই ছোট ছোট ট্রিক্সগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? V2 হবে 60 - 50 ডিভাইডেড বাই 300। এখান থেকে সলভ করে যা আসবে তাই। তো এই অঙ্কটাই আমরা আরেকটা ছোট্ট সুন্দর নিয়মে করতে পারি, তাতে আমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখানে কার বেগ চাই? নৌকার বেগ। তাহলে আমরা নৌকার ভরবেগটা বের করে সেখানে যদি নৌকার ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে ভরবেগ বা ভরবেগের পরিবর্তন আর কি, লব্ধি ভরবেগ, এটাকে যদি তুমি ভর দিয়ে ভাগ করে দাও, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? বেগ। তো সেটার জন্য কি করতে হবে একটু খেয়াল করো। এই লোকটা কিক মারছে নৌকাকে, ফলে নৌকা কিক মারছে লোকটাকে, কিন্তু আমরা কোনটা নিয়ে কনসার্নড? নৌকাটার বেগ নিয়ে। সো আমাদের এখন দেখতে হবে লোকটা নৌকাকে কোন দিকে ধাক্কা মারছে। সাপোজ বামে লোকটা, সে নৌকাকে ধাক্কা দেবে ডান দিকে, এবং সে কত ভরবেগ নিয়ে ধাক্কা দেবে? 20 ইন্টু 3, দ্যাট ইজ 60 ভরবেগটা। অন দি আদার হ্যান্ড, এই কিন্তু নৌকাকে ধাক্কা দেবে বাম দিকে, ফলে নৌকা তাকে ডান দিকে ফেলে দিচ্ছে, ফলে সে কিন্তু নৌকাকে একটা ভরবেগ দেবে, সেটা কত? 25 গুণ 2। এর মধ্যে কোনটা দিচ্ছে খেয়াল করে দেখো তো। এ হচ্ছে 60, আর 25 গুণ 2 হচ্ছে 50। তাহলে লব্ধি পড়ে থাকবে কিন্তু কত? খেয়াল করে দেখো, 10। 60 বিয়োগ 50। তাহলে আমরা বুঝতে পারতেছি ভরবেগ লব্ধি কত থাকবে? ডান দিকে থাকবে, এবং সেটা ভ্যালু হচ্ছে কত? 10। এই 10 কে তুমি যদি ভর 300, কেন 300 দিয়ে ভাগ করলাম? কারণ আমরা বেগ চাই নৌকার বেগ, এবং তার উপর ভরবেগ আছে একমাত্র 10। সেই যে 1/30, এটাই হবে নৌকার বেগ। এবং কোন দিকে সেটাও কিন্তু তুমি অলরেডি জেনে গেছো, দেখতে পাচ্ছ সেটা ডান দিকে। মানে যেটাকে তোমরা আগের অঙ্কে বলতাম, অ্যান্সার যেহেতু পজিটিভ আসছে,
তাহলে বুঝতে হবে কি ডান দিক পজিটিভ ধরছিলাম না আমরা। তো এটাকে অনেক সময় সুন্দর করে আমরা লিখি এই যে ভারী বালক যে 25 কিংবা যাকে তুমি সাপোজ একে ধরছো দ্বিতীয় বালক এ প্রথম বালক, তাহলে অ্যান্সারটা হবে নৌকাটা যাবে দ্বিতীয় বালকের দিকে 1/30 মিটার পার সেকেন্ড বেগে। একই কথা এই ক্ষেত্রেও ডান দিকে কিংবা দ্বিতীয় বালকের দিকে কিংবা মোটা বালকের দিকে এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো ভরবেগের সংরক্ষণ সূত্র আরেকটা সিম্পল প্রবলেম, যে সার্টেন একটা ভর দেওয়া আছে, এক ব্যক্তি বরফের একটা পুকুর মানে অলরেডি বরফ হয়ে গেছে সেই পুকুর উপর দাঁড়িয়ে, এখানে সাপোজ লোকটা সে একটা হাত থেকে বল ছুঁড়ে মারছে এবং কত বেগে ছুঁড়ে মারছে বলে দিচ্ছে, বলটা ভর 0.5 কিলোগ্রাম এবং এই বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালের দিকে ছুঁড়ে মারছে। তো দেয়ালের দিকে ছুঁড়ে মারার পর এই বলটা আবার রিবাউন্ড করে ধাক্কা খেয়ে ফিরে আসে। তো এরপর সে আবার ক্যাচ ধরে, মানে বিষয়টা এরকম যে আমি দেয়ালে মারলাম, ধাক্কা খাওয়ার পর আবার ফিরে আসছে, আমি আবার মারবো, এরকম সিচুয়েশনটা। কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করতে আশা করি, আমি যখনই আমার নিচে কিন্তু বরফের পুকুর, তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে ঘর্ষণ নেই, আমি যখনই বলটা ছুঁড়ে মারবো অনেকটা বন্দুক থেকে কিন্তু গুলি করার মতো, ফলে ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু খাটবে। আমি সামনে ভরবেগ দিচ্ছি, অতএব আমার পেছনে একটা ভরবেগ পেতে হবে, কারণ আমার আদি ভরবেগ ছিল 0, ফলে পরের ভরবেগে হতে হবে 0, ফলে আমি যেই ছুঁড়ে মারবো আমি কিন্তু পেছনের দিকে একটা বেগ পেয়ে গেছি। এরপর বলটা আবার ফিরে আসবে, সেটা আবার ধরলে আমি আবার বাড়তি একটা বেগ পাবো, আবার ছুঁড়বো, আমি ফিরে যাচ্ছি, এরকম বলটা আবার আমার কাছে চলে আসবে, আমি আবার একটা বেগ পাবো। তো কোয়েশ্চেনটা করছে এই ক্যাচ ধরার পর সে কত বেগে চলতে থাকবে, আর যদি ভূমির সাপেক্ষে লোকটার বেগ 1 মিটার পার সেকেন্ড হতে হয় তাহলে সে বলটাকে কয়বার ছুঁড়ে মারতে হবে। তো অঙ্কটা আমরা কিভাবে করবো খেয়াল করুন। শুরুতে সিচুয়েশনটা কি, এই দেখো সে 10 মিটার পার সেকেন্ড বেগে বল ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার আগে কি দুজন স্থির না, ধাক্কা ধাক্কির মানে আমার হাতে বাড়ি দেওয়ার আগে, এই ধাক্কা ধাক্কির আগে কিন্তু লোকের ভরবেগও 0, বলের ভরবেগে 0, তাহলে 0 + 0 আদি ভরবেগের সমষ্টি কত 0। পরের ভরবেগটা কি সিচুয়েশনটা দেখি আমরা ধরলাম লোকটার বেগ আমরা জানি না, তাহলে লোকটার ভর হচ্ছে 49.5 ইন্টু লোকের বেগ ধরে নিলাম ভি, ডানে হতে পারে বামে হতে পারে, যে রাশি নির্ণয় করবো তার প্লাস মাইনাস আমরা জানি না, আর আমরা ডান দিকে প্লাস ধরে নিচ্ছি, ওকে। এবং কত বেগে ছুঁড়ে মারছে বলটাকে, বলের ভর হচ্ছে 0.5 এবং অবশ্যই +10, কারণ বলটা যাচ্ছে ডান দিকে। তাহলে এখানে সলভ করে আমরা যখনই বলটাকে আমি ছুঁড়ে মারবো একটু পিছিয়ে যাব, সেই পিছিয়ে যাওয়ার বেগটা হবে -0.101 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে লোকটা কত ভেলোসিটি নিয়ে পিছিয়ে যাবে। আচ্ছা, এরপর বলটা রিবাউন্ড করে 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে ব্যাক করলো, আমরা ধরে নিতেছি কমপ্লিট ইলাস্টিক। তো এটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে বামে আসে তাহলে ভেলোসিটি কিন্তু এবার পজিটিভ না, নেগেটিভ। তাহলে এবার আমাদের সিচুয়েশনটা কি হবে খেয়াল করো, লোকটা কিন্তু অলরেডি একটা আদি ভরবেগে আছে এইবার, কারণ সে আগে ছুঁড়ে মারছিল, ফলে এখন সে একটা পেছনে ভরবেগে যাচ্ছে। তাহলে সেটা কত 49.5 ইন্টু -0.101, কারণ সে বাম দিকে যাচ্ছে। মিনওয়াইল এই বলটা আসতেছে কত বেগে 0.5 কিলোগ্রাম এবং -10, কারণ আগে সে ডান দিকে গেল রিবাউন্ড করার পর কিন্তু এবার বামে ফিরতেছে। তাহলে এইটা হবে ক্যাচটা ধরার আগে আদি ভরবেগের সমষ্টি। তাহলে ক্যাচ ধরার পরে কি সিচুয়েশন, আমি যেহেতু ক্যাচ ধরে ফেলছি, লোকটা এবং বলটা এই দুইজন কিন্তু একটা সিঙ্গেল বডি, একত্রিত বস্তু, তাহলে ভরটা হবে 49.5 যোগ 0.5 ইন্টু মিলিত বস্তুর বেগ ভি। মিলিত বস্তুর বেগটাই হবে ক্যাচ ধরার পর লোকটার বেগ, তাহলে ভিটা আসবে -0.2 মিটার পার সেকেন্ড। এর অর্থ কি, লোকটা এখন একটু আগে যাচ্ছিল -0.1 এ, এখন কিন্তু কি 0.2 তে, তাহলে প্রথমবার রিবাউন্ড করার পর কিন্তু সে 0.2 পেল, তাহলে এরকম আবার রিবাউন্ড করার পর সে 0.4, আবার রিবাউন্ড করার পর 0.6, এরকম কয়বার রিবাউন্ড করতে হবে সেটাই বলে দিয়েছে। যদি ভূমির সাপেক্ষে লোকটার ভেলোসিটি হয় 1 মিটার পার সেকেন্ড যদি হতে হয়, তাহলে বলটাকে কয়বার ছুঁড়ে মারতে হয়, আমরা ধরলাম n বার ছুঁড়ে মারতে হয়, তাহলে n সংখ্যক 0.2 মিলে হইতে হবে 1 মিটার পার সেকেন্ড, অতএব n হবে 1/0.2, দ্যাট ইজ 5 বার। ভরবেগের সংরক্ষণ সূত্র আরেকটা এক্সাম্পল, যে একটা শিকারীর দিকে 40 কেজি ভরের একটা বাঘ 10 মিটার পার সেকেন্ড বেগে ধেয়ে আসতেছে, তাই সে 50 গ্রাম ভরের একটা বুলেট 900 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতে লাগলো। তো এটা তো কমন সেন্স যে বাঘটা যেহেতু অনেক ভারী এবং আসতেছে সে 10 মিটার পার সেকেন্ড বেগে, সো একটা বুলেট মারলে জাস্ট সে একটু মন্দন ঘটবে কিন্তু থেমে যাবে না কিন্তু, হ্যাঁ। তো এখানে কিন্তু বাঘের ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার নেই যে একটা গুলি খেয়ে সে পালায় যাবে, এমন কিছু হবে না ফিজিক্সে। তো বাঘটাকে থামাতে হলে একটা বুলেট ছুঁড়ে যেহেতু হলো না, কয়টা বুলেট ছুটতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা একটু এভাবে ভাবি পুরো বিষয়টাকে, যে এই একটা বাঘ, ওকে, তো বাঘটার দিকে আমি একটা বুলেট ছুড়লাম, সেই বুলেটের ভরবেগ কত, ভরবেগ হচ্ছে 50 গ্রাম, দ্যাট ইজ 50 ডিভাইডেড বাই 1000 এত কিলোগ্রাম, ইন্টু তার বেগ কত 900। অন দি আদার হ্যান্ড ওই বাঘ যেটা আছে সেটা হচ্ছে 40 কেজি আর আসতেছে 10, দ্যাট ইজ কত 400,
ক্লিয়ারলি এই দুটো কিন্তু সমান না। আমি যদি এটা কাটাকাটি করি, 5 × 10 = 50, 5 × 9 = 45, মাত্র 45, আর এখানে কত 400। তো এরকম কয়টা 45 পেলে 400 হবে? কমন সেন্স। তাহলে এরকম আরো একটা বুলেট, আরো একটা বুলেট, এরকম ধরলাম, এখানে অনেকগুলো বুলেট, কত n সংখ্যক, n সংখ্যক বুলেটের টোটাল ভরবেগ হবে বাঘ একা বাঘের ভরবেগের সমান। তার মানে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে বাঘের ভর, বাঘের বেগ, আর ওখানে n সংখ্যক বুলেটের ভর ইনটু বুলেটের বেগ। তার মানে এই বাঘের ভরবেগ হতে হবে বুলেটের ভরবেগের সমান এবং বিপরীত, যাতে থেমে যায়। তাহলে বাঘের ভর আমরা লিখে ফেলি 40 × 10, আর ওখানে বুলেটের ভর দেওয়া আছে 50 / 1000, কেজিতে কনভার্ট করলাম। n এর ভ্যালু আমাকে বের করতে হবে, আর ভেলোসিটি হচ্ছে 900। তাহলে এটা সলভ করলে আমরা n পেয়ে যাব প্রায় 9। তো রকেটের একটা আলোচনা তোমাদের বইয়ে আছে, একটু ইন শর্ট। তো আমি এখানে ডিটেইল ডেরিভেশনটা দেখাই দিতেছি, তারপর একটা ম্যাথ করব, ব্যাস রকেট সম্পর্কিত প্রবলেমগুলো ওখানেই শেষ। তো এখানে প্যারামিটারগুলো একটু খেয়াল করো, যে একটা রকেট, তার ভর সাপোজ m, এবং সে মাত্র পৃথিবীতে আছে, পৃথিবীর ভূমিতে। তো এই অবস্থায় কি বলতে পারি, যে পৃথিবী তাকে টেনে ধরছে, mg বলে, এই মোমেন্টে এমন একটা ধাক্কা দেবে যাতে mg কে ক্রস করতে পারে। এরপর কি করবে, একটা জ্বালানি ছাড়বে, রকেটের ভেতরে প্রচুর পরিমাণে জ্বালানি নিয়ে নেয়। সেই জ্বালানি পেছন দিক থেকে ছুটতে থাকে, যেন একটা বন্দুক গুলি ছুটতেছে, ফলে বন্দুকটা উপরের দিকে যাচ্ছে, ভরবেগের সংরক্ষণ সূত্র মানতে গিয়ে গুলি যাচ্ছে অনেক বেগের নিচে, ফলে বন্দুক যাচ্ছে উপরে, থার্ড ল। তাহলে একইভাবে এখানে দেখো, জ্বালানিগুলো ডেলেম ভরের জ্বালানি নিচে ফেলে দিতেছে প্রতি সেকেন্ডে, ফলে সে উপরের দিকে একটা ধাক্কা নিয়ে চলে যাচ্ছে। তো এখানে vr হচ্ছে রকেটের সাপেক্ষে ওই জ্বালানিটার বেগ, আর fr হচ্ছে উপরের দিকে ধাক্কা, যে ধাক্কার কারণে সে উপরের দিকে যাবে। v হচ্ছে কোন একটা সার্টেন মোমেন্টে তার বেগ। ওকে, তো আমরা এটা অ্যানালাইসিস করব কমপ্লিটলি ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে। তো একদম স্টার্টিং এ আমরা একটু এভাবে আলোচনা করে নিই, যে এটা আদি ভরবেগ ধরে নেব, এটা হচ্ছে ফাইনাল ভরবেগ। তো আদি ভরবেগের মধ্যে কারা কারা আছে? একদিকে আছে রকেট, আর ওদিকে জ্বালানি, যেটা পেছন থেকে নির্গত হচ্ছে, ওটাকে আমরা গ্যাস বলে ডাকবো। তো রকেটটার ভর সাপোজ m, এবং তার ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে v। এখনো কোনো জ্বালানি নির্গত হয়নি, জাস্ট একটা স্টার্টিং ভেলোসিটি। তো গ্যাসের আদি ভরবেগ হচ্ছে 0। এই মোমেন্টে ডেলএম পরিমাণ গ্যাস নিচের দিকে ছুড়ে ফেলা হলো, ফলে রকেটের টোটাল ভর ছিল m, সেখান থেকে ডেলএম পরিমাণ ঝরে গেছে। তো আমরা বুঝতে পারতেছি রকেটের ভর এখন কত, m - ডেলএম, কমে গেল। কিন্তু ভর কমে গেলে পেছনের দিকে চলে গেল, ফলে একটা ধাক্কা পাবে উপরের দিকে, ফলে বেগ কিন্তু আর v নাই, বেগ হয়ে গেছে কত, আর একটু বাড়তি, ওই ডেলএম ভরের কারণে যেটু, সেটাকে আমরা বলতে পারি বেগ হয়ে গেছে আগের চেয়ে একটু বাড়তি, v + ΔV। তো এটা গেল রকেটের আদি ভরবেগ, এটা গেল রকেটের শেষ ভরবেগ। কিন্তু আমরা তো জানি ভরবেগের সমষ্টি নিয়ে কনসিডার করতে হবে, তারপরে গ্যাসটাকেও বিবেচনা আনতে হবে। তাহলে কত ভরে গ্যাস নিচে নামতেছে, ΔM ভরে গ্যাস, এবং কত বেগে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এখানে সবকিছু মেজার করতেছি এই আমাদের মাদার আর্থ বা পৃথিবীর উপর দাঁড়িয়ে, কারণ এই যে v বেগে উপরে যাচ্ছে, উপরের দিকে ধাক্কা fr, vr বেগে নিচে নামতেছে, এই কথাগুলো অবশ্যই কাকে বলতে হবে, পৃথিবীর রেফারেন্স ফ্রেমে দাঁড়ানো আছে এমন কেউ। তাহলে সে কি বলে একটু খেয়াল করো, এই রকেট ঊর্ধ্বমুখী। তো এর আগেও নিশ্চয়ই তোমরা আপেক্ষিক তত্ত্বের মতো ব্যাপার স্যাপার বলছো, যে একটা ট্রেন যাচ্ছে সামনের দিকে সাপোজ 30 মিটার/সেকেন্ড বেগে। ওকে, তো এর উপর দাঁড়ানো একটা লোক, হাতে একটা বল। এখন সে যদি বলটা হাতে ধরেও রাখে, তাহলে আমরা যারা প্ল্যাটফর্মে দাঁড়ানো, বাইরে ভূমির সাপেক্ষে যারা আছে, তারা সিম্পলি কি দেখবো, এই বলটার বেগ কত, 30 মিটার/সেকেন্ড। এই যে এই মোমেন্টে লোকটা যদি দাবি করে যে আমি 20 মিটার/সেকেন্ড বেগে ডান দিকে ছুঁড়ে মারছি, লোকটার দাবি, তাহলে আমরা কত দাবি করব? আমরা বলবো যদি দাঁড়ায় থাকতো, লোকটা যদি দাবি করতো 0, মানে আমার কোনো বেগ দেই নেই বলটাকে, তাও আমি দেখি 30, এখন তো অবশ্যই দেখবো কি ট্রেনের সাথে সাথে আরো বাড়তি 20 করে আগাচ্ছে, তার মানে আমরা বলতে থাকবো 50 মিটার/সেকেন্ড। এবার এই ঘটনাটা যদি লোকটা ডান দিকে না ছুঁড়ে মেরে বাম দিকে মারে, এবং বলে আমি বাম দিকে 20 মিটার/সেকেন্ড বেগে মারলাম, তাহলে ও যদি নাও ছুঁড়ে মারতো, তাও আমরা দেখতাম কত, 30। এখন কিন্তু আরো কম দেখবো, কারণ বলটা আর একটু পিছিয়ে পড়বে, আর আমাদের কাছে মনে হবে স্লোলি আগাচ্ছে। তার মানে ঘটনাটা কি দাঁড়াবে, 30 - 20, আমরা দেখতে পাবো 10 মিটার/সেকেন্ড। ফলাফলটা কি দাঁড়ালো, লজিক্যালি আমরা দেখতে পাচ্ছিলাম রকেটটা উঠতেছে কততে, v + ΔV, এই যে 30। কিন্তু উল্টা দিকে কেউ বল না ছুঁড়ে মেরে, এখানে উল্টা দিকে কেউ গ্যাস ছুঁড়ে মারছে, কত বেগে, vr বেগে। তাহলে এটা কে বলে, ওই যে 20 মিটার/সেকেন্ড কে বলে, ট্রেনের উপরে দাঁড়ানো কেউ। ফলে vr কেন আমরা লিখলাম, এটা রকেটের কেউ বলে, এই জন্য আমরা এটাকে বলি রকেটের সাপেক্ষে গ্যাসের বেগ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা স্কিপ করে বলি, কিন্তু কেয়ারফুলি দেখলে কিন্তু এইরকম পুরো ডিটেইলটা ডেরিভেশন দেখতে হবে। তো রকেটের সাপেক্ষে বেগ, তো ও বললে তার আমরা সেটা বলবো না,
আমরা বলবো আমরা তো দেখতেই পাচ্ছি ভি প্লাস ডেল ভি, তুমি যেহেতু ওর ঊর্ধ্বগামী বেগের বিপরীত দিকে মারছো, তাহলে 30 বিয়োগ 20 মানে 10 দেখবো আমরা। একইভাবে আমরা দেখবো আসলে ভি প্লাস ডেল ভি মাইনাস ভি আর। তাহলে এখানে সমষ্টি কত? এম ভি, আর এখানে সমষ্টি কত? আমরা একটু যোগ করে দেখি, এম ভি প্লাস এম ডেল ভি মাইনাস ডেল এম ভি মাইনাস ডেল এম ডেল ভি, আর সাথে আছে আরো ডেল এম ভি প্লাস ডেল এম ডেল ভি মাইনাস ডেল এম ভি আর। ওকে, তাহলে এই দুটো অবশ্যই সমান হতে হবে। সমান হলে আমরা দেখতে পাচ্ছি এম ভি কাটা যাবে, তারপরে ডেল এম ভি কাটা, তাহলে পরে থাকবে কি এম ডেল ভি প্লাস এই ডেল এম ভি কাটা, তাহলে থাকলো মাইনাস ডেল এম ভি আর। তাহলে এটা গেল মোট ভরবেগের পরিবর্তন। তো আমরা পাচ্ছি কি, তাহলে ডান পক্ষ ইকুয়াল টু 0, কারণ বামে সবকিছু বাদ। তাহলে পরে থাকতেছে এম ডেল ভি ইকুয়াল ডেল এম ভি আর। এটা মোট সময় টি তে আমরা বিবেচনা করছি, বা ডেল্টা টি সময়। তা আমরা আসলে কি ভরবেগের পরিবর্তনের হার বের করি সবসময়। সো এটা হচ্ছে সেই ভরবেগের পরিবর্তন এম ডেল ভি, তার রেট বের করতে ডেল টি দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। তাহলে ডান পাশেও ডেল এম ডেল টি ভি আর। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে নর্মালি কি হয় যে একটা বস্তু ভরের কোনো পরিবর্তন হয় না, বেগটা চেঞ্জ হয়, ফলে ভরবেগ পরিবর্তিত হয়। বাট রকেটের ক্ষেত্রে কিন্তু স্পেশাল কেস, যে এটা ভর চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করো, এর ভেতরে সিস্টেমের ভর ছিল এম, পরে আমি ডেল এম পরিমাণ ছেড়ে দিছি, ফলে এখন সিস্টেমের ভর হয়ে গেছে এম মাইনাস ডেল এম। অন দি আদার হ্যান্ড ভি আর, বেগটা কিন্তু একই রেটে থাকতেছে। তার মানে এটাই মাথায় রাখো, আগে ছিল ভর চেঞ্জ হবে না, বেগ চেঞ্জ হবে, আর এখন ভর পরিবর্তন হবে, বেগ চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা আসলে কি কাইন্ড অফ ফোর্স, কারণ দেখতেই পাচ্ছ এম ডেল ভি ডেল টি, এটা কি আসলে অ্যাক্সেলারেশন এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই সেই ঊর্ধ্বমুখী ধাক্কা, এটাকে আমরা এফ ধাক্কা বল বললাম। আর ডান পাশে কি থাকতেছে ডেল এম ডেল টি। তাহলে অতি ক্ষুদ্র সময় ব্যবধান যদি নিয়ে কাজ করি, মানে ডেল টি যদি টেন্ডস টু 0 হয়, তাহলে ক্যালকুলাসের ভাষায় আমরা লিখতে পারি মাইনাস ডিএম ডিটি ইন্টু ভি আর। মাইনাস কেন দিলাম? ক্যালকুলাস কখন মাইনাস দেয়? ক্যালকুলাস ধরে নেয় এই ডিএম ডিটি, ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি যাই হোক, এটা সবসময় পজিটিভ, এই জন্য বাংলা নাম করা হয়েছে বৃদ্ধি হার। কিন্তু অনেক সময় তো হ্রাসও পাবে, যেমন এখানে সময়ের সাথে ভর কিন্তু হ্রাস পাচ্ছে, তাই সামনে মাইনাস দিয়ে বুঝিয়ে দিতে হবে তোমার এই পজিটিভ সংখ্যাটার সামনে মাইনাস গুণ হয়ে ওভারঅল নেগেটিভ মিন করতেছে। ক্যালকুলাস নিজে নিজে কিন্তু বুঝতে পারে না এম কি সময়ের সাথে কমতেছে না বাড়তেছে, ডিফল্ট সে ধরে নেয় সবসময় বাড়তেছে, তাই মাইনাস দিয়ে আমি বুঝিয়ে দিলাম এটা হ্রাস। আর ভি আর হচ্ছে রকেটের সাপেক্ষে গ্যাসটা নির্গমন বেগ। তাহলে এই হচ্ছে ধাক্কা রাশিমালা। তো এখন আমরা ত্বরণ নির্ণয় করব, আশা করি একটু তোমরা বুঝতে পারছো। তো আমরা অনেক কষ্ট করে ডিরাইভ করলাম, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা, কিন্তু এখানে লব্ধি বল কিন্তু একা না। এখানে অবশ্যই খেয়াল রাখবা লব্ধি বল মানে নিউটনের সেকেন্ড ল, সামেশন এফ ইকুয়াল টু যতগুলো ফোর্স আছে তার সমষ্টি লব্ধি ইকুয়াল টু এম এ। এখানে ফোর্স কিন্তু উপরের দিকে হচ্ছে এফ আর, কিন্তু পৃথিবী কিন্তু তাকে টেনে ধরছে এমজি বলে, যেহেতু পৃথিবী থেকে লঞ্চ করা শুরু করছে, সে গ্র্যাভিটি বাইরে যায়নি। তাহলে এখানে সামেশন অফ ফোর্স হবে উপরের দিকে ধাক্কা মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। তো এখান থেকে আমরা এখন রিডিউস করব একটা বেগের রাশিমালা। আমরা যেমন উপরের দিকে ছুঁড়ে মারা বস্তুর ক্ষেত্রে কি জানি, সে যে তোমাদের অনেকগুলো কেস দেখাইছিলাম। তো উপরের দিকে ছুঁড়ে মারা বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি হয়, ইউ মাইনাস জিটি বা ভি নট মাইনাস জিটি। তো আমরা দেখবো উপরের দিকে ছুঁড়ে মারা রকেটের ক্ষেত্রে সেই ফর্মুলাটা কেমন হয়। এই ক্ষেত্রে ভি ইকুয়াল টু কি দাঁড়ায়, ইউ বা ভি নট একই কথা, আদিবেগ। দেখি ভি নট মাইনাস জিটি থাকে নাকি আদৌ কোনো প্যারামিটার যুক্ত হয়। তাহলে আমরা ভি আর এর ভ্যালুটা বসাই দিই, মাইনাস ভি আর ডিএম ডিটি, ওকে, মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, একে বলা যায় ডিভিডিটি, রাইট, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস ভি আর, যে প্যারামিটার যেখানে সেই অনুসারে নিয়ে আসতে হবে প্যারামিটারগুলো, ইন্টিগ্রেট করতে চাই। এই ফর্মে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা রাখবো না, একটা সুন্দর ইকুয়েশন আনতে চাই। ফলে এখানে যেহেতু ডিএম আছে তার সঙ্গে আমরা এম কে আনতে চাই, অবভিয়াসলি তাহলে এম দিয়ে ভাগ করবো সবকিছুকে। তাহলে ডিএম বাই এম মাইনাস জি ইকুয়াল টু, আর সাথে অবশ্যই ডিটি হবে ইকুয়াল টু এম দিয়ে যেহেতু ভাগ তাহলে থাকবে ডিভি, ওকে, আর ডিটি দিয়ে যেহেতু গুণ ডিটিও বাদ। তাহলে আসলে পরে থাকতেছে ডিভি ইকুয়াল টু, একবারে যদি সুন্দর করে লিখি, মাইনাস ভি আর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। এখন এটা আমাদের ইন্টিগ্রেশনের ফর্মে আনার একটা রূপে আসছে। তো এখন আমরা লাস্ট ফর্মটা পেলাম এরকম, এটাকে ইন্টিগ্রেট করব। লিমিট হবে কিরকম, মাইনাস ভি আর ডিএম বাই এম মাইনাস জি ইন্টিগ্রাল ডিটি। লিমিট হবে 0 থেকে টি, স্টার্টিং টাইম থেকে একটা সার্টেন টাইম টি। ওই স্টার্টিং এর মোমেন্টে তার ম্যাস ছিল সাপোজ এম নট, এবং টি সময় পর তার ম্যাস হয়েছে সাপোজ এম। আর স্টার্টিং মোমেন্টে যে ভেলোসিটি তাকে আমরা বলি ভি নট, আদি বেগ, আর টি সময় পর যে বেগ ওটা আমরা ডিটারমিন করতে চাই শেষ বেগ ভি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ডিভি এর ইন্টিগ্রাল হচ্ছে ভি, তার মানে লিমিট বসালে ভি মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস ভি আর 1 বাই এম ডিএম, এটার ইন্টিগ্রাল হচ্ছে লন এম, এটা লিমিট দেবো আমরা এম নট থেকে এম মাইনাস জি টি মাইনাস 0, ওকে। তাহলে আমরা পাচ্ছি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু মাইনাস ভি আর
লন এম মাইনাস লন এম নট। তাহলে আমরা লনের ফর্মুলা অনুসারে জানি আমরা এটাকে লিখতে পারি লন এম বাই এম নট মাইনাস জিটি। তাহলে এখান থেকে কি পাচ্ছি ভি মাইনাস ভি নট। খেয়াল করে দেখো এই মাইনাসটা আমরা জানি লনের সামনে মাইনাস থাকলে সেটা আসলে কোথায় চলে যায় পাওয়ারে। তাহলে আসলে কি থাকলো ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। তাহলে পাচ্ছি ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। তো খেয়াল করে দেখো এখানে আসছে ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। এতটুকু কিন্তু এক্সপেক্টেডই ছিল, কারণ উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা অলরেডি জানি ভি সমান ভি নট মাইনাস জিটি, কিন্তু বাড়তি পার্ট হিসেবে আসছে প্লাস এই টার্মটুকু ভি আর লন এম নট বাই এম। প্রত্যেকটা টার্মের পরীক্ষা নিশ্চয়ই ডিরাইভ করার সময় বুঝে গেছো। ভি হচ্ছে টি সময় পর তার বেগ কত, ভি নট হচ্ছে ইনিশিয়ালি তার ভেলোসিটি কত, জি তো আমরা ধরে নিছি কনস্ট্যান্ট, দো বুঝতে পারতেছো এটা একটু ঝামেলা, কারণ রকেট বেশ হাই ভেলোসিটি তো অনেক উপরে যায়, ততক্ষণে কিন্তু জি এর ভেরিয়েশন হয়, ওই কমপ্লেক্স ডেরিভেশন আমরা করতেছি না। ভি আর হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, এম নট হচ্ছে একদম ইনিশিয়ালি রকেট প্লাস জ্বালানি টোটাল ম্যাস, আর এম হচ্ছে টি সময় পর ম্যাস। তো রকেটের উপর একটা সুন্দর অঙ্ক হয়ে যায় যে দেওয়া আছে একটা রকেটের ভর হচ্ছে 50 কেজি, তার ফিউয়েল ইনিশিয়াল ভর হচ্ছে 450 কেজি। ফিউয়েল সেকেন্ডে নিক্ষেপ করতে থাকবে, ফলে রকেট উপরের দিকে যাবে, এবং দেওয়া আছে রকেটের সাপেক্ষে এটা 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নির্গত হচ্ছে ফিউয়েলটা। তো সেই ফিউয়েল সরবরাহের হারটা কত, পার সেকেন্ডে কত জ্বালানি আমি সরবরাহ করতেছি বা ফেলে দিতেছি, আর যখন 10 কিলোগ্রাম পার সেকেন্ড রেটে জ্বালানি নির্গত হচ্ছে তাহলে সেই জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বেগ কত। তো আমরা দুইটারই ফর্মুলা অলরেডি শিখে ফেলছি, সেই যে শেষ বেগের ফর্মুলা আর এটা হচ্ছে জ্বালানি সরবরাহের হার। এটা আসলে কোনটা মিন করছে জানো, সেই যে ডিএমডিটি পড়ছি আমরা, সেই ডিএমডিটিটার মানে হচ্ছে আসলে জ্বালানি সরবরাহের হার। তো আমরা একদম ইনিশিয়ালি চিন্তা করতেছি যেহেতু স্টার্টিং এ, তাহলে স্টার্টিং এ সামেশন এফ ইকুয়াল টু 0, হ্যাঁ, কোনো ত্বরণ তখনো পাইনি, জাস্ট স্টার্ট করলো। তো তখন আমরা আশা করতে পারি কি ধাক্কার বলটা এমজির সমান, এবং সেই ধাক্কা সমান আমরা কি জানি ভি আর ডিএমডিটি মাইনাসটা অ্যাভয়েড করলাম আমরা সমান এমজি। এই এম কিন্তু টোটাল, যেহেতু ইনিশিয়ালি তাহলে তার মধ্যে রকেটের ভরটা ইনক্লুডেড, সেই সঙ্গে ফিউয়েল পুরাটাই আছে। তাহলে আমরা কিন্তু এখানে ভি আর দেওয়া আছে 2 কিলোমিটার, তাহলে 1000 দ্বিগুণ করতে হবে। কোয়েশ্চেনে চাইছি হচ্ছে জ্বালানি সরবরাহের হার, সো ডিএমডিটিটাই আমাকে বের করতে হচ্ছে। আর ম্যাস কিন্তু আর 50 না 450 না, 50 প্লাস 450, দ্যাট ইজ 500 ইন্টু জি ধরে নিচ্ছি আমরা 9.8। ওকে, এখান থেকে সলভ করে ডিএমডিটিটা পেয়ে যাবো। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নের জন্য আমাদের ফর্মুলা কোয়াইট সিম্পল, ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। তো আমরা নরমালি জানি ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বাড়তি থাকবে কি ভি আর লন এম নট বাই এম। তো এখানে আমরা সবই জানি, এখানে দেখো আদি বেগ হচ্ছে জানা নেই বা স্টার্টিং এ 0, শুরু থেকে তার কোনো বেগ দেওয়া নেই কোয়েশনে। যে আমরা ভ্যালু জানি ভি আর কোয়েশনে দেওয়া আছে 2 কিলোমিটার পার সেকেন্ড, এম নট হচ্ছে সেই 500 কিলোগ্রাম, এম হচ্ছে কি যখন জ্বালানি শেষ হবে, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, তাহলে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে টোটাল ম্যাস কিন্তু শুধু রকেট পড়ে থাকবে 50। তাহলে আমরা জানি না কোনটা, এই সময়টা জানার জন্য আমাকে হেল্প করে দিচ্ছে এই রেটটা 10 কেজি পার সেকেন্ড। 1 সেকেন্ডে যাচ্ছে কত 10 কেজি, তাহলে 10 কেজি জ্বালানি ক্ষয় হয়, 10 কেজি জ্বালানি যাচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে আমাদের জ্বালানি টোটাল কত, ফিউল হচ্ছে 450 কেজি, তাহলে এখানে 450 কিলোগ্রাম জ্বালানি যাচ্ছে, 450 ডিভাইডেড বাই 10 এত সেকেন্ড, দ্যাট ইজ 45 সেকেন্ড। তার মানে আমরা টিও কিন্তু পেয়ে গেলাম, 45 সেকেন্ড সময় লাগবে। তাহলে ভি সমান মাইনাস 9.8 ইন্টু 45 প্লাস ভি আর দেওয়া আছে 2 কিলোমিটার, 1000 দ্বিগুণ করবে লগারিদম উপরে এম নট হচ্ছে 500। শুরুতে একদম ইনিশিয়াল ম্যাস কিন্তু রকেট প্লাস ফিউয়েল, আর লাস্টে পড়ে থাকবে শুধু রকেট, সব করলে ভেলোসিটি পেয়ে যাবে। তো এটা ভরবেগের সংরক্ষণ সূত্রের আর একটা সুন্দর উদাহরণ। এটা আগেরগুলোর চেয়ে একটু বেশি বেটার, এই কারণে যে এটা একটা 2D কন্ডিশন, মানে এটা সংঘর্ষটা এক রেখায় হয়নি। এতক্ষণ ধরে আমরা যা পড়ছি রকেট বল এর আগে যতগুলো সংঘর্ষ পড়ছি সব কিন্তু লিনিয়ার, হ্যাঁ, কিন্তু এখানে বলছে খেয়াল করো 1 কেজি ভর একটা স্থির বস্তু আছে, একটা ভেতরে সাপোজ বোমা, এটা হঠাৎ করে এক্সপ্লোড করলো, এক্সপ্লোড করার পর 3টা টুকরা হয়ে গেছে। তাদের ভর বিন্যাস কেমন হয়েছে, একটা ভর যদি এম হয় আর একটা এম হয় তাহলে আরেকটা 3m, দুইটা ছোট টুকরা একটা বড় টুকরা আকারে ভাগ হয়ে চলে গেছে। তো সমান ভরের টুকরা দুইটা 3 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পরস্পর থেকে লম্বভাবে উড়ে গেছে। তাহলে থার্ড টুকরা বা ভারী টুকরাটা কত বেগে কোন দিকে গেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা একটু এভাবে আলোচনা করি যে মানে এমনি তো ব্যাপারটা কি, এই একটা বস্তু ছিল, সাপোজ ভিতরে একটা এক্সপ্লোসিভ কিছু একটা ছিল, 3টা টুকরা হয়ে গেছে, একটা টুকরা এই দিকে চলে গেছে, আরেকটা টুকরা এই দিকে চলে গেছে, থার্ড যে বড় টুকরা কমন সেন্স বলে একটু পেছনে যাবে ভরবেগের সংরক্ষণ সূত্র মানতে গিয়ে। তা আমরা একটু অ্যানালিটিক্যালি দেখি। সাপোজ এই একটা টুকরা এইদিকে যাচ্ছে, আরেকটা টুকরা এইদিকে যাচ্ছে, এইখানে যাচ্ছে এম ভরের টুকরাটা, এখানে যাচ্ছে
এম ভরের টুকরাটা। তাহলে আমাদের কমন সেন্স বলে, মোটামুটি কমন সেন্স লাগবে না, তাতেও পারবো আর কি, এইদিকে যাবে 3m ভরেরটা। কারণ কি, এই দুইজনের মিলিত ভরবেগ কোন দিকে। তো একদম যদি সহজে আমরা আলোচনা করতে চাই, তাহলে দেখো এই যে দুইটা টুকরা আছে যেটা সমান ভরের ছোট টুকরা, তাদের মোট ভরবেগ, এটার কথা আপাতত ভাববো না, তাদের মোট ভরবেগটা কি হবে সমান্তরাল সূত্র অনুসারে, এই যে এই লাল দাগটা, এই ভেক্টরটা হবে তাদের মোট ভরবেগ। তো এইটা যখন আমরা আঁকবো তখন এটাও নেই এটাও নেই, আমরা আগেও শিখছি যে দুইটা কম্পোনেন্ট দিয়ে লব্ধি হলে একটাই বল, দুইটা মিলিত ভাবে। তাহলে নিশ্চয়ই থার্ডটাকে এমন দিকে যেতে হবে যার মান হবে সমান এবং বিপরীত, কারণ আমরা জানি ভরবেগ সংরক্ষিত থাকতে হবে। আগে ছিল 0, নতুন অবস্থায় এই দুটা মিলে হতে হবে 0, তাহলে এইটার অপোজিট অবশ্যই তাকে যেতে হবে। তাহলে একদম যদি ভেক্টর অ্যানালাইসিস ভাবেও করি তাহলে একদম সিম্পলি করা যায়। খেয়াল করো যে এই লব্ধিটা আমরা বের করে ফেলি, লব্ধিটা হবে এই অ্যাঙ্গেলটাকে ধরলাম থিটা, তাহলে আমরা কি জানি লব্ধি r সমান রুট ওভার সেই যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস সেরকম আমরা আদি ভরবেগ স্কয়ার এইটার প্লাস 2 ইন্টু p1 p2 cos মধ্যবর্তী কোণটা 90, তাহলে cos 90, মানে ওই পার্টটা নাই আসলে। তাহলে প্রথমটার ভরবেগটা কত, ভর হচ্ছে m, বেগ হচ্ছে কত 30, ওকে। তাহলে ভরবেগ এটার স্কয়ার প্লাস একইভাবে এটারও কত, একই অবস্থা m ইন্টু 30 তার স্কয়ার আর cos 90 0, তাহলে আমরা পাচ্ছি কি 2 ইন্টু 30m হোল স্কয়ার, তাহলে রুট করলে দাঁড়াচ্ছে কত 30m রুট 2। এই হচ্ছে মোট ভরবেগ কোন দিকে, এই দিকে। এবং অ্যাঙ্গেলটাও কত বের করে রাখতে পারবা ইজিলি, tan থিটা সমান কি লম্ব এই ভরবেগটা, দ্যাট ইজ m ইন্টু 30 বাই ভূমি এই ভরবেগটা m ইন্টু 30, দ্যাট ইজ 1, তার মানে থিটা আমরা পাচ্ছি 45 ডিগ্রিজ। কিন্তু এটা তো এই দুইটার মিলিত ভরবেগ, তাহলে থার্ডটার ভরবেগ হবে এর উল্টা দিকে, এবং সেটা অবশ্যই এই হচ্ছে থার্ডটার ভরবেগ। তাহলে থার্ডটার ভর আমরা কত জানি 3m, তার বেগ কত সেটাই নির্ণয় করতে হবে, ধরলাম কত v। তো দেখো m বাদ চলে যাচ্ছে, পরে থাকলে হচ্ছে v সমান 30 রুট 2 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 10 রুট 2। এটা গেল বেগের মান, কোন দিকে যাবে সেটা আমরা অলরেডি বের করে ফেলছি। এটা যদি 45 হয় তাহলে বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা কত 135, 180 বিয়োগ 45 135 ডিগ্রি। তার মানে তুমি কোয়েশ্চেন করতে পারো যে অনুভূমিক দিকে যেটা ছিটকে চলে যাচ্ছে তার সঙ্গে 135 ডিগ্রি কোণে নিচের দিকে বা দক্ষিণ দিকে। এবার যদি আমরা পুরো ব্যাপারটাকে কড়াকড়ি বা রিগোরাস সিস্টেমে দেখাই তাহলে আমাদের এইভাবে করা উচিত যে দুটো টুকরা এইদিকে চলে গেছে, আর আরেকটা টুকরা কোন দিকে যাবে জানি না, ধরে নেব এইদিকে, এবং আমরা ধরে নিলাম ওই দিকটা হচ্ছে ভার্টিক্যালের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে এইদিকে তাদের কোন ভরগুলো গেল, সাপোজ m ভরের বস্তুটা এইখানে গেল, m ভরের বস্তুটা এইদিকে গেল মধ্যবর্তী কোণ 90, আর এইদিকে গেল 3m ভরের বস্তুটা, যেটা কোন বেগে গেছে আমরা জানি না, ধরে নিলাম v বেগে, আর এরা গেছে 30-এ। তাহলে আমাদের ডিউটি হবে এরকম যখনই প্রবলেমটা পাবো তখন এই হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। এত সুন্দর সবসময় থাকবে না, এটা বলেই দিছে পরস্পর লম্বভাবে যাচ্ছিল। তাহলে আমাদের এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা একবার x অক্ষ বরাবর খাটাতে হবে, আরেকবার y অক্ষ বরাবর, তারপর আমরা ডিটারমিন করতে পারবো। তাহলে x অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণ সূত্র খাটাই তাহলে যতগুলো ভরবেগ আছে তাদের x অক্ষ বরাবর উপাংশগুলো যোগফল থাকবে আদি এবং শেষে সমান। তাহলে আদিতে কি কি আছে, শুরুতে কিন্তু তারা বিস্ফোরিত অবস্থায় ছিল না। তাহলে আমি যদি টুকরাগুলোকে এভাবে সেপারেট করে দেখাই, এই একটা টুকরা এই একটা টুকরা, নিচে আরেকটা টুকরা, তাহলে এই টুকরার আদি ভরবেগ 0, এটাও 0, এটাও 0। তাহলে আমরা বলতে পারি শুরুতে আদি ভরবেগ x অক্ষই বলো y অক্ষই বলো সেটা ছিল 0 সমান। এখন নতুন অবস্থায় কিন্তু এটা x অক্ষের দিকেই যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 30 বেগ m, কিন্তু উপাংশটা হবে কিন্তু cos 0 ডিগ্রি এই দিকে উপাংশ, এইটার এই দিকে উপাংশ কত হবে আবার 30 m cos 90 ডিগ্রি, কারণ সবকিছু আমরা x অক্ষে নিতেছি, এটা যেহেতু y অক্ষে এইদিকে আসলে উপাংশ নাই, cos 90 আসলে 0। আর এইটার এই দিকে উপাংশ কত, এমনি কোয়েশ্চেন দেখে ইজিলি বলা যায় যে এটা হবে 3m v cos, এটার সাথে অ্যাঙ্গেল আসলে এই টোটাল হচ্ছে 90 প্লাস থিটা, কারণ এটা অলরেডি থিটা আর এতটুকু হচ্ছে 90 ডিগ্রিজ, তাহলে টোটাল হচ্ছে cos 90 প্লাস থিটা। তাহলে এভাবে লেখার একটা সুবিধা হচ্ছে আমরা একপাশে দেখো কি পাচ্ছি 0 ইকুয়াল টু 30m প্লাস, এটা তো আবার 0 হবে, ফলে থাকবে 3mv, আর cos 90 প্লাস থিটা কত হয় এই সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে উভয় পাশ থেকে আমরা m কেটে দিচ্ছি, তাহলে থাকলো 30 ইকুয়াল টু 3v sin থিটা। ওকে, তাহলে একটু সুন্দর করলে আমরা পাচ্ছি v sin থিটা ইকুয়াল টু 30/3 হচ্ছে 10, এই একটা সমীকরণ আমরা পাচ্ছি। এবার এই পুরো ইকুয়েশনটা আমরা কিসের জন্য রিপিট করব, y অক্ষের জন্য। তাহলে y অক্ষের জন্য আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্র খাটাই তাহলে পাচ্ছি আগে যা পাচ্ছিলাম সব প্রথমে অবশ্যই 0, কারণ ওটা ছিল একত্রিত অবস্থায় বোমা, তখন বিস্ফোরিত হয়নি। এরপর
30m cos 0 সেই জায়গায় লিখে দেবো sin 0, সিম্পলি রিপ্লেস cos বাই sin। এখন 30m cos 90 সেখানে লিখে দেবো sin 90, এরপর 3mv cos 90 প্লাস থিটা এখানে লিখবো sin 90 প্লাস থিটা। ওকে, সলভ করলে এখানে sin 0 এর ভ্যালুটা 0 চলে আসবে। সো থাকবে হচ্ছে 30m sin 90 হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাস 3mv আর sin 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে এবং পজিটিভ, সো cos থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি v cos থিটা ইকুয়াল টু mm কাটা উভয় পক্ষ থেকে মাইনাস 10। তাহলে এখানে কি পাচ্ছ v cos থিটা, ওখানে পাচ্ছ v sin থিটা। এরপর শেয়ার ত্রিকোণমিতি সিম্পলি স্কয়ার করে যোগ করো, তাহলে v স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস v স্কয়ার sin স্কয়ার থিটা মিলে হবে কত, v স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হচ্ছে 1। আর ডান পাশে কি থাকতেছে, মাইনাস 10 স্কয়ার হচ্ছে 100, 8n স্কয়ার হচ্ছে 100, দ্যাট ইজ 200। তার মানে v হবে 2 ইনটু 100, এবং আমাদের একটু আগে অ্যানসার কিন্তু তাই এসেছিল 10√2। এবং অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা এখান থেকে বের করো, এটাকে এটা দিয়ে ভাগ দাও, তাহলে পরে থাকবে কত, tan থিটা, রাইট? কারণ এখানে v sin থিটা, ওখানে v cos থিটা, v কাটা যাবে, sin বাই cos হচ্ছে tan। এবং পরে থাকবে দেখো উপরে 10 নিচে -10, দ্যাট ইজ -1। তাহলে আমরা থিটা কাকে ধরছিলাম খেয়াল করো, উলম্বের সাথে, অ্যাঙ্গেলটা কিন্তু থিটা উলম্বের সাথে, এবং সেটা কত বলে দিলাম, এই যে -1 থেকে বুঝতে পারতেছো 1 হয় কখন, 45 ডিগ্রি হলে। ওকে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু আমরা যদি সংজ্ঞা দিই, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ না x অক্ষের দিকে যাচ্ছে, তার সঙ্গে কত, তাহলে অলরেডি এতটুকু হচ্ছে 90 আর 45, 90 যোগ 45 আগের মতো অ্যান্সার হচ্ছে 135। সো আমরা কোশ্চেনে বলে দেব ডান দিকে যে বস্তুটা যাচ্ছে তার সঙ্গে 135 ডিগ্রি কোণে দক্ষিণ পশ্চিম দিকে। এখানে দেওয়া আছে যে এ বি সি তিনটা কণা, এ বি সি তিনটা পার্টিকেল একই বেগ, সবারই ভেলোসিটি হচ্ছে v, তার একটা সমবাহু ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি বরাবর এগিয়ে যাচ্ছে, এও v বেগে এগিয়ে যাচ্ছে, এও এই মধ্যমা বরাবর, এই মধ্যমা বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে গেলে কি হবে, ও বিন্দুতে, যেটা হচ্ছে ওদের ভার কেন্দ্র মধ্যমাত্র ছেদ বিন্দু, ওখানে গিয়ে তারা কোলাইড করলো, সংঘর্ষ ঘটলো। এখন সংঘর্ষের পর বলে দিছে এ স্থির হয়ে গেছে, তার মানে এইখানে কলিশনের পর এটার বেগ হয়ে গেছে 0, মানে ভরবেগ হয়ে গেছে 0। আর বি এই যে পথে যাচ্ছিল ওই পথেই আবার রিট্রেস করে ফিরে আসছে, এই যে বি যাচ্ছিল বিও পথে, ওই পথে আবার ব্যাক করছে ওবি পথে। কোয়েশ্চেন করছে সি তাহলে সংঘর্ষের পর কোথায় থাকবে, তো একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা বুঝে যাই সি কে কোথায় থাকতেই হবে। প্রথমে বলো এই যে এ বি সি তিনটা ভরবেগ কি মধ্যমা বরাবর না, তাহলে আমরা যদি একটু আলাদা করে একে দেখে এই একটা, এই একটা, এই একটা, তো দারুণ ব্যাপার হচ্ছে এদেরকে আমরা কিন্তু একটা ত্রিভুজ বানাইতে পারি, দেখো খেয়াল করে। তারপরে হচ্ছে এই এই খাড়াটাকে নিচে নিয়ে আসলাম, এই যে তির্যকটা এখানে নিয়ে আসলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকবে এইটা, সেটাকে আমরা এই বরাবর সেট করতে পারি। তাহলে তিনটা ভেক্টর দ্বারা একটা ত্রিভুজ গঠন হলে ত্রিভুজ সূত্র কি বলে, তাদের লব্ধি কত হবে, 0। আবার বলতেছি একটা ত্রিভুজের তিন বাহু বরাবর এদের সাজাই নেই, এদের দ্বারা একটা ত্রিভুজ গঠন করলে সেই মাথাগুলো মিলে যায়। তাই যদি হয় সিচুয়েশন, তাহলে তাদের লব্ধি ভরবেগ আদি শুরুতে যখন তারা কোলাইড করেনি ধাক্কাধাক্কির আগে লব্ধি ভরবেগটা 0। তাহলে আমরা ফর শিওর বলতে পারি ধাক্কাধাক্কির পরেও তাদের মোট ভরবেগ কত হইতে হবে, 0, ভরবেগের সংরক্ষণ সূত্রে, যেহেতু বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করেনি। তাহলে খেয়াল করে দেখো এ অলরেডি 0 হয়ে গেছে, তার মানে এর নিয়ে মাথা ঘামালে চলবে না। এখন বি এর অলরেডি একটা ভরবেগ আছে কোন দিকে, ওবি বরাবর, যেহেতু সে ধাক্কা খাওয়ার পর ওবি বরাবর ফিরছে এবং 0 হতে হবে, এ অলরেডি 0, বি ফিরছে এই বরাবর, এবং আরেকটা এমন দিকে যেতে হবে যাতে লব্ধি হয় 0। তাহলে আমি কি না বললেও বুঝতে পারতেছো, যেটা হতে হবে অবশ্যই এটা সমান এবং বিপরীত দিকে। তার মানে তোমরা যা ধরছো তাই এটা হবে বি যেদিকে যাচ্ছে সমান ভরবেগ নিয়ে তার উল্টা দিকে সি কে যেতেই হবে। তার মানে সি যাবে কোন বরাবর, আসলে বিও বরাবর ডান দিকে। এটা একটা ওয়ে অফ থিঙ্কিং, আমরা আরেকটা দেখাবো। তো একটু আগে আমরা দেখলাম যে এখানে যে তিনটা ভরবেগ দেওয়া আছে, যেটা এ এর ভরবেগ, এটা বি এর ভরবেগ, এটা সি এর ভরবেগ, আমি নাম দিয়ে দিলাম তাদের পি এ, বিবি আর পিসি। তো পি এ কে সাজানো যায় এইভাবে, পিবি ভেক্টরটাকে এভাবে, পিসি ভেক্টরটাকে এভাবে সাজালে পরে একটা ত্রিভুজ গঠিত হয় যার বাহুগুলো সিরিয়ালে আছে, ফলে বুঝতে পারতেছে কোনো লব্ধি নাই ত্রিভুজ সূত্র অনুসারে। ফলে আদি ভরবেগ 0 ছিল, শেষ ভরবেগ 0 বানাতে কি করতে হবে, ওবি বরাবর যদি বি যায় বিও বরাবর সি কে যেতে হবে যাতে লব্ধি ভরবেগ 0 হয়ে যায়, কারণ এর তখন আর কোনো ভরবেগ থাকে না, কোশ্চেনে বলা যাচ্ছে। তো এটা একটা সেকেন্ড মেথডে কিন্তু তুমি ভাবতে পারো যে আদি ভরবেগ 0 ত্রিভুজ গঠন নাও করে ভাবা যায়। খেয়াল করে দেখো এটার নিচের দিকে ভরবেগ কত, এমভি, ওকে। আর এগুলোর এই যে পিবি আর পিসি
এদেরকে যদি একটু এভাবে সাজাই, এই যে বি বরাবর নিয়ে আসলাম, আমরা জানি ভেক্টরকে শিফট করা যায় মান এবং দিকে অপরিবর্তিত রেখে, এটাকেও নিয়ে আসলাম এই বরাবর, তাহলে এটা হচ্ছে পি বি, এটা হচ্ছে পি সি। তাহলে এই অ্যাঙ্গেলটাই না তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং সেটা তো আমরা বুঝতে পারতেছি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি অর্ধেক, 30 30 60, 180 বিয়োগ 60 কত 120, বিয়োগ প্রতিকোণ 120। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120। এবং আমরা বোধহয় অলরেডি জানি যে দুইটা সমান ভেক্টরের মাঝখানে, এই সমান ভেক্টর কেন, এটাও এমভি এটাও এমভি, উল্লেখ এখানে কিন্তু সবকটা ভর সমান। তো যদি এমন হয় যে দুটো সমান ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে 120, তাহলে তাদের লব্ধি সুন্দর মতো দেখতে পাবো ওদের মানেরই সমান, মানে লব্ধিটাও হবে ওদের যে কোনো একটা সমান। কিভাবে কোয়াইট ইজিলি দেখানো যায়, আর সমান কি রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, মানে ভরবেগ স্কোয়ার ভরবেগ স্কোয়ার দুটো একই জিনিস, 2 ইন্টু পি কজ 120। তাহলে পরে থাকলো কি 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 120 এর মান কত -12 বলা যায়। আর -12 2 মিলে কত হয়ে যাবে 2p স্কোয়ার মাইনাস p স্কোয়ার এর রুট, দ্যাট ইজ রুট ওভার p স্কোয়ার, তার অর্থ p। তার মানে কম্পোনেন্টের যে মান রেজাল্টেন্টের মানও হবে সেটাই। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, এই রেজাল্টেন্টের মান হচ্ছে mv, b আর c মিলে, আর উপরে একা a মিলেই হচ্ছে mv নিচের দিকে। তাহলে এদের লব্ধি কত, লব্ধি ভরবেগ হবে 0। তাহলে শুরুতে তাদের লব্ধি ভরবেগ 0, পরেও 0 হতে হবে, যেহেতু b পেছন দিকে রিট্রেস করে ফিরে আসছে, অবশ্যই c তাহলে এই বরাবর যেতে হবে যাতে ফাইনাল ভরবেগের সমষ্টিও 0 হয়। তো এটা তোমাদের বলবিদ্যা বইয়ের খুব পপুলার একটা অঙ্ক, যে একটা গাড়ির ছাদে সাপোজ এরকম একটা গাড়ি আছে, সেই ছাদ থেকে একটা পেন্ডুলাম চলে দিছি। তো গাড়ি তো আর নর্মালি কি সমবেগে চলে না, অনেক রকম ত্বরণ দেয়। তাহলে একটা ত্বরণে চলতেছে, এ ত্বরণে। তো তোমাদের কি মনে হয়, যদি এ ত্বরণে চলে তাহলে পেন্ডুলাম কি এই অবস্থায় থাকবে কিনা? আমার মনে হয় না, পেন্ডুলামটা এরকম করে চলে আসবে। এটা নিয়ে অনেকে কনফিউশন হয় যে পেন্ডুলামকে গাড়ির সাথে চলতে হবে একই ত্বরণ নিয়ে, তাই যদি করতে হয় তো সে পেছনে যাবে কেন? ত্বরণ তো সামনের দিকে, সে সামনে যাবে না কেন? তো এটার অ্যান্সার খুবই সিম্পল, তোমরা একটু ভাবলেই বুঝবা। আমি একটু পরে অ্যান্সার দেবো ওটার, ওকে? তার আগে আমরা অঙ্কটা কি বলে দেখি। সেটা এরকম করে বাঁকায় গেছে এবং উলম্বের সঙ্গে সে 50 ডিগ্রি কোণ তৈরি করছে। কোয়েশ্চেন করছে সেই ত্বরণের মানটা কত। সিম্পলি এতটুকু ডেটা দেওয়া যে এই সুতাটা উলম্বের সাথে 50 ডিগ্রি কোণ করছে, গাড়ির ত্বরণ কত, কোনো কিছু ভর দেওয়া নেই, স্পিড দেওয়া নেই, আদি সামথিং সব বাদ। তাহলে কিভাবে অঙ্কটা করতে হবে একটু খেয়াল করো। এই পেন্ডুলামকে নিচে টানে কে? পৃথিবী, আর উপরে টানতেছে সুতা। তাহলে এই দুইটা লব্ধি হবে কোন দিকে খেয়াল করে দেখো। এই দুইটা লব্ধি হচ্ছে সেই গাড়ির সাথে যাওয়ার জন্য এম এ ত্বরণ প্রোভাইড করে। তাহলে এতটুকু তো বুঝতে পারতেছো, এটা যদি সামনের দিকে যেত লব্ধি হতো বাম দিকে, কিন্তু গাড়ি যাচ্ছে কোন দিকে? ডান দিকে। ফলে এটা এমন দিকেই আসতে হবে যাতে এই দুই বলটা মিলিত ভাবে লব্ধিটা গাড়ির দিকেই দেয়। সো কমন সেন্স কি বলে, এটা কখনোই ডানে যাওয়া পসিবল না, বামে যেতে হবে যাতে লব্ধি ত্বরণটা ওইটা সমান হয়। তো এখন আমরা অ্যানালিসিস করব কিভাবে, খেয়াল করো। এই যে টি এর একটা উপাংশ এই, এটা 50, তাহলে এটাও 50 একান্তর কোণ, তাহলে এটা হবে টি কস 50 ডিগ্রি। সেটা বিয়ার করতেছে কাকে? এমজি কে। আর বাকি রয়ে গেছে কি টি সাইন 50 ডিগ্রি, সেটাই আসলে প্রোভাইড করতেছে কি এম এ, এই বকটার ওই একই পরিমাণ ত্বরণ দিতেছে। তাহলে আমরা লিখতে পারি টি সাইন 50 ইকুয়াল টু এম এ, টি কোসাইন 50 ইকুয়াল টু এমজি। সব জানা আছে, ভাগ দিয়ে দাও। tan 50 ইকুয়াল টু a বাই জি, অতএব a ইকুয়াল টু হবে g ইন্টু tan 50 ডিগ্রি। দেখো 50 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেটর দিতে পারবা, জি এর মান আমরা অলরেডি জানি। এখানে একটা হেলানো তল আছে, যেটা একইভাবে হেলানো না, বামে হচ্ছে আলফা কোণে, ডানে হচ্ছে বিটা কোণে। তো এরকম উপরে হচ্ছে শীর্ষে একটা পুলি আছে, এই পুলির এক প্রান্তে m1 ম্যাস বাঁধা আর ডান প্রান্তে হচ্ছে m2 ম্যাস বাঁধা। সো এই সিস্টেম স্টেবল না, হয় m2 নিচের দিকে পড়তে থাকবে, সাথে সাথে m1 উপরে চলে আসবে, অথবা m1 নিচের দিকে গড়াতে থাকবে, m2 উপরের দিকে আসতে থাকবে, মানে হোল সিস্টেমটা একই ত্বরণে থাকবে। তো কোয়েশ্চেন করছে সিস্টেমটার ত্বরণ কত, এবং এই রশির উপর দুটোই সমান টান থাকবে। পুলির রশি যদি একটাই হয়, কোনো গিট্টু টিটু না থাকে, তাহলে সেই রশি টানটা নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা দেখানোর উদ্দেশ্য আমার একটাই, সামেশন এফ ইকুয়াল টু এম এ, মানে নিউটনের সেকেন্ড ল কত কমপ্লেক্স ভাবেও খাটানো যায়। আই মিন যত কঠিন সিস্টেমই হোক না কেন, আমাদের সূত্রটা মাথায় রাখতে হবে যে গতি কোন দিকে বা ত্বরণ কোন দিকে, আর ওই দিকে টোটাল ফোর্স কত। ওকে, তো আমরা একটু শুরু করতেছি। আমরা জানি না সিস্টেমটা কোন দিকে যাবে, নিচে গড়ায়ও পড়তে পারে, বামেও গড়ায়ও পড়তে পারে। তাহলে আমরা ধরে নেব সিস্টেমটার ত্বরণ হবে এই বরাবর, ফলে এ উপর দিকে উঠতে থাকবে। ওকে, আমি ডিরেকশনটা দেখিয়ে দিতেছি। এখন আমাদের কাজ হচ্ছে
এই ত্বরণের দিকে কি কি ফোর্স আছে? ফোর্স তো অনেকই আছে, আমরা কি কি দেখতে পাচ্ছি? এই হচ্ছে m1g, আমি ওটা পরে আলোচনা করি, শুরুতে এটা দেখাইনি। তাহলে এটা হবে কি, m1g হলে এটা আলফা, হলে এটা আলফা, কোয়াইট ইজি। এটা হবে m1g cos আলফা। আর এই বরাবর এইবার আমাদের কনসার্ন কিন্তু এইটা নিয়ে, কারণ আমি বলছি আমাদের সব ফোর্স দেখতে হবে ত্বরণের দিকে, লব্ধি ত্বরণ কোন দিকে হয়েছে। তাহলে এইদিকে আমাদের ফোর্সটা কি, m1g sin আলফা। তো আমরা আশা করতেছি এই ত্বরণের সেই করে পড়ে যাবে, বিষয়টা কিন্তু মোটেই তা না, এটা কিন্তু একটা সুতা দিয়ে বাঁধা, ফলে এইদিকে কিন্তু সে একটা টান খাবে, এবং সেই টানকে উপেক্ষা করেও সে এই ত্বরণে পড়তেছে। তাহলে অবভিয়াসলি আমরা দাবি করতে পারি আমাদের ধরা অনুসারে m1g sin আলফা অবশ্যই বড়। তাহলে প্রথম ম্যাথের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সামেশন f = ma, সবসময় স্টার্টিং ফর্মুলা কোয়াইট ইজি। সেই সামেশন f কোন দিকে নিতে হবে, ডান দিকে ত্বরণ যেদিকে, ত্বরণ কোন দিকে, নিচের দিকে। তাহলে সেই দিকে ফর্মুলাটা কি দাঁড়াবে, m1g sin আলফা। আমরা কেন -t লিখি, আমরা কিন্তু -t লিখতেছি না, আসলে সবকিছু ফোর্সটা নিতেছি এ ত্বরণের দিকে। তাহলে m1g sin আলফা অলরেডি ওই দিকেই আছে, ফলে তার কোনো চেঞ্জ করতে হয় নাই। আর t আছে বিপরীত দিকে, ফলে আমরা ওটাকে এই দিকে উপাংশ নিয়ে তারপর কাজ করছি। তাহলে এই দিকে উপাংশ কত, t cos 180 ডিগ্রি, সেটার মানে হচ্ছে -t। তাই আমরা এই কথাটাকে এভাবে লিখি, m1g sin আলফা -t ইকুয়াল টু হবে m1a। ওকে, এটা এভাবে থাকুক। এবার আবার সেকেন্ডটাই চলে আসো। সেকেন্ড আমরা একটু অন্য কালিতে দেখাচ্ছি। আবারও এখানে mg কাজ করতেছে কোন দিকে, খাড়া নিচের দিকে। তাহলে তার একটা উপাংশ কাজ করবে এইদিকে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আপাতত। আর এইদিকে কাজ করবে m2g sin বেটা। কিন্তু এটা কিন্তু একমাত্র ফোর্স না, এটা মুক্তভাবে পরন্ত বস্তু না, পেছন দিক থেকে আবার একটা সুতার টান কাজ করতেছে, এবং যেহেতু সে উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা একটা দাবি করতেই পারি এখানে টানটা বড়, সে টানের চোটে এ ত্বরণের উপরে আগে যাচ্ছে। তাহলে আমরা আবারও লিখতে পারি সামেশন f = ma। ওই ত্বরণের দিকে কি কি ফোর্স আছে, অবভিয়াসলি t বড়, তা থেকে m2g sin বিটা, এটুকু বাদ দেওয়ার পর তারপর থাকলো m2a। দুই ক্ষেত্রে a কেন, পুরো সিস্টেম একই ধরনের, ওই সুতা কিন্তু স্ল্যাগ করতে পারবে না, মানে এরকম বটাই দিতে পারবে না, সুতা টান টান থাকতে হবে, সেই টানটাই আমরা বের করতেছি, সুতা টান টান রাখার যে টানটা। তাহলে এখানে দেখো m1g sin আলফা -t = m1a, আর এখানে হচ্ছে t - সামথিং। সো বুঝতে পারতেছো আমাদের টার্গেটটা কি, টার্গেট হচ্ছে দুটো যোগ করে দিই। তাহলে দুটো যোগ করলে কি আসবে, খেয়াল করে দেখো, m1g sin আলফা -m2g sin বেটা, এই t আর এই t কাটা যাবে, আর ডান পাশে পড়ে থাকবে m1a প্লাস m2a। তাহলে এখান থেকে আমরা হোল সিস্টেমের ত্বরণ কিন্তু পেয়ে যাচ্ছি। ত্বরণটা কি দাঁড়াবে, a ইকুয়াল টু, একটু সুন্দর করে লিখি, দ্যাট ইজ a, g যদি কমন নাও সাপোজ, তাহলে থাকবে m1 sin আলফা মাইনাস m2 sin বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কিন্তু একটা জেনারেল ফর্মুলা, আলফা বা বিটার বিভিন্ন মানের জন্য এই হেলানো তলের চেহারা কিন্তু বিভিন্ন রকম হবে, দেখতে চাও? সাপোজ আলফা 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি, তাহলে পুরো সিস্টেমটার চেহারা কেমন দেখাবে? আলফা এটা হচ্ছে 0, আলফা আলফা বাড়তে 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 90, বেটা হচ্ছে প্রথমে থাকবে 0, বাড়তে 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 90, ফলে পুরো সিস্টেমটাকে দেখাবে এরকম, আলফাও খারাপ হয়ে 90 হয়ে গেছে, বিটাও খারাপ হয়ে 90 হয়ে গেছে। তাহলে এখানে থাকবে m1 ভর, এখানে থাকবে m2 ভর। আমার মনে হয় এই চেহারাটা সবাই পরিচিত, এবং তখন ফর্মুলাটার চেহারাটা কেমন দাঁড়াবে, এ তখন m1 sin আলফা হচ্ছে sin 90, তার মানে 1, sin বিটা হচ্ছে sin 90, তার মানে 1, that is m1 minus m2 divided by m1 plus m2 into g। তো ফর্মুলা শিখে ফেললাম। আবার এমন যদি হয় আলফাটা 0, বিটাটা 90, তাহলে আলফাটা থাকবে ফ্ল্যাট, বিটা থাকবে 90। এরকম সিস্টেম নিশ্চয়ই তোমরা দেখছো, একটা টেবিল থাকে, কারো মনে থাকলে খেয়াল করে দেখো তো, একটা টেবিলের উপর m1 একটা ম্যাচ থাকে, আর টেবিল থেকে এরকম ভার্টিক্যালি ঝুলিয়ে দেওয়া হয় m2 আরেকটা ম্যাচ। তখন এটা কি দাঁড়ায় খেয়াল করে দেখো, sin আলফাটা 0, তাহলে পরে থাকলো, আমরা ওই মাইনাসটা কনসিডার করতেছি না, ডিরেকশনটা তোমরা বুঝে নিবা। ওকে, sin 90 হচ্ছে এখানে 1, that is m2g divided by m1 plus m2। তাহলে আমরা দুইটা কেস দেখে ফেললাম, একইভাবে উল্টাটাও সম্ভব, বিটা 0, আলফা 90 ডিগ্রি। ওকে, তো এরকম এটার উপর ডিপেন্ড করে অনেকগুলো কেস বানানো যায়। তাহলে আমাদের সিস্টেমের ত্বরণ চলে আসলো, এখানে মান দেওয়া আছে, প্রত্যেকটা মান বসায় দিলে তুমি ত্বরণ পাবা। এরপর হচ্ছে রশির টান কত, তো এটা বের করলে একটা ওয়ে হতে পারে, এখানে এর মানটা বসায় দাও, এখানে টি থাকবে আননোন, আলফা m1 g এগুলো সব জানা আছে, এটা একটা ওয়ে হতে পারে, আর একটা সুন্দর ওয়ে হতে পারে, এই দুটো ইকুয়েশন ভাগ দিলাম, ভাগ দিলে কিন্তু এটা ক্যান্সেল, তো তখন পরে থাকবে m1 বাই m2। ওকে, এখানে m1a এখানে m2a,
তাহলে এ কাটা থাকবে এখানে পরে m1g sin alpha মাইনাস টি, আর নিচে থাকবে t মাইনাস m2g sin বিটা। এরপর আর গুণ করে দাও, তাহলে পরে থাকবে t m1 মাইনাস m1 m2 g sin beta equal to m1 m2 g sin alpha মাইনাস t m2। তাহলে আমাদের যেহেতু টার্গেট হচ্ছে টি নির্ণয় করা, তাহলে আমরা টি গুলোকে কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকতেছে টি যদি কমন নাও m1 প্লাস m2 বাম পক্ষে নিয়ে আসলাম, আর ডানে পড়ে থাকবে m1 m2 g sin alpha প্লাস sin beta কমন নিলাম। অতএব t equal to m1 m2 divided by m1 plus m2 sin alpha plus sin beta into g। তো এই অঙ্কটা একটা স্পেশাল, কারণ এটা একই সঙ্গে নিউটনের সেকেন্ড ল, তারপর থার্ড ল, একই সঙ্গে সিস্টেমের ত্বরণ, ইন্ডিভিজুয়াল টেনশন, এই জিনিসগুলো ওভারঅল বোঝার একটা ভালো ম্যাথ। সো এটা একটু কেয়ারফুলি কিন্তু দেখবা সবাই। বললো যে এই ম্যাথ, তিনটা ম্যাথ দেখতে পাচ্ছ এই সুতা দিয়ে আটকানো, তারপর ওভারঅল একদম বাইরের ম্যাচটায় এফ বল, সেটা হচ্ছে 75 নিউটন। এই 75 নিউটন বলে একটা টান দিছো, এবং সুতা কোনো স্ল্যাক করে নেই, মানে এরকম ভাঁজ হয়ে যায়নি সুতাগুলো। টান দিলে পরে এগুলো টান 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 করে একভাবে আসে। সো এটা খুবই কমন সেন্স, এ যতটুকু পার সেকেন্ড আগাবে এও ততটুকু, এও ততটুকু। সো তাদের তিনজনেরই ত্বরণ কি হতে হবে? সেম। তো এটা বের করার দুইটা কৌশল আছে। আমরা প্রথমে একটা জিনিস দেখাই, সিস্টেম কথাটা এখানে এই যে মাঝে যে তারগুলো এবং এই যে তিনটা বস্তু, এই ওভারঅলটাকে আমরা সিস্টেম বললাম এই কোয়েশ্চেনে। ওকে, এখানে কোনো ঘর্ষণ টর্ষণ বাহ্যিক বল কিন্তু বিবেচনা করিনি। তো দেখো এই লাল বাউন্ডারিটা হচ্ছে সিস্টেম। তাহলে এই বাউন্ডারির মধ্যে কি কি আছে? তিনটা ম্যাচ। তাহলে টোটাল ম্যাচ কত সিস্টেমের? টোটাল ম্যাচ হবে মানে সিস্টেমের ম্যাচ, এম অফ সিস্টেম হবে m1 প্লাস m2 প্লাস m3। আমাদের এটা ক্ষেত্রে কত হবে? 15 25 35 60 70 75। তাহলে 75 কেজি। সেই সিস্টেমের উপর কত বাহ্যিক ফোর্স দিছো? এফ দিয়েছো তুমি সিস্টেমের উপর 75 নিউটন। ওকে, তাহলে এফ ইকুয়াল টু এম এ, সিস্টেমের উপর বাহ্যিক বল এফএস, আর তার টোটাল ম্যাস হচ্ছে এমএস। তাহলে সিস্টেমের ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে এ, অর্থাৎ এ হবে 75 বাই 75, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে টোটাল সিস্টেমের ত্বরণ। আর সিস্টেমের ত্বরণ মানে সবার ত্বরণ সেম হতে হবে। এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ, এটারও ত্বরণ এ। তো এই পুরো ম্যাথটা আরেকভাবে করা যায়, তো আমরা সেটা আগে করবো, তারপর একটু এটা ফিজিক্যাল মিনিং এ আসবো। তো এটা একটু এভাবে ভাবা যায় যে আমি পুরো সিস্টেমের উপর ফোর্স দিলাম এফ, এখন সেই এফ বলে m3 কে টান দিলাম, m3 আবার m2 কে t2 বলে টান দিল। নিউটনের থার্ড ল কি বলে? m3 m2 কে t2 বলে টান দিলে অবভিয়াসলি m2 আবার m3 কে t2 বলে বামে টান দেবে। আবার m2 m1 কে t1 বলে টান দিলে m1 m2 কে t1 বলে টান দিতে বাধ্য থার্ড ল অনুসারে। তাহলে খেয়াল করে দেখো, m1 বস্তুটার উপর একমাত্র ফোর্স কিন্তু t1, আর কোনো বল নাই, কারণ পেছনে কেউ টানার মতো নাই। বাট m2 এর উপর ফোর্স কিন্তু t2 মাইনাস t1, আর m3 এর উপর ফোর্স কিন্তু বাইরে আছে f, পেছনের দিকে আবার টানতেছে t2। ফলে প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি, সামেশন f ইকুয়াল টু m এ, সবাই যেহেতু ডান দিকে এ ত্বরণ পেয়েছে, তাহলে প্রথমটার জন্য ডান দিকে যেতে হবে। তাহলে অবভিয়াসলি কোন ফোর্সটা বড়? f। তাহলে আমরা লিখতে পারি f মাইনাস t2 ইকুয়াল টু m3a। এবার আসি সেকেন্ডটায়, ডান দিকে যেতে হবে, তাহলে অবভিয়াসলি t2 বড়, তাহলে t2 মাইনাস t1 এটা সাপ্লাই দেবে m2 ভরকে এ ত্বরণ। আর অন দ্য আদার হ্যান্ড m1 ভরের একমাত্র লেফট ফোর্স হচ্ছে t1, এবং সেটাই m1 কে এ ত্বরণ দেয়। তাহলে এটা যদি যোগ করে দিই, তাহলে t1 t1 কাটা, t2 t2 বাদ, তাহলে থাকলে f, আর ওদিকে a কমন নিলে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে আলটিমেটলি কিন্তু একটু আগে আমরা যে রেজাল্ট পেয়েছিলাম অন্যভাবে করে সিস্টেমের উপর ফোর্স, সেটাও কিন্তু একই। দেখো a ইকুয়াল টু থাকলো f ডিভাইডেড বাই টোটাল ম্যাস m1 প্লাস m2 প্লাস m3। তো এখন এই যে এর মানটা যে পেয়ে গেছো, সেই এর মান এটার মধ্যে বসাই দিলেই সাপোজ t1 পেয়ে যাবা, t1 এর মান এটার মধ্যে ইনপুট দিলে t2 এর মান পেয়ে যাবা। তার মানে আমরা এট দ্য সেম টাইম টানও পেয়ে যাচ্ছি, আবার সিস্টেমের ত্বরণও পেলাম। তো এবার আমরা একটু এটার মধ্যে একটা ইনসাইট দেখার চেষ্টা করবো যে এটার মধ্যে বলের ডিস্ট্রিবিউশনের সুন্দর একটা জিনিস বোঝা যায়। তো আমরা এখন এটা ব্যাখ্যা করতেছি। তো একটু আগে আমরাও কিন্তু ক্যালকুলেট করে বের করলাম যে তিনটার ওভারঅল ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু আমরা জানি যে ত্বরণ বিষয়টা কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, f ডিভাইডেড বাই m, ফোর্সও সেই সাথে ম্যাসও। যে যত ভারী তার ওই ত্বরণ দিতে অনেক বেশি পরিমাণ ফোর্স লাগবে, আর যে যত হালকা ওই একই পরিমাণ ত্বরণ নিতে তার অনেক বেশি কম ফোর্স লাগে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে 35 কেজি, তার যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিতে হয়,
তাহলে অবশ্যই তার লাগবে কত, মাত্র 35 নিউটন বল। তার লাগবে 35 নিউটন বল, বাড়তি সে রাখবে না। কিন্তু তুমি অ্যাপ্লাই করছো কত, 75 নিউটন। ফলে তার লাগবে হচ্ছে 35, সে 35 রেখে বাকি 40 কিন্তু ফেরত দিয়ে দেবে। 75 বিয়োগ 35, এই 40 নিউটন বল সে আর রাখবে না। সেটা কাকে দিয়ে দিল, সেকেন্ড জনকে। এখন দেখি সেকেন্ড জনে কত নিউটন বল লাগে। সেকেন্ড জনে লাগে, খেয়াল করে দেখো, 25 নিউটন। 25 ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তার দিয়েছো 40, কিন্তু তার লাগতেছে কিন্তু 25। তাহলে সে 25 রেখে বাকি 15 নিউটন ওকে দিয়ে দেবে। এবং দারুণ ব্যাপার দেখো, আদৌ কোনো বল বা খাবার লেফট নাই, কারণ এই 15 কিন্তু লাগবে কত নিউটন বল, 15 নিউটন বল। তাহলে দেখো দিয়েছিল 75, ওর লাগছিল 35, ফেরত দিছে 40। ওর লাগে 25, 40-এর মধ্যে 25 রেখে ফেরত দিছে 15, সেই 15 দিয়ে সে সুন্দর মতো চলে যাচ্ছে। এটি হচ্ছে বলের ডিস্ট্রিবিউশন। মানে এক প্লেট খাবার নিয়ে আসছো, যার যা পেটের সাইজ সেই অনুসারে সে ক্ষুধা মেটাবে। আলটিমেটলি কেউই কিন্তু আনফেড থাকবে না। তো এই অঙ্কগুলো বেশ সহজ, কিন্তু কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে মারাত্মক। অঙ্কটা কি, একটা লিফট আছে, যে দেখতে পাচ্ছ উপরে রশি ঝুলানো। তো লিফটটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামতেছে। তো লিফটের মেঝেতে একটা বি বস্তু আছে বড়, তার উপর এ আরেকটা বস্তু রাখা। কোয়েশ্চেন করছে এ বস্তুটা বি কে কত বল প্রয়োগ করে। তো খুবই কমন সেন্স। আর সবচেয়ে বড় কথা, এর ভর দেওয়া আছে, বি এর ভর দেওয়া নেই। তো এটা একটা টাফ কোয়েশ্চেন মনে হতে পারে যে বি এর ভর ছাড়া কিভাবে করব, কিন্তু অঙ্কটা দেখো, এর চেয়ে সিম্পল অঙ্ক কিন্তু আর হয় না আসলে। এ হচ্ছে লিফটের একটা পার্ট দেখাচ্ছে, তার উপর বি, তার উপর এ। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, মনে করো লিফটার ত্বরণ 0, মানে লিফটার সমবেগে যাচ্ছে কিংবা স্থিরই ধরো, বুঝতে সুবিধা। তাহলে এই অবস্থায় পৃথিবী এ কে কত বলে টানতেছে, ma ইন্টু জি। এখন সে তো নিচে পড়তে যাবে, কিন্তু প্রথমে সে ফেস করলো কাকে, বি এর ফেসটাকে, এই যে বি এর সারফেস। তাহলে বি এর উপর সে কত প্রেসার প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে, ma ইন্টু জি। এবং বিও তাকে কত ফিডব্যাক দেবে, ma ইন্টু জি, প্রতিক্রিয়া। এই তো অঙ্কটা। কিন্তু ঝামেলা কখন হয়, ঝামেলা হয় পৃথিবী তোমাকে টানতেছে mag বলে, তুমি চাপ দিতে গিয়ে ও যদি না সরে তাহলে তুমি ফিডব্যাক পাবা mag। বাট ও যদি সরে যায়, আই মিন তুমি চাপ দিতে যাচ্ছ বিকে, বি যদি আবার ত্বরণের নিচে নেমে যায়, তখন কি আগের মতো চাপ দিতে পারবা? ফলে খুবই কমন সেন্স, তুমি mag বলে চাপ দিতে যাচ্ছিলা, কিন্তু ও যদি না সরে, ও সরে গেলে কিন্তু সেই চাপটা আর দিতে পারবা না। তখন চাপটা হবে কি, কোয়াইট সিম্পল, খেয়াল করে দেখো। এরপর চাপ হবে তখন, সেই যে তোমরা প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলছো mg দেওয়ার কথা ছিল, কিন্তু এ ত্বরণ আবার নিচে নেমে যাচ্ছে। ফলে আপেক্ষিক ত্বরণ কত, g মাইনাস a। ফলে আসলে b কে সে কত বল দেবে, mag না, তার থেকে আবার ma এই পরিমাণ বাদ। mag কত, 0.5 ইন্টু 9.8 মাইনাস 0.5 ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে 3। এটা সলভ করলে যা আসবে তাই। তাহলে এখানে কিন্তু মেঝে দিল নাকি বি দিল এটা ফ্যাক্টর না, কারণ এর তলায় কিন্তু বি মেঝে। তাই এটা যদি এই মেঝেতেও থাকতো তাহলে কিন্তু অঙ্কটা সেম, mg মাইনাস ma। সো এটা কখনোই দরকার নেই যে বি এর ভর দেওয়া আছে কি দেওয়া নেই। তো এটা একটা ঘর্ষণবিহীন তল, এর উপর দুইটা বস্তু আছে m1 m2, যাদের ভর দেওয়া আছে, এরা পরস্পর টাচ করা। তুমি m1 এই বস্তুটার উপর একটা ফোর্স দিলা, ফোর্সটা হচ্ছে 150 নিউটন। কোয়েশ্চেন করছে বস্তুদ্বয় বা এই দুইটা মিলে, বস্তু মিলে হচ্ছে সিস্টেম, সেই সিস্টেমের ত্বরণ কত, আর বস্তুদ্বয়ের মাঝে স্পর্শ বলই বা কত। তো এটা একটা চমৎকার প্যারাডক্সের মতো, মানে অনেকেরই মনে এটা সন্দেহ জায়গায়। সেটা হচ্ছে এভাবে ভাবলে কেমন হয় যে এই একটা বস্তু m1 এটার সাথে কন্ট্যাক্টে আছে m2, ফোর্স দিলাম, যথেষ্ট বড় ফোর্স, মানে ফোর্সের মান নিয়ে আমাদের হেডেক নেই, যত খুশি বাড়ানো যাবে। তো f একটা ফোর্স দিলাম, তাহলে f ফোর্স দিলাম কাকে, m1 কে। m1 কাকে ধাক্কা দিলে f বলে, m2 কে, কারণ এরা পরস্পর কন্ট্যাক্টে আছে। তাহলে f একে দিলাম, ও f ফেরত দিল। থার্ড ল কি বলে, m1 m2 কে f দিল ডানে, অতএব m2 m1 কে f দেবে বামে। এবার কিন্তু একটা মহা মুসিবতে পড়ে গেলাম, সেটা হচ্ছে m1 বস্তুটার উপর ফোর্স দিছিলাম একটা, কিন্তু ইনডিড তার উপর কিন্তু ফোর্স দুইটা এবং সমান মানের বিপরীত। তাহলে একটা বস্তু তার উপর সমান মানের টানাটানি দুইটা বিপরীত দিকে, তাহলে ওর উপর নেট বল কত, 0। তাহলে এর উপর নেট বল যদি হয় 0, তাহলে ওকে আর জীবনে নড়বে, তার মানে ত্বরণ হবে 0। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে আমি একটা ঘর্ষণবিহীন, নিচে একদম মসৃণ, এখানে বস্তুর উপর যত ফোর্সই দেই না কেন, এফ এর মান যাই হোক না কেন, যত ম্যাসিভ ধাক্কাই দাও না কেন, এই বস্তু নড়বে না। তো এটা তো বুঝতে পারতেছো সম্ভব না, মানে আমরা কোথাও একটা ফ্যালাসি ইউজ করছি, কোন একটা জায়গায় একটা ভুল ব্যাখ্যা দাঁড় করে দিতেছি, কিন্তু মানে এটা প্যারাডক্স হিসেবে বেশ পপুলার প্যারাডক্স। তো আসলে ঘটনাটা কি আমরা এখন অঙ্কটা জানবো। তো খেয়াল করে দেখো, আমরা একটা ভুল ব্যাখ্যা দিছি, সেটা হচ্ছে এই, তুমি যখন একে এফ ফোর্স দাও,
এটা তোমার আঙুল এবং এই বস্তুর কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে। এট দ্য সেম টাইম একে এফ দিলে এই M2 বস্তুটা M1 কে কত বল দেবে সেটাও ডিপেন্ড করে এদের মাঝখানে যে কন্ট্যাক্ট জোন তাদের মধ্যে ইন্টারাকশনের উপর। এই জন্য এটা কখনই এফ হবে না, ওই কন্ট্যাক্টের উপর নির্ভর করে নতুন একটা ফোর্স এফ প্রাইম, যেটা অবভিয়াসলি এফ এর চেয়ে ছোট। ওকে, তাহলে এ যদি F1 বলে ধাক্কা দেয় বা এফ প্রাইম বলে ধাক্কা দেয় M2 M1 কে, তাহলে থার্ড ল বলে M1 এফ প্রাইম বলে M2 কে ধাক্কা দেবে। অবশ্যই দুটো ভিন্ন বস্তুর উপর। M2 দিছে M1 কে, M1 দেবে M2 কে। তাহলে এখন দেখো M2 এর উপর নিট ফোর্স কত? আমি দিছিলাম F, ওখান থেকে ফিডব্যাক পেয়েছে F প্রাইম, এবং পুরো সিস্টেমটা ডান দিকে সরবে। তাহলে অবশ্যই বড় কে F, বিপরীতে আছে F প্রাইম, মিলে M2 কে ত্বরণ দেবে A। ওই যে একটু আগে আমরা রশি টানাটানি অঙ্কটা যেমনি করলাম একইভাবে এরপর একমাত্র ফোর্স F প্রাইম, সেটা মিলি ত্বরণ দেবে M1 A। তাহলে দুটো যোগ করলে কি পাচ্ছ? F ইকুয়াল টু M1 প্লাস M2 টাইমস A। অতএব সিস্টেমটার ত্বরণ হবে টোটাল ফোর্স ডিভাইডেড বাই M1 প্লাস M2। আমরা কিন্তু এই মেথডে নাও করতে পারতাম, আমাদের কাছে টোটাল সিস্টেমই এটা, সেই সিস্টেমে যে বাউন্ডারিটা কেটে দিলাম। তাহলে এই সিস্টেমের ভর কত? M1 প্লাস M2, বাহ্যিক বল কত? F। তাহলে F ইকুয়াল টু সেই সিস্টেমের ভর ইনটু সিস্টেমের ত্বরণ, অতএব A ইকুয়াল টু F ডিভাইডেড বাই M1 প্লাস M2। এভাবে আমরা করতে পারি ইজিলি। এখন বস্তুটার মাঝে স্পর্শ বল কত সেটাকে আমরা ধরে নিয়েছিলাম কিন্তু F প্রাইম। তাহলে এখানে A যেহেতু বের হয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি কি F প্রাইম ইকুয়াল টু M1 ইনটু A, F ডিভাইডেড বাই M1 প্লাস M2। অতএব F ইকুয়াল টু বলতে পারো M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইনটু টোটাল ফোর্স F। এবং যা আশা করছিলাম F প্রাইম হবে F টোটাল ফোর্সের একটা অংশ মাত্র, এবং এটা দেখতেই পাচ্ছি লেস দ্যান 1। তোমাদের এই নতুন ইন্টার সিলেবাসে আরেকটা নতুন টপিক এসেছে, তোমরা জানো, সেটা হচ্ছে সংঘর্ষ। ইলাস্টিক সংঘর্ষের একটা রাশিমালা দেখানো আছে। তো ওটার উপর বেস করে এই অঙ্কটা দেখো। দেওয়া আছে m ভরের গতিশীল একটা কণা, সাপোজ তার আদিবেগ ছিল u1, তার ম্যাস হচ্ছে m। এরপর সেটা 2m ভরের একটা স্থির বস্তু আছে, ওর ডাবল ম্যাস, আর এটার ভেলোসিটি হচ্ছে 0। এদের মধ্যে কলিশন হয়েছে, এই হচ্ছে সিচুয়েশনটা। তো এরপর তো আমরা জানি ধাক্কাধাক্কির পর কি হয়, ভেলোসিটি চেঞ্জ হয়। তো ধরলাম প্রথম বস্তুর বেগ হয়ে গেছে এখন v1। তো কোয়েশ্চেন করছে দেখাও যে সংঘর্ষের পর সংঘর্ষকারী কণা তার আদি গতিশক্তির 9/8 হারায়। তাহলে আদি গতিশক্তি কত ছিল? ছিল হচ্ছে হাফ m u1 স্কয়ার, যেহেতু আদিবেগ হচ্ছে u1। আর শেষ গতিশক্তি কত হয়ে গেছে? হাফ m v1 স্কয়ার। তো দেখাতে হবে কি এই যে আদি গতিশক্তি হাফ m u1 স্কয়ার আর শেষ গতিশক্তি হাফ m v1 স্কয়ার, এরা আসলে সেম না, কারণ ততক্ষণে কিছু লস হয়েছে। সেই লসটা কত সেটা প্রমাণ করতে হবে 8/9 ইন্টু আদি গতিশক্তি, আর আদি গতিশক্তিটা আমরা জানি হাফ m u1 স্কয়ার। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা অলরেডি এটার একটা থিওরি কিন্তু তোমাদের বই দেওয়া আছে, সেটা হচ্ছে ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র। সেক্ষেত্রে দেখানো আছে যে m1 ভরের একটা বস্তুর আদিবেগ u1 আর তার দ্বিতীয় বস্তুর আদিবেগ যদি হয় u2, তাহলে তাদের শেষ বেগ, প্রথমটার শেষ বেগটা হবে v1 হবে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। ওকে, তো আমাদের কোয়েশ্চেন অনুসারে u2 কিন্তু শূন্য, কারণ দ্বিতীয় বস্তুটার আদিবেগ নেই, সেই স্থির বস্তু। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে কি, খেয়াল করে দেখো m1 আঘাতকারী বস্তুর ভর হচ্ছে m আমাদের কোয়েশ্চেন অনুসারে, আর যাকে আঘাত করছে তার ভর হচ্ছে 2m ডিভাইডেড বাই m প্লাস 2m ইন্টু u1। তাহলে থাকতেছে পরে কি মাইনাস u1 ডিভাইডেড বাই 3, কারণ উপরে থাকবে m, নিচে থাকবে 3m, কাটাকাটি গিয়ে মাইনাস u1/3। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করে দেখো, হাফ m u1 স্কয়ার হচ্ছে আদি গতিশক্তি মাইনাস হাফ m v1 স্কয়ার হচ্ছে শেষ গতিশক্তি। তাহলে v1 এর জায়গায় আমরা এখন বসায় দিতে পারবো মাইনাস u1/3, তাহলে মাইনাস u1/3 হোল স্কয়ার। তাহলে থাকতেছে কি পরে খেয়াল করো, হাফ m u1 স্কয়ার মাইনাস হাফ m, এখানে স্কয়ার করলে মাইনাস উঠে যাবে, থাকবে u1 স্কয়ার বাই 9। ওকে, তাহলে হাফ m u1 স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকবে 1 মাইনাস 1/9, দ্যাট ইজ 8/9 ইন্টু হাফ m u1 স্কয়ার। আমাদের প্রমাণ শেষ, কারণ হাফ m u1 স্কয়ার হচ্ছে তোমার আদি গতিশক্তি, আর তার 8/9 হচ্ছে লস, কারণ এই দুটো ডিফারেন্সটাই হচ্ছে লস। তো এই কোশ্চেনটা দেখে আবার কেউ ভাববা না সংঘর্ষটা ইলাস্টিক, তারপর আবার লস হচ্ছে কেন? আমরা তো জানি সংঘর্ষের ক্ষেত্রে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে তাহলে তাদের গতিশক্তি থাকে সংরক্ষিত। এটা দেখে কিন্তু ভয় পায় না, কারণ এটা কিন্তু একজন হারাইছে, প্রথম জনের লস,
দ্বিতীয় জন কিন্তু আবার গেইন করবে, তাদের সমষ্টিটা কি থাকবে? সেম থাকবে। মানে আদি গতিশক্তি সমষ্টি সমান হবে শেষ গতিশক্তি সমষ্টি। নট নেসেসারিলি যে প্রথমটার আদি গতিশক্তি আর প্রথমটার শেষ গতিশক্তি পরস্পর সমান হবে, কখনোই না। ওকে, এই ভুল ধারণাটা করবে না। আমরা এখনো নিউটনীয় বলবিদ্যার মধ্যে আছি। তো এর দুইটা পার্ট বেসিক্যালি। আমরা এতক্ষণ ধরে যা যা করছি F=ma বা যত ফর্মুলা, ওগুলো ছিল সব রৈখিকের জন্য। তো ওগুলো আবার কৌণিকের ক্ষেত্রেও প্রযোজ্য। তো বৃত্তীয় গতি বলা হয়। তো বৃত্তীয় গতির মধ্যে আমাদের মেইন কনসার্ন কি থাকবে? কেন্দ্রমুখী বল, এটা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা বলবো আমরা। ব্যাংকিং, যে সাইক্লিস্ট যখন কোনো টার্ন নিতে যায় তখন সে যে শরীর বাঁকায় ফেলে, কিংবা কোনো একটা যদি সার্কুলার রাস্তা হয় তখন যে রাস্তাটাকে একটু বাঁক নেওয়ানো হয়, এই জিনিসগুলোর নাম ব্যাংকিং, এবং এর উপর কিছু ফর্মুলা আছে। আর সেই সাথে নিউটনের যে তিনটা সূত্র আগে পড়ছো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ল, ওগুলো এক্ষেত্রেও খাটবে, সেটা কৌণিকের ক্ষেত্রেও প্রযোজ্য। আর আমরা এখানে এক নজরে কি দেখে নিচ্ছি খেয়াল করে দেখো, রৈখিক আর কৌণিকের মধ্যে একটা রিলেশন আছে। মানে আগে যেটাকে ভেলোসিটি ভি ভাববা, এখন সেটা হবে ওমেগা। আগে যেটা সরণ এস ছিল ওটা হবে থেটা বা অ্যাঙ্গেল। আগে যেটা ছিল রৈখিক ত্বরণ এ, সেটা হয়ে যাবে আলফা, কৌণিক ত্বরণ। ভরের কাজ করতো যেটা, সেটা এখন হবে জড়তার ভ্রামক। আর আগে যেটা আমরা বল, সেটা কৌণিকের ক্ষেত্রে হচ্ছে টর্ক, টাউ। আগে আমরা যেমন ফর্মুলা পড়তাম P=mv, রৈখিক ভরবেগ, এখানে সেটা হবে কৌণিক ভরবেগ। এই দেখো, ভর ছিল m, তার জায়গায় চলে আসবে জড়তার ভ্রামক, এই যেমন এখানে দেখতে পাচ্ছ ভি, ভি এর জায়গায় চলে আসবে ওমেগা। মানে আগের ফর্মুলা যারা যারা জানো তারা কৌণিকের গুলো পারবা, জাস্ট অ্যানালগাস টার্মগুলো ওখানে ইনসার্ট করে দেবো। যেমন W=Fs, কাজের সংজ্ঞা, তাহলে W=F এর জায়গায় আসবে টর্ক, S এর জায়গায় আসবে থেটা। আবার পাওয়ারের একটা ফর্মুলা আমরা জানতাম, এটা পাওয়ার, হ্যাঁ, এটা ভরবেগ না। পাওয়ার ফর্মুলা জানতাম ফোর্স ইনটু ভেলোসিটি, সেইখানে এখানে আসবে ফোর্সের জায়গায় টর্ক, ভেলোসিটির জায়গায় আসবে ওমেগা। তো এরকম যতগুলো ফর্মুলা আছে সেগুলো কৌণিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আশা করি আমরা অঙ্ক করতে করতে ওগুলো শিখে ফেলবো। তো একদম সহজ একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করছি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আমরা সবাই জানি, এবং মোটামুটি বৃত্তাকার পথ বিবেচনা করি আমরা। তো কত কৌণিক বেগে এটা ঘুরছে, তার মানে এর ওমেগা কত? সাপোজ আমরা এই বৃত্তাকার, এটা যখনই দেখাবো বুঝবে এটা উপর থেকে দেখতে পাচ্ছ যে এটা সূর্য, এটা পৃথিবী, হ্যাঁ। তো ধরি তারা আর একটা দূরত্বে আছে এবং আমরা সেই দূরত্বটা জানি কিন্তু 15 কোটি কিলোমিটার। তো এ ভি ভেলোসিটিতে ঘুরতেছে, তার মানে রৈখিক বেগ বা ট্যানজেনশিয়াল বেগটা হচ্ছে ভি। কিন্তু এই যে ঘুরতেছে, এই যে ঘূর্ণন বেগটা, কৌণিক বেগ, এটা কত? তো আমরা জানি কি ওমেগা সমান থিটা বাই টি, প্রতি 1 সেকেন্ডে কত অ্যাঙ্গেল যায় সেটার নামই হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বা ওমেগা, কৌণিক বেগ। তো আমরা যদি পুরো একবার ঘুরে আসি সেই টাইমটাকে কি বলি? পর্যায়কাল। আর সেই পর্যায়কালে কত ডিগ্রি যায়? কমপ্লিট 360 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে বলি 2 পাই। সেটা একটা ফর্মুলা, ওমেগা সমান 2 পাই বাই টি। তো আমরা তো জানি পুরো পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে ওটার নামই হচ্ছে 1 বছর, হ্যাঁ। তো আমার পিরিয়ডটা হবে 1 বছর অথবা হবে 365 দিন। কিন্তু আমাদের নর্মালি ওমেগার একক আমরা লিখি রেডিয়ান, অ্যাঙ্গেল পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 365 সাথে 24 ঘন্টা, তাহলে এটা গেল ঘন্টা, ঘন্টা এবার মিনিট, তারপর সেকেন্ড। 365 24 ইন্টু 60 হলে মিনিট হবে, তাকে আরো 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে। ফলে এটা যা হবে পুরোটা দিয়ে যদি তুমি ভাগ দিতে পারো তাহলে অ্যান্সারটা চলে আসবে কত? রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে আমরা একটা প্রশ্ন বেশ পপুলার, সেটা হচ্ছে আমরা দুই ভাবে কিন্তু বৃত্তাকার পথে বস্তুকে ঘোরাতে পারি। একটা হচ্ছে সাপোজ যে আমার মাথার যে তলটা, এই তলে অনুভূমিক তলে ঘোরানো বলে এটাকে। আর যদি এভাবে ঘোরানো হয় সেটাকে বলে উলম্ব তলে ঘোরানো। আমাদের কোয়েশ্চেন বলে উলম্ব তলে এম ভরের একটা বস্তুকে ঘোরাচ্ছ, সাপোজ সুতা দিয়ে, এই যে এখানে তোমার আঙ্গুলের মাথাটা টপ ভিউ দেখতে পাচ্ছ, এভাবে ঘোরাচ্ছি। এখন কোয়েশ্চেন করছে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে অবশ্যই দুইটা টান সমান হবে না, এবং কমন সেন্সে কি বলে নিচ থেকে ওঠাতে বেশি টান দেওয়া লাগে হাতে, আর উপর থেকে মনে হয় যেন অটোমেটিক চলে যায়। তাহলে বুঝতে পারতেছি আমাদের উপরের টানটা কম লাগে কিন্তু নিচে অনেক বেশি টান দেওয়া লাগে। তো সেই টান দুইটা পার্থক্য কত এটা দেখাতে হবে। দ্বিতীয় কোয়েশ্চেন করছে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে ভেলোসিটি কত হলে সুতায় ঢিল পড়বে না। তার অর্থ খেয়াল করে দেখো, আমি এখান থেকে নিয়ে আসলাম বেশ টান দিয়ে, ঠিক আছে, যেই উপর দিয়ে টান দেবো না, সাপোজ শূন্য বানিয়ে দেবো, তখন তো এমন হতে পারে এটা বৃত্ত কমপ্লিট করলো না, মানে ঢিল খেয়ে নিচে পড়ে গেল। কিন্তু আমাকে মিনিমাম একটা বেগ রাখলে এটা দেখানো সম্ভব। মিনিমাম একটা বেগ রাখলে তুমি এখানে টান দিবা না, ঠিক আছে, তা সত্ত্বেও এটা ঢিল খাবে না, এটা কমপ্লিট করেই আসবে। তো সেই ভেলোসিটিটা কত আমাদের বের করে দিতে হবে। আর একটা খুবই সুন্দর কোয়েশ্চেন, এই যে আমি টান চেঞ্জ করতে পারি চাইলে, নিচের দিকে টান উপরের দিকে টান তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। সেই টানটা চেঞ্জ করে আমি কি বস্তুটাকে সমদ্রুতিতে ঘোরাতে পারবো কিনা? সমবেগ সম্ভব না, কমন সেন্স। কারণ এই যে বেগের মান চেঞ্জ হয় না, কিন্তু দিকের চেঞ্জ তো অবশ্যই হবে। কিন্তু মান কি ঠিক রাখতে পারবা? সেটা তো আমরা জানতাম যে অনেক ক্ষেত্রে ঠিক থাকে, যে
এরকম যদি অনুভূমিক তলে ঘোরাও তাহলে আমরা অলরেডি শুনছি কি সে যদি বৃত্তপথে ঘোরে তাহলে প্রত্যেক বিন্দুতে আমরা জানি বেগের দিক স্পর্শক বরাবর। এই যে প্রত্যেক বিন্দুতে বেগের দিক পাল্টাচ্ছে কিন্তু বেগের মানটা কিন্তু সেম থাকে, আমরা এটা অলরেডি জানি। তার মানে অনুভূমিক বৃত্তপথে বস্তু সমদ্রুতিতে ঘোরে, ডিরেকশন সেম থাকে না বাট সমদ্রুতি বা মানটা থাকে সেম। কিন্তু উলম্ব তলে ঘোরানোর ক্ষেত্রে আমরা দেখাতে পারবো যে মানটাও তুমি সেম রাখতে পারবে না, দিক তো চেঞ্জ হবেই, মানটাও চেঞ্জ হতে বাধ্য। আর লাস্ট কোয়েশ্চেন করছে আমরা এখানে টান নির্ণয় করছি কোথায় আর কোথায়, দেখো সর্বনিম্ন বিন্দুতে মানে একটা এক্সট্রিম পজিশন, আর সর্বোচ্চ বিন্দুতে আরো একটা এক্সট্রিম পজিশন। কিন্তু তোমাকে যদি এরকম আর্বিট্রারি কোনো ভ্যালু দেওয়া হয় যে এরকম উলম্বের সঙ্গে থিটা কোণে এখানে একটা বস্তু আছে, ওই বস্তুটাই ঘুরে ঘুরে আসছে, ওই মোমেন্টে সুতার টানটা কত হবে, মানে জেনারেল কথা, যে কোনো অ্যাঙ্গেলে থাকলে তার উপর প্রযুক্ত টান কত হবে। তো আমরা এই অঙ্কটা করার আগে প্রত্যেকটা একটু আলোচনা ডিটেল করে নেব, তারপর অঙ্কটা সলভ করে নেব। তো আমরা ইন শর্ট একটু কেন্দ্রমুখী বল সম্পর্কে তোমাদের আইডিয়া দিই, সেটা হচ্ছে এফসিপি বা সেন্টিপেটাল কেন্দ্রমুখী বল। আমরা কিন্তু আলোচনার শুরুতেই বলে দিচ্ছি আমরা পুরো চ্যাপ্টার জুড়ে কেন্দ্র বিমুখী বল এই শব্দটি উচ্চারণ করব না, ঠিক আছে? এটা খুবই কনফিউজিং এবং এর থিওরি তোমাদের একটু ভালো করে জানা থাকতে হবে। কেন্দ্র বিমুখী বল বলতে তোমাদের বইপত্রে যা মিন করে আসলে কিন্তু তা না। আমরা যা কিছু বইপত্রে পড়ছি সবকিছু কেন্দ্রমুখী বল, হ্যাঁ? সো সব আলোচনা থাকবে মুখী বল নিয়ে। তো এটা কি জিনিস? এটা বলে এরকম যদি একটা বৃত্তপথ থাকে, হ্যাঁ, তো সেই বৃত্তপথে একটা বস্তু ঘুরতেছে, সাপোজ সুতা দিয়েই একটা বালতিকে ঘোরাচ্ছি কিংবা মাথার উপরে একটা বলকে ঘোরাচ্ছি, যেভাবেই হোক না কেন, কিংবা অনেক 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 ওয়ে আছে। যেমন আমরা আমাদের মডেল অনুসারে কি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, কিংবা সোলার মডেল অনুসারে এখানে কি সূর্য থাকে আর তার চারদিকে থাকে পৃথিবী, সেটাও একটা বৃত্তপথে অ্যারাউন্ড বৃত্তপথে ঘোরে। তো এই সব ক্ষেত্রে যদি এরকম বৃত্তাকার কোনো পথে ঘোরে তাহলে বৃত্তের কেন্দ্রের দিকে একটা বল লাগবেই। আবার বলতেছি কেন্দ্রের দিকে বল থাকবেই না, বল লাগবেই। তাই ওটাকে কেউ সাপ্লাই দিতে হবে। যদি না থাকে, কোয়েশ্চেনটা হয় যদি না থাকে তাহলে সে বৃত্তপথে ঘুরবে না। তাহলে ওটার যোগানদাতা নিশ্চয়ই থাকতে হবে, দেখি কোথায় কোথায় যোগানদাতা আছে, আর না থাকলে কি ঘটে। সাপোজ একটা সুতা দিয়ে তুমি বস্তুকে বৃত্তপথে ঘোরাচ্ছ, তাহলে যোগানদাতা কি খেয়াল করো, সুতা দিয়ে তোমার আঙ্গুল টান দিতেছে, তাহলে এখানে তোমার হাতের টান বা সুতার টানটাই কি কেন্দ্রমুখী বলের যোগানদাতা। একইভাবে একটা নিউক্লিয়াসের চারদিকে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাদের মধ্যে কোনো সুতা নাই কিন্তু একটা অদৃশ্য বল কাজ করে আমরা জানি, সেটার নামই হচ্ছে কুলম্বের স্থিতরিত আকর্ষণ বল। এটাই তাহলে যোগানদাতা। বৃত্তপথে ঘুরতে হলে আমরা বলছি কেন্দ্রের দিকে মাস্ট একটা বল থাকা লাগবে, কেউ না কেউ প্রোভাইড করতে হবে। এখানে সেই স্থিতরিত আকর্ষণ বলটাই সেই প্রোভাইডার বা সাপ্লাইয়ার। একইভাবে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, তাহলে অবভিয়াসলি তারও সেন্টারে কাউকে না কাউকে একটা বল প্রোভাইড করতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি সে আছে, সে হচ্ছে মহাকর্ষীয় বল। একইভাবে এমন যদি হয় একটা সোজা রাস্তা ছিল, একটা গাড়ি আগাচ্ছে, ঠিক আছে, একটা সোজা রাস্তায় গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে রাস্তাটা এরকম বাঁক নিল, তাহলে সে যদি কোনো রকম বল না পায়, হ্যাঁ, বাহ্যিক বল যদি শূন্য হয়, তাহলে নিউটনের সূত্র কি বলে, সে যেদিকে ছিল সারা জীবন সেদিকেই যেতে থাকবে। কিন্তু আমরা তো জানি তাকে বাঁক বরাবরও ঘুরে আসতে হবে, যেহেতু তার ভেলোসিটি বাঁক নিচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, কারণ ভেক্টর রাশি দিক চেঞ্জ হলেও চেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে সেন্টারের দিকে কেউ না কেউ ফোর্স দিতে হবেই যদি সে বাঁক পথে থাকতে চায়। তাহলে সেটা এখানে কে দিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি না, সেটাও কোয়াইট সিম্পল। এই যে টায়ার গুলো দেখছো তোমরা, রাবারাইজ টায়ার, আর সেই সাথে আছে রাস্তা, এগুলো রাস্তা, এই দুইটার মাঝে যে ঘর্ষণ বলটা, ফ্রিকশন ফোর্স, সে হচ্ছে এখানে প্রোভাইডার। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো ভাবে যদি বৃত্তপথে কাউকে যেতে দেখো, শিওর থাকো ওই মোমেন্টে তার উপর একটা সেন্টারের দিকে ফোর্স কাজ করতেছে, যেটা নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে এক কথা আমরা বলবো, একটা বস্তু যদি বৃত্তপথে ঘোরে, আবার একটা ভয়ঙ্কর ভুল অনেকেই করে, এখানে যেমন দেখো এটা সিম্পল একটা বাঁক, বৃত্ত কিন্তু হয় নাই, তাই বৃত্তপথ বললে অনেকেই ভাবে কমপ্লিট বৃত্ত হতে হবে, না, মোটেই না। এরকম যদি এবড়ো থেবড়ো একটা বাঁকা রাস্তায়ও যায়, তাহলেও খেয়াল করো এই অংশটার জন্য কিন্তু কেন্দ্রমুখী বল লাগবে, এই অংশের জন্য কিন্তু একটা কেন্দ্রমুখী বল লাগবে, এই অংশের জন্য কেন্দ্রমুখী বল লাগবে, কারণ এই প্রত্যেকটা বাঁকা নিয়ে আমরা কিন্তু একটা বৃত্ত কল্পনা করে নিতে পারবো। ফলে যতক্ষণ একটা গাড়ি এইখান থেকে এইখানে আসে, আমরা সিরিয়াসলি ভাবতে পারি এই পুরা বৃত্তের মধ্যে সে একটা চাপ অতিক্রম করতেছে, তাহলে এই বৃত্তের জন্য তার একটা অবশ্যই কেন্দ্রমুখী বল যোগান দেওয়া লাগবে। একইভাবে এই অংশের জন্য একটা কেন্দ্রমুখী বল কিন্তু তার লাগবে। সো সে যদি কোনো রকম বক্রপথেও যায়, মাথায় রাখতে হবে প্রত্যেকটা বক্ররেখার ছোট ছোট সেগমেন্ট গুলোকে কি ভাবা যায় এক একটা বিশাল বৃত্তের অংশ, তাহলে ওই সব বৃত্তের জন্য অবশ্যই তার একটা কেন্দ্রমুখী বল যোগানদাতা লাগবে। ওয়েল বন্ধুরা, এখন আমরা একটা কথা বলবো যেটা তোমাদের কেন্দ্রমুখী বল সংক্রান্ত যত কঠিন অঙ্ক আসুক না কেন একটাই ফর্মুলা, সেটা খুব ভালো করে দেখবা, খেয়াল করে দেখো।
কোন বস্তু বৃত্তপথে, বা একটু আগে আমরা বলছি বৃত্তপথ যদি নাও হয়, বৃত্তচাপ কিংবা বক্ররেখা, কারণ ওগুলোর ছোট ছোট অংশ আবার এক একটা বৃত্ত গঠন করে। তাই কোন বস্তু বৃত্তপথে চললে, দেখতে পাচ্ছ চলছে, তাহলে ওই বৃত্তের কেন্দ্র বরাবর অবশ্যই একটা ফোর্স আছে। সেই ফোর্সের নাম কি সেটা আমরা জানি, কেন্দ্রমুখী বল। বাট সেটার যোগানদাতা থাকতেই হবে। তো যোগানদাতা যদি 3 জন থাকে, 3 জনের বলে লব্ধি হবে ওই কেন্দ্রমুখী বল। খেয়াল করে দেখো, কেন্দ্র বরাবর যতগুলো বল আছে সব বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তো মাথায় রাখবা, কোন একটা বস্তু বৃত্তপথে চললেই তার কেন্দ্রের দিকে একটা বল থাকবে, কিন্তু সেই বলটা হবে যত বল আছে তাদের কেন্দ্র বরাবর যত সমষ্টি আছে সবকটার মিলিত ফলটা হবে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা এই কথাটা একটু এক্সপ্লেন করার জন্য বেশ কয়েকটা এক্সাম্পল আনছি। সে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস এবং তার চারদিকে বৃত্তপথে ঘুরতেছে একটা ইলেকট্রন। তাহলে তার কেন্দ্রের দিকে এই লাল যে দাগগুলো দেখবা সেগুলো প্রত্যেকটি হচ্ছে কেন্দ্রমুখী বলের ডিরেকশন। তাহলে এই যে কেন্দ্রমুখী বল, তার একমাত্র যোগানদাতাকে, একমাত্র যোগানদাতা দেখতে পাচ্ছ এখানে কুলম্বের বল। তাহলে ওই একমাত্র যোগানদাতাই তো কেন্দ্রের দিকে আছে অলরেডি, ফলে আমার এখানে লব্ধির প্রশ্নই ওঠে না, কারণ বলে একটা, যোগ করবা কাকে। ফলে এখানে এফসিটাই হবে আসলে কি কেন্দ্রমুখী বল, এফসিপি, সেন্টিপিটাল। আমাদের কোনো কনফিউশনও নেই। আবার সাপোজ এটা একটা পেন্ডুলাম। নর্মাল পেন্ডুলাম গুলো কিভাবে দোলে, সরল দোলকগুলো এভাবে, কারণ তার জাস্ট এভাবে নিয়ে ছেড়ে দাও, ফলে এটা দুলতে থাকে। কিন্তু এমন যদি হয় এভাবে দুলতেছে দুলতেছে, তুমি একটা টোকা দিয়ে দিছো সামনের দিকে, তাহলে কি হবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে দেখো একটা বৃত্তপথে ঘুরতেছে, কিন্তু তাহলে ওই বৃত্তপথে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল আছে। কিন্তু এবার কিন্তু আগের মতো এতই সিম্পল না। খেয়াল করে দেখো, এই তাহলে সুতাটা সে হচ্ছে এই বৃত্তপথে ঘুরতেছে, তার উপর কাজ করতেছে এমজি খাড়া নিচের দিকে এবং সুতা টান এই দিকে থিটা অ্যাঙ্গেলে। তাহলে এই বস্তুর উপর এই মোমেন্টে কয়টা বল, 2টা বল, একটা এমজি আর একটা টি। কিন্তু আমি বলছি কি, সে যেহেতু বৃত্তপথে ঘুরতেছে ওই মোমেন্টে কেন্দ্রে এই লাল বলটা থাকতেই হবে, এবং তার যোগানদাতা এখন কয়জন, 2 জন, এমজি আর টি। তাহলে ওই বৃত্ত বরাবর তাদের উপাংশগুলো কি কি দেখি, টি এর উপাংশ হচ্ছে টি কস থিটা, আর এমজির উপাংশ আসলে নাই, কারণ এমজি ওই দিকের সাথে লম্ব দিকে অবস্থিত। ফলে এই দিকে আমি যে বলেই দিছি চললে ওই বৃত্তের কেন্দ্র বরাবর, তাহলে ওই বৃত্তের কেন্দ্র বরাবর একমাত্র ফোর্স কোনটা, টি কস থিটা। ফলে টি কস থিটাই হবে লাল বলটা, দ্যাট ইজ কেন্দ্রমুখী বলের মান এবার হবে টি কস থিটা। একইভাবে আরো কঠিন কঠিন এক্সাম্পলে যাই। সাপোজ এটা একটু কঠিন, তাহলে আমরা একটু আরো সহজ দিকে যাই। সাপোজ এটা একটা, ওই যে আমাদের প্রশ্নটা, উলম্ব তলে একটা বৃত্তে বস্তুকে ঘোরাচ্ছ। তাহলে দেখো এই মোমেন্টে আসছে একদম নিচের বিন্দুতে, তখন উপরের দিকে সুতা দিয়ে টান দিচ্ছ না, মানে টান হবে কেন্দ্রের বরাবর, আর এমজি কাজ করবে কি খাড়া নিচের দিকে। তাহলে এই মোমেন্টে বস্তুর উপর টোটাল ফোর্স কয়টা, 2টা, একটা হচ্ছে টান আর একটা হচ্ছে এমজি। কিন্তু আমি বলছি ওই বরাবর লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। তাহলে ওই বরাবর লব্ধিকে, উপরে আছে টান, সে হইতে হবে বড়, কারণ কেন্দ্রমুখী হইতে হবে। তাহলে এদের মারামারির পরেও লব্ধি থাকতে হবে কেন্দ্রের দিকেই, তাহলে অবশ্যই বড় হবে টি, আর তা থেকে বিয়োগ যাচ্ছে কত, এমজি। এটা হচ্ছে ওই মোমেন্টে ওই দিকে লব্ধি বল, সব কয়টার মিলিত ফল, এটাই হইতে হবে কি কেন্দ্রমুখী বল। ঠিক আছে, তো ওই মোমেন্টে ওই বস্তুর উপর যত বল কাজ করবে তাদের ওই দিকের যোগফলটাই বা লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। এবার দেখো চিন্তা করে, একটা পৃথিবী আছে, তাহলে পৃথিবীর কোন একটা ল্যামডা উপাংশে আছি আমরা, ওই যে অক্ষাংশ যে দ্রাঘিমাংশ নামশ, সেই ল্যামডা অক্ষাংশে আছি, তার মানে আমরা পুরো বিষুব রেখায় নাই, তার থেকে একটু উত্তর মেরুর দিকে আছে। এই অবস্থায় পৃথিবী কেন্দ্রের দিকে টানে কততে, এমজি বলে। তোমাদের খুব কমপ্লেক্স অ্যানালজিটা দরকার নেই, আমি এটা ফোকাস করার চেষ্টা করতেছি। একটা বস্তুর উপর যদি অনেক ধরনের ফোর্স থাকে তখন কেন্দ্রমুখী বল হয় কতটুকু। তাহলে খেয়াল করে দেখো, এমজি কাজ করতেছে কেন্দ্রের দিকে, কিন্তু আমি ঘুরতেছি কিন্তু এই বৃত্তপথে, কারণ আমরা পৃথিবীর গায়ে সবাই লাগানো, ফলে পৃথিবী ঘুরলে আমরাও কিন্তু তার চারদিকে ঘুরতে থাকি। ওকে, তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্রের দিকে লাল বলটা লাগবে, কিন্তু এমজি বলটা কি ওই লাল বলের দিকে আছে, তাই অবশ্যই কি করছি, এমজি এর ওই দিক উপাংশ হবে এমজি কজ ল্যামডা। ফলে ওই এমজি কজ ল্যামডাই হবে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল। যদি একটু কঠিন লাগে তোমরা এই ভিডিওগুলো আবার রিপিট করবা, খাতার মধ্যে একটু উপাংশ আঁকবা, সব ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এটা আরো একটু কঠিন, আমি বলতেছি না যে এখনই তোমাদের সব বোঝা লাগবে, আমি জাস্ট এই উদাহরণটার জন্য সব বলতেছি, যে যত কমপ্লেক্স কেসই হোক না কেন আমরা মনে রাখবো শুধু এই লাইনটা। ঠিক আছে, দেখো একটার চেয়ে একটা কিন্তু কঠিন, কিন্তু আমাদের সব কয়টার সূত্র হচ্ছে একটাই, যত বল থাকুক তাদের কেন্দ্র বরাবর লব্ধিই হবে কেন্দ্রমুখী বল। তাহলে দেখো এখানে সিচুয়েশনটা কেমন, তোমরা অবশ্যই দেখছো ওই যে সাইক্লিস্ট এরকম একটা বাঁকানো রাস্তায়, বাঁকানো রাস্তা দেখলে অনেকের একটু অসুবিধা হয়, কারণ ছবি দেখতে একটু ডিস্টার্ব, এই জন্য আমি নিচে একটা ছবি এঁকে দিচ্ছি, একটু খেয়াল করো। এটা একটা কোনক, তো ওই সাইকেল চারি ওই কোনকের দেয়াল বরাবর ঘুরতেছে, এইটা কল্পনা করবা। তাহলে কি একটু তেরা না, ট্র্যাকটা কিন্তু এরকম না, একটু বাঁকানো।
এই সিস্টেমটাই আমরা এখানে আঁকছি, খেয়াল করে দেখো। পাশ থেকে আঁকলে এরকম একটু ভাঁজ হয়ে তারপর ঘুরে যাচ্ছে, মানে একটা স্টেডিয়ামের মতো কল্পনা করো, নিচ থেকে উপর পর্যন্ত ভাঁজ, এর গা বরাবর সাইক্লিস্ট ঘুরতেছে। তাহলে খেয়াল করো তার উপর কি কি ফোর্স আছে। একটা হচ্ছে সে সাইকেল চাপ দিছে, ফলে অভিলম্ব প্রতিক্রিয়া পাইছে, তলের সঙ্গে লম্ব ভাবে। এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছে, আবার সে এত দ্রুত মুভ করতেছে, সে স্লাইড করে করে স্টেডিয়ামের উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে ঘর্ষণ বল হবে গতির বিপরীতে, নিচে আছে ঘর্ষণ। তাহলে দেখো এমজি আছে, ঘর্ষণ বল আছে, অভিলম্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু সে তো বৃত্তপথে ঘুরতেছে, তাকে দেখো। তাহলে বৃত্তপথে ঘোরার জন্য অবশ্যই একটা লাল বল লাগবে, কেন্দ্রমুখী বল। তাহলে বুঝতে পারতেছো যত ফোর্স আছে তাদের সবার উপাংশ যদি ওই লাল বলের দিকে নিতে পারো, তাহলে হয় আর কস থিটা ফ্রিকশনের, তারপর এমজির কোনো উপাংশ এখানে নাই, এই সকল কিছু লব্ধি হবে এই লাল বলটা বা কেন্দ্রমুখী বল। সো এগুলো আমি খুব একটা অ্যানালিসিস করিনি, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাথ। আমি উদাহরণের জন্য বলছি যে একটা সূত্র যত কঠিন হোক যত সোজা হোক একটাই সূত্র, সেটা কোনো বস্তু বৃত্তপথে ঘুরলে তার উপর যত বল থাকবে কেন্দ্রের দিকে লব্ধি হবে কেন্দ্রমুখী বল। আশা করি এরপর আর ভুলবা না। তো এবার আসি আমাদের অঙ্কে। তো এতক্ষণ ধরে অনেক উদাহরণ দিয়ে ভয় দিয়ে দিছি, আমাদের অঙ্ক কিন্তু তার চেয়ে বেশ সোজা। কারণ বুঝতে পারতেছে আমাদের অঙ্কে কি কি ফোর্স। এই বস্তুটাকে ঘুরাইতে অবশ্যই এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নেই। ওকে, আছে কি? পৃথিবী তারে টানতেছে, এমজি বল আছে, নিচের দিকে এমজি কাজ করতেছে, এটা নিচের দিকেও এমজি কাজ করতেছে। আর আছে কি? আমাদের হাতের টান। এই যে সুতা দিয়ে যে আমি একটা টান দিছি, এটা সুতা দিয়ে বাঁধা, তাহলে এখানে একটা টান আছে, নাম দিলাম T1। ওইখানেও যখন ঘুরাচ্ছি তখন নিচের দিকে একটা টান আছে T2। এবং প্রত্যেক ক্ষেত্রেই টানটা দেখো কেন্দ্রের দিকে। নিচ থেকে উপরে উঠাতে চাও কেন্দ্রের দিকে, আবার উপর থেকে নিচে নামাতে চাও সেটাও কেন্দ্রের দিকে। তো এখন আমরা আলাদা আলাদা ভাবে বিবেচনা করতেছি। এটাকে আমরা বলতেছি বটম বা নিচ, আর এটা সেই টপ উপর। কিন্তু আমি কি বলছি, যেখানেই থাকুক না কেন বস্তুটা কিন্তু বৃত্তপথে ঘুরতেছে। তাহলে বৃত্তপথে ঘুরলে এর উপর যত বল থাকুক আমার আপত্তি নাই, তাদের যোগ ফলটা হইতে হবে কি, লব্ধিটা হইতে হবে কি, কেন্দ্রের দিকে এই লাল বলটা, কেন্দ্রমুখী বল। একইভাবে উপরে থাকুক আমার আপত্তি নাই, তার উপর যত বলই থাকুক তাদের লব্ধিটা হইতে হবে আমাদের এই কেন্দ্রমুখী বল। ওকে, তাহলে এবার আমরা প্রথমে বটম জনে চিন্তা করি। তাহলে এর উপর কি কি বল আছে খেয়াল করো। T1 আছে, বিপরীতে আছে mg। তাহলে T1 তার অপোজিটে হচ্ছে mg। T1 আগে লিখলাম কেন, একটু আগে ব্যাখ্যা দিছি, কারণ লব্ধিটা হইতে হবে কোন দিকে, কেন্দ্রের দিকে। তাহলে বড় কি হইতে হবে, T1টা। কারণ তো বুঝতে পারো T1 যদি বড় হয় তাহলে তা থেকে কিছু যদি উল্টা দিকে বিয়োগও যায়, লব্ধি পড়ে থাকবে কোন দিকে, উপরের দিকে। তাহলে খেয়াল করো T1 - mg, এই লব্ধিটা হতে হবে আমরা কি জানি, কেন্দ্রমুখী বল mv²/r। এটা আমরা সবাই জানি, কেন্দ্রমুখী বলের মান হবে mv²/r। কিন্তু একটু সাবধান, এটা মনে করো এইভাবে ঘুরতেছে, তাহলে এইদিকে হবে বেগ, এই নাম দিলাম v1, আর এইদিকে বেগ হবে এইদিকে, নাম দিলাম v2। এই দুইটা বেগ কিন্তু সমান না, মানে পটাপট লিখে ফেলবো না, mv²/r লিখতে হবে mv1²/r। কেন বল দুটো সমান না একটু পরে আমরা টের পাবো, আপাতত বিশ্বাস করে নাও। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, T1 = mg প্লাস mv1²/r। একইভাবে এবার আমরা টপে চলে যাচ্ছি। ওখানে কি কি আছে খেয়াল করো, কালো বল দুটো আছে, একটা T2 এবং আছে আরেকটা mg, দুটোই একই দিকে এবং কেন্দ্রের দিকেই আছে অলরেডি, ফলে T2 প্লাস mg। আর এই দুইটা মিলিতভাবে যোগান দিতে হবে কি, mv²/r। কিন্তু এখানে বেগ কিন্তু আবার আলাদা বেগ, টপের বেগ। তাহলে v2 লিখলাম আমরা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি T2 হবে mv2²/r মাইনাস mg। ওকে, তাহলে এটার নাম্বার দিলাম আমি 1 আর এটা দিলাম 2, কারণ আমাকে বলে দিয়েছিল ফার্স্ট কোশ্চেনে উপরে আর নিচের বিন্দুতে টানের পার্থক্য কত, তার মানে এই দুটো বিয়োগফল আমাকে বের করতে হবে। তো তারও আগে দেখো বিয়োগফলে আমাদের একটা রাশি অজানা থাকবে। T1 - T2 যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আছে mg, এখানে মাইনাস mg। তাহলে বিয়োগ করতেছি যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে থাকবে 2mg প্লাস এখানে আছে mv1²/r, আর এখানে হবে মাইনাস mv2²/r। তাহলে এখানে থাকলো 2mg, আর ওখানে m/r যদি কমন নেই তাহলে আসলে আমাদের আসলে বের করতে হবে v1² মাইনাস v2²। এটা কত, তাহলে আমরা রাশিমালাটা বের করতে পারবো। তাহলে এটা বের করা আসলে খুব কঠিন না, তার জন্য তোমাদের একটু কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমাদের নিউটনিয়ান বলবিদ্যার পরেই কাজ ক্ষমতা শক্তি আছে P2 লেকচারে, তো তোমরা ওখানে অবশ্যই দেখবা। আর সেই ক্ষেত্রে আমরা এখানে একটু অ্যাপ্লাই করে দেখাই। সেটা হচ্ছে এই পয়েন্টটাকে আমরা ধরলাম ভূমি বা রেফারেন্স, তার মানে এখান থেকে উচ্চতা গণনা শুরু করবো আমরা। এই উচ্চতাটা কত, 0। তাহলে উচ্চতা যেহেতু 0, তাহলে এখানে বিভব শক্তি কত, ওই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে 0, mg ইন্টু হাইট, হাইট হচ্ছে 0। আর এখানে গতি শক্তি আছে কি না, অবশ্যই আছে, কারণ বেগ আছে। তাহলে গতি শক্তি হচ্ছে 12 mv1²। ওকে,
তাহলে ওই পয়েন্টে বিভব শক্তি প্লাস গতিশক্তি হবে শক্তি নিত্যতা সূত্র অনুসারে ওই যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এর সমষ্টি হবে সমান। তাহলে যখন এত উচ্চতায় চলে গেছে তখন অবশ্যই তার মধ্যে বিভব শক্তি আছে এবং সেই বিভব শক্তি হবে mgh মানে উচ্চতা। এবং মজার ব্যাপার দেখো উচ্চতাটা কিন্তু এই বৃত্তের ব্যাস, মানে r যদি হয় ব্যাসার্ধ তাহলে উচ্চতা হবে 2r। তাহলে আমরা বলতে পারি mg * 2r। এটা গেল বিভব শক্তি প্লাস ওই পয়েন্টে গতিশক্তিও কিন্তু আছে, ভেলোসিটিও এখন কিন্তু শূন্য না v2, তাহলে ওখানে গতিশক্তি হবে হাফ m v2 স্কয়ার। তাহলে কি পাচ্ছি দেখো m v1 স্কয়ার, এই হাফ ওই পাশে গিয়ে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 4mgr প্লাস m v2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা m কাটা দিচ্ছি, ফলে থাকলো v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু 4gr। ওকে, এই রাশিটা আমাদের দরকার ছিল, আমি একটু আগেই বলছি আমার দরকার হচ্ছে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। তাহলে ওখানে আমরা বসায় দিতেছি এই ভ্যালুটা, তাহলে থাকবে 2mg তো আগে ছিলই প্লাস m/r ইনটু 4gr, এই r কাটা যাচ্ছে, পরে থাকলো 2mg প্লাস 4mg আলটিমেটলি 6mg। তার মানে উপরে আর নিচের মধ্যে তার ওজনের চেয়ে 6 গুণ টানের পার্থক্য। বুঝতে পারতেছো, উপরের টানটা যাই হোক যদি শূন্য হয় তার চেয়ে মানে 6 mg পরিমাণ বাড়তি টান তোমার নিচ থেকে তুলতে দিতে হবে। এবং একটা বালতি টানার সময় কোথায় বলছো, মানে একটা বালতি যদি ঘোরানো হয় নিচে কি পরিমাণ টান দিয়ে উঠাতে হবে, আর উপরে মনে হয় কি জাস্ট চলে গেল, মানে টান দিতেই হইলো না, এমন একটা সিচুয়েশন। তা আমরা এখন দেখবো এটা জাস্ট চলে গেল, তার মানে কি কোনো টান দিতে হয়নি, এটা কখন পসিবল। তো আমরা অলরেডি বের করে ফেলছি এই নিচে এবং উপরে টানের পার্থক্য হচ্ছে 6mg, এবং ওটা বের করতে গিয়ে আমরা দেখালাম যে নিচের বেগ আর উপরের বেগের স্কয়ারের পার্থক্য হচ্ছে 4gr। এটা আমাদের এখন কাজে লাগবে, কিভাবে একটু খেয়াল করুন। উপরে যখন যাচ্ছে, হ্যাঁ ধরলাম তার বেগ v2, একটু আগে তাই দেখছো, এখানে টান ধরলাম t2, আর এখানে নিচে কাজ করতেছে কি mg, আর ওভারঅল কি লাগবে আমাদের, এই সব মিলায় ছিলায় লাগবে হচ্ছে কেন্দ্রমুখী বল m v2 স্কয়ার বাই r, মাস্ট। এটার যত যোগানদাতা থাকুক সব মিলিয়ে ছিলে থাকতে হবে, এটা কোনো কথা নেই। তো ভুলেও কেউ ভাবনা এখানে এটা আছে, থাকতে হবে। তার সাপ্লাইয়ার 3 জন থাকুক 4 জন থাকুক সবার মিলিত ফলটা হবে m v2 স্কয়ার বাই r। তাহলে আমরা লিখতে পারি t2 প্লাস mg ইকুয়াল টু হচ্ছে m v2 স্কয়ার বাই r। ওর উপর যেটা বলছিল তাদের লব্ধি যোগানদাতা কেন্দ্রমুখী বলের। তাহলে টানটা কত হবে খেয়াল করুন, একদম সর্বোচ্চ বিন্দুতে, এই যে বালতিটা ঘোরাচ্ছে সর্বোচ্চ বিন্দুতে টানটা কত, সেটা হচ্ছে m v2 স্কয়ার বাই r মাইনাস mg। কিন্তু আমি চাই না, আমি কোনো টানই দেব না, যত টান আমি নিচে দিয়ে দিছি অসুবিধা নেই, উপরে আমি রিল্যাক্সড, মানে ওটা টান শূন্য ভাবেই সামনে চলে যায়। তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুতে টানটাকে আমরা কত বানাতে চাই, 0। ওকে, তাহলে দেখো ওটা কিন্তু এমনি এমনি হবে না, একটা নির্দিষ্ট ক্ষেত্রে হবে। তাহলে এটা যদি 0 হয় তাহলে থাকতেছে m v2 স্কয়ার বাই r মাইনাস mg, তাহলে থাকলে পরে v2 স্কয়ার ইকুয়াল টু mgr ডিভাইডেড বাই m, পক্ষান্তর বললাম সিম্পলি। তাহলে থাকলো কি rg, তার মানে v2 কে হতে হবে √rg। খেয়াল করছো, খেয়াল করার বিষয়টা কোথায়, এই rটা কিন্তু কোয়েশ্চনে বলা আছে আর g এর মান কিন্তু আগে থেকে জানা আছে। তার মানে এটা একটা নির্দিষ্ট বেগের ক্ষেত্রে এটা খাটলো, একটা কনস্ট্যান্ট বেগ। ওই বৃত্তপথের সাইজ কত বড় সেই অনুসারে সাইজ যত বড় হবে বেগটা তত বেশি হতে হবে। তাহলে বুঝতে পারতেছো, একটা বৃত্ত দিয়ে বললো তুমি এমন ভাবে ঘুরাও যাতে করে উপরে টান না লাগে, তাহলে অবশ্যই এত জোরে ঘুরাইতে হবে যাতে অ্যাটলিস্ট কি হয় এই বেগটা সে পায়, মাথায় রাখতে হবে। তাহলে অবশ্যই টপ পয়েন্টে তার বেগ থাকতে হবে √rg। তো আমরা টপ পয়েন্টের ভেলোসিটি বের করে ফেললাম যাতে আমাদের টান না দেওয়া লাগে, সেটা হচ্ছে √rg। কিন্তু আমরা তো এরা ইন্ডিপেন্ডেন্ট তো না, দ্যাট ইজ v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল টু 4rg, এটা আমরা জানতাম। ওকে, তাহলে আমরা দেখি ওই অবস্থায় বটমের বেগটা কত হয়, নিচ থেকে যখন যাবে তখন ভেলোসিটি কত হয়। তাহলে v1 স্কয়ার ইকুয়াল টু v2 স্কয়ার প্লাস 4rg। ওকে, তাহলে v2 স্কয়ার আবার এখান থেকে কি লেখা যায়, √rg স্কয়ার মানে rg প্লাস 4rg, দ্যাট ইজ 5rg। ওকে, তাহলে আমরা পাচ্ছি একদম বটম পয়েন্টের ভেলোসিটি হবে √5rg, এবং দেখতেই পাচ্ছ সেটা বেশ বড়, আর বড় তো হতেই হবে কারণ নিচে দেখছো আমাদের টান বেশি, কেন্দ্রমুখী বল তুমি বেশি দিছো, আর কেন্দ্রমুখী বলের সাথে কিন্তু অবশ্যই বেগের সম্পর্ক ছিল। মনে করে দেখো কেন্দ্রমুখী বল সমান m v স্কয়ার বাই r, তার মানে যত বেশি বেগ চাও v এর বর্গ হারে বেশি পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান তোমাকে দিতেই হবে। যেহেতু অনেক বেশি টান দিছো বুঝতে পারতেছো ওখানে বেগটাও কি ছিল, আসলে বেশি ছিল। তো আমরা এতক্ষণ ধরে যে কয়টা কেস দেখলাম সব কিন্তু এক্সট্রিম কেস, তার মানে সর্বনিম্ন বিন্দুতে অথবা সর্বোচ্চ বিন্দুতে। কিন্তু যদি এভাবে বলে
যে উলম্বের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল দিলে যে অ্যান্সারটা বের হবে ওটা কি জেনারেল কেস না? আই মিন থিটার মান যদি সাপোজ 0 ডিগ্রি হয় তাহলে এটাই কোথায়? বটম প্লেসে। থিটার মান যদি বাড়তে 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 180 হয় সেটা হচ্ছে টপে। তার মানে আমরা এখন একটা জেনারেল কেস বের করতে যাচ্ছি যেটার মান থিটার মান ভ্যারি করলে আমরা সব কয়টা এতক্ষণ ধরে যা রেজাল্ট পাইছি সেগুলো পাবো আসলে। তাহলে একটু খেয়াল করে দেখো, একটু আগে যে আমরা ফর্মুলাটা বলছি এর উপর এখন কয়টা বল কাজ করতেছে এই মোমেন্টে? mg কাজ করতেছে খাড়ার নিচের দিকে আর সুতা দিয়ে তুমি টান দিছো কেন্দ্রের দিকে, তাহলে এর উপর ফোর্স আছে টি আর mg। আমি কিন্তু বলছি অবশ্যই সে যেহেতু বৃত্তে থাকতে চায় বা ঘুরতে চায় এই লাল বলটা কিন্তু মাস্ট। এই লাল বলটার জন্য তার উপর যতগুলো বল আছে সব কয়টার কেন্দ্রের দিকে লব্ধি হবে এই লাল বলটার সমান, মানে কেন্দ্রমুখী বলের সমান। তাহলে অলরেডি টি কোন দিকেই আছে? টি আছে অলরেডি কেন্দ্রের দিকে, আর mg কিন্তু কেন্দ্রের দিকে নাই, ফলে কেন্দ্রের দিকে তার উপাংশ নেওয়া লাগবে। তাহলে আমরা mg কে থিটা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় অনুরূপ কোণ থিটা, আমরা এখানে ভাঙতে পারি mg কোসাইন থিটা। কিন্তু আমি কি বলছি সব নিতে হবে কেন্দ্রের দিকে উপাংশ, ফলে টি তো কেন্দ্রের দিকেই আছে কোনো সমস্যা নেই, কিন্তু mg cos থিটা তো কেন্দ্রের বিপরীত দিকে, ফলে কেন্দ্রের দিকে হবে কি mg cos থিটা। ওকে, আর সেই সব কিছুর মারামারি বা লব্ধিটা হবে m v স্কয়ার বাই r। এই v হচ্ছে ওই পয়েন্টে যে রৈখিক বেগ। তাহলে সিচুয়েশনটা দেখো, t সমান কি দাঁড়াচ্ছে m v স্কয়ার বাই r প্লাস mg কোসাইন থিটা। এটা দেখে মনে হচ্ছে সবসময় প্লাস কেন? একটু আগে যেমন আমরা বটমের ক্ষেত্রে বের করছিলাম কি m v স্কয়ার বাই r প্লাস mg, উপরের ক্ষেত্রে বের করছিলাম কি m v স্কয়ার বাই r মাইনাস mg। এই ক্ষেত্রেও কিন্তু সেটা প্লাস মাইনাস হতে পারে, কারণ এটা ডিপেন্ড করে cos থিটা পার্টের উপর। খেয়াল করে দেখো, এটা যখন একদম বটম অবস্থায় ছিল বা নিচে, তখন থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি t বটমে হবে m v স্কয়ার বাই r প্লাস mg cos 0 ডিগ্রি, আর cos 0 মান কত? 1। তাহলে দেখো আমরা একটু আগে যেটা পাচ্ছিলাম সেটাই কিন্তু আবার চলে আসছে, তার মানে আমাদের এই ফর্মুলাটা সঠিক। এবং এখানে কিন্তু ভুলেও v লিখবো না, প্রত্যেক পয়েন্টে বেগ কিন্তু আলাদা, তাই v1 লিখলাম। এরপর দেখো এটা যখন আরো এইখানে চলে আসবে ততক্ষণ অ্যাঙ্গেল বাড়তে 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 থিটার মান হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, টি টপ এটা হবে m v স্কয়ার বাই r প্লাস mg কোসাইন 180 ডিগ্রি, আর cos 180 মান কত? -1। তাহলে পাচ্ছি m v স্কয়ার বাই r মাইনাস mg। তার মানে এটাই হচ্ছে সেই ফর্মুলা যেটা সব কয়টা টার্মকে রিপ্রেজেন্ট করে। তা আমাদের শেষ কোয়েশ্চেনটা ছিল এমন যে এখানে তো টান ভেরিয়েবল, একদম নিচে এক ধরনের টান, উপরে আরেকটা টান। তাহলে টান চেঞ্জ করে কি আমরা এটা পারবো যে এইখানের বেগ আর উপরের বেগ দুটো সেম করে ফেলতে, বা প্রত্যেক বিন্দুতে একই বেগের মান রাখতে? তো দেখবো যে এটা সম্ভব না। আমরা যেমন সারা জীবন বৃত্তাকার গতি বললেই বুঝি হরাইজন্টাল বৃত্ত, মাথায় রাখবে কিন্তু যে আমরা এতদিন ধরে যত বৃত্তাকার গতি শিখেছি সব হচ্ছে যে মাথার উপরে যে সার্কেলটা। তাহলে এই ক্ষেত্রে কি ঘটে খেয়াল করো, আমরা জানি প্রত্যেক পয়েন্টে বেগের দিক হবে ওই পয়েন্টে স্পর্শক বরাবর, আর mg কাজ করতেছে খাড়া নিচের দিকে। তাহলে স্পর্শক আর mg এদের মধ্যবর্তী কোণটা আসলে কত? দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এই যে g ত্বরণটা তার ওই দিক উপাংশ সিম্পলি g cos 90 মানে 0। তার মানে বেগের পেছন দিকে কোনো ত্বরণ নাই বা ধাক্কা নেই, তাহলে বেগ কি চেঞ্জ হবে? অবশ্যই না, কারণ আমরা জানি ত্বরণ হতে হলে অবশ্যই বা ধাক্কা থাকতে হলে ত্বরণটা লাগবেই। কিন্তু যেহেতু কোনো ধাক্কা নেই, অবশ্যই সে যা বেগের মান ছিল সেটাই রেখে দেবে। কিন্তু এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই পয়েন্টটাই সাপোজ এখানে বেগ কোন দিকে? স্পর্শক বরাবর, আর mg খাড়া নিচের দিকে। এবার কিন্তু mg এর একটা উপাংশ এই দিকে আছে এবং সেটার মান হচ্ছে mg sin থিটা। তাহলে একটা বেগ আছে v, তার পিঠের দিক থেকে একটা বল কাজ করতেছে mg sin থিটা। তাহলে এটা কখনোই পসিবল? একটা লোক দৌড়াইতেছে v বেগে, পেছন থেকে কেউ ঠেলতেছে mg sin থিটা এত বল দিয়ে, তাহলে অফকোর্স তার বেগ হয়ে যাবে v প্রাইম। এরপর v প্রাইমের পেছনে আবার ঠেলা খাবে, নতুন একটা বেগ হবে v ডাবল প্রাইম। সো বুঝতেই পারতেছো প্রত্যেকটা পয়েন্টেই বেগ কিন্তু আলাদা। তাই কেউ যাতে না ভাবি আমরা একটু নিচ থেকে টান স্লো করে দেব, উপরে টান একটু বাড়ায় দেব, ফলে প্রত্যেক বিন্দুতে বেগের মান সেম থাকবে, এটা কখনোই পসিবল না। কারণ তুমি টানাটানি করতেছো সব কেন্দ্রের দিকে, আর ওর বেগের দিক কিন্তু স্পর্শকের দিকে, ফলে তোমার টান টি এর একটা সিঙ্গেল উপাংশও কিন্তু বেগের দিকে নাই। ফলে তুমি যতই টানাটানি করো বেগ এটা টের পাবে না, কারণ বেগ এই দিকে আর তুমি টানতেছো তার সাথে ভার্টিক্যালি। সো এদের উপাংশ কত হবে? টি cos 90, আদৌ কোনো উপাংশ নেই। সো এভাবে কখনোই পসিবল না। একটা হইতে পসিবল, সেটা তোমার পক্ষে না, সেটা এমন একটা রোবট তৈরি করবা, এই যে mg sin থিটা, ওই রোবটটা করবে কি এই মুহূর্তে থিটার মান কত, মানে এটা কতখানি বাঁকা বলটা, সেই থিটা সেন্স করে করবে কি আঙ্গুল দিয়ে টোকার পরিমাণ উল্টা দিকে mg sin থিটা দেবে। তাহলে ওর উপর এই দিকে mg sin থিটা আর ওই রোবটের টোকা দেওয়া mg sin থিটা, লব্ধি বল কত? 0 হয়ে যাবে। ফলে যে বেগ আছে ওইটাই থাকবে,
এরপর যখন অন্য একটা অ্যাঙ্গেলে চলে আসবে, সাপোজ θ1, তো তখন আবার কি করবে, রোবট দেখবে তার কোন দিকে mg রূপাংশ আছে, তার উল্টা দিকে আরেকটা ধাক্কা দিয়ে দেবে। প্রত্যেকটা বিন্দুতে সে টোকার পরিমাণ চেঞ্জ করতে থাকবে, ডিপেন্ড করে কিসের উপর, থিটার উপর। কিন্তু সেই টোকাগুলো দিতে হবে কিন্তু বেগের দিকে বা উল্টা দিকে, ভুলেও কেন্দ্রের দিকে না। আর যেহেতু আমরা সবসময় টানটা দিতেছি কেন্দ্রের দিকে, ফলে কোয়েশ্চেনটা কেন্দ্রে বা টানের পরিমাণ চেঞ্জ করে আমরা কখনোই এই বেগের মানটা সমান রাখতে পারবো না। এটা সবাই মনে রাখবা, উলম্ব বৃত্তে প্রত্যেক বিন্দুতে বেগের মান আলাদা। তো ছবিতে একটা পেন্ডুলাম বা সরল দোলক দেখতে পাচ্ছ। সরল দোলক আসলে বলা উচিত হয়নি, কারণ সরল দোলক দোলে এভাবে, তোমরা জানো, কিন্তু এটাকে বলে কনিক্যাল পেন্ডুলাম। দেখতে পাচ্ছ অনেকটা কোণক গঠন করছে, খেয়াল করছো? মানে একটু আগে আমি যেমন বলেছিলাম, এটাকে যদি টোকা দিতাম তাহলে কি একটা কোণকের মতো চারদিকে ঘুরতো, উপরে শীর্ষবিন্দুকে রেখে নিচে একটা বৃত্তপথে ঘুরতো। তো নিচে একটা বৃত্তপথে কথাটা উচ্চারণ করার সাথে সাথে আমরা শেয়ার হয়ে গেছি এই বৃত্তের কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বলতে থাকতেই হবে। তো কোয়েশ্চেন করছে এই বস্তুটার বা ববটার ভর হচ্ছে 200 গ্রাম, আর সে কত অ্যাঙ্গেলে আছে, 10 ডিগ্রিজ এল, এই সুতার দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। ওকে, কোয়েশ্চেন করছে এই বলটার বেগ কত এই মুহূর্তে, আর এই যে দুলতেছে এটা পর্যায়কালটা কত হবে। তো কোয়াইট সিম্পল, আমরা জানি এর উপর কি কি বল কাজ করতেছে, টি টান কাজ করতেছে সুতার, আর নিচে কাজ করতেছে এমজি। যত ধরনের বলই কাজ করুক না কেন, আমাদের সব কয়টা বলের উপাংশ নিতে হবে কোন দিকে, কেন্দ্রের দিকে, এবং তাদের সব কয়টার ওই দিকে উপাংশের যোগফলটা বা লব্ধিটাই হবে কেন্দ্রমুখী বল। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে, টি কজ 90 মাইনাস থিটা। কোন ভেক্টরের যে কোনো দিক উপাংশ হবে ওই ভেক্টরের মান মূল আর ওই দিকের মধ্যবর্তী কোণের কজ, অল দ্য টাইমস কজ, পরে অটোমেটিক এটা কত হয়ে যাবে, cos 90 মাইনাস থিটা আসলে t sin থিটা। আর mg এর ওই দিক উপাংশ কত, আসলে নাই, কারণ mg cos 90 ডিগ্রি, তার মানে শূন্য। তাহলে একমাত্র বল কোনটা, t sin থিটা, আর সেটাই প্রোভাইড করতে হবে কি, এখানে যে লাল বলটা থাকে কেন্দ্রমুখী বল, দ্যাট ইজ m v স্কয়ার ডিভাইডেড বাই r। ওকে, আর অন্যদিকে দেখো t এর আরেকটা উপাংশ আছে না এইদিকে, এটা থিটা হলে একান্তর কোণ এটাও থিটা, তাহলে এই দিক উপাংশটা হবে t cos থিটা। এই cos থিটা নিশ্চয়ই mg কে বিয়ার করতেছে। কারো যদি কনফিউশন থাকে তাহলে বলে দিই, অনেকেরই কনফিউশন হয় এই দুটো সমান হয় কেন, আসলে হবেই না কেন, উপরের দিকে কি ববটা যাচ্ছে, উপরে কিংবা নিচে নেমে যাচ্ছে, তার মানে তার উলম্ব বা ভার্টিক্যাল কোনো মোশন নাই। আর ভার্টিক্যাল ত্বরণ না থাকার অর্থ কি, ওইদিকে কোনো বলও থাকতে পারবে না, উপরে আর নিচের বল মিলে কাটাকাটি যেতে হবে। তাহলে t cos থিটা ইকুয়াল টু mg, তাহলে এই দুটো যদি ভাগ দাও তাহলে কি পাচ্ছ দেখো, sin থিটা বাই cos থিটা, t কাটা থাকবে করে tan থিটা ইকুয়াল টু m v স্কয়ার বাই r, আর নিচে থাকবে mg। ওকে, তাহলে আমাদের একটা সেই সুপরিচিত ফর্মুলা tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg। তাহলে ফার্স্ট কোশ্চেনে চাইছি কি, বলের বেগ, অর্থাৎ v ইকুয়াল টু রুট ওভার rg tan থিটা। থিটার ভ্যালু দেওয়া আছে, রেডিয়াসের মান দেওয়া আছে, ও রেডিয়াসের মান কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে লেংথ l, আমার লাগবে হচ্ছে এই রেডিয়াসটা, বৃত্তের ব্যাসার্ধ। কোয়াইট সিম্পল, এই লেংথের এই দিকের উপাংশটাই হবে ব্যাসার্ধ, তাহলে l cos 90 মাইনাস থিটা, দ্যাট ইজ l sin থিটা, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ব্যাসার্ধ। তাহলে ওখানে বসাই দিই আমরা l sin থিটা, রেডিয়াসের মান, ইন্টু g ইন্টু tan থিটাকে আবার লেখা যায় sin থিটা বাই cos থিটা। একটু সুন্দর করলাম আর কি, না করলেও চলবে। তাহলে পরে থাকবে কি, অসুন্দর হয়ে গেছে, l sin স্কয়ার থিটা g ডিভাইডেড বাই cos থিটা, এটা রুট। তাহলে এখানে সব ভ্যালু দেওয়া আছে, বলের বেগটা পেয়ে যাবো এখান থেকে। এখন কোয়েশ্চেন হচ্ছে পর্যায়কাল কত। তাহলে পর্যায়কাল বের করবো কিভাবে, একটু খেয়াল করো। এই দুইটা ভাগ দিয়ে আমরা পাইছিলাম যেটা, যে এই যে খেয়াল করে দেখো, tan থিটা ইকুয়াল টু পাইছি আমরা v স্কয়ার বাই rg, কিন্তু তোমরা তো জানো v কে আবার লেখা যায় ওমেগা r, অবশ্যই বইয়ের এই ফর্মুলাগুলো দেখে নেবা। কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে v ইকুয়াল টু ওমেগা r, যদি মধ্যবর্তী কোণটা 90 থাকে। তাহলে ওমেগা r হোল স্কয়ার ডিভাইডেড বাই rg, দ্যাট ইজ ওমেগা স্কয়ার r স্কয়ার বাই rg, তার মানে ওমেগা স্কয়ার r ডিভাইডেড বাই g। কেন ওমেগাতে আনলাম, কারণ আমাকে বের করতে বলছে পর্যায়কাল, আর পর্যায়কালের সঙ্গে ওমেগার একটা সুন্দর রিলেশন আছে, ওমেগা সমান 2 পাই বাই পর্যায়কাল, এটা আমরা সবাই জানি। তাহলে এখান থেকে ওমেগা সমান আসবে g tan থিটা ডিভাইডেড বাই r এর রুট, ওমেগা বের করে ফেলতে পারলেই t সমান 2 পাই বাই ওমেগা করে তোমরা পর্যায়কালটা বের করতে পারবে। তো এটা ব্যাংকিং এর অনেক সহজ একটা প্রবলেম। দেওয়া আছে 50 মিটার ব্যাসার্ধে একটা বাঁক, ওকে, সেটার মধ্যে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনের ভেলোসিটি নিরাপদে যদি চলতে চায়, ছিটকে যদি না পড়তে চায়, যদি কত বেগ নিয়ে চলতে পারবে ম্যাক্সিমাম। গিভেন ডাটা হচ্ছে ট্রেনের ভেতর আর বাইরের পাতের উচ্চতার পার্থক্য হচ্ছে 0.6 মিটার, আর পাত দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে 1 মিটার। তো আমরা যদি একটু সিম্পলিফাইড ছবি দেখাই তাহলে এইটা হচ্ছে আসলে ছবিটা।
এটা দেখে অনেকের একটু কনফিউশন লাগে যে এখানে ভেতরে পাত কোথায়, ব্যাসার্ধই বা কোথায়। একটু ক্লিয়ার করে বলি, এইটা হচ্ছে বাইরের পাত আর এটা হচ্ছে ভেতরের পাতের শেষ মাথাটা আর কি। যাদের এখনো ক্লিয়ার হয় নাই তাদের জন্য ডান পাশে আমি ছবিটা এঁকে রাখছি। এই ছবিটা হচ্ছে এই অংশটা দেখতে পাচ্ছ না, দুইটা রেল লাইন, এই হচ্ছে তাদের মাঝখানে পাতের পার্থক্য, এই সেই পার্থক্য। এই হচ্ছে বাইরের পাত, এই যে বাইরের পাত, ওকে। আর এই হচ্ছে ডানের যে ভেতরের পাত। এই দুইটার মধ্যে উচ্চতার পার্থক্য এই যে এতটুকু, সেই যে উচ্চতার পার্থক্য এতটুকু। এই পার্থক্যটাই কত দেওয়া আছে, উচ্চতা পার্থক্য হচ্ছে 0.6 মিটার। এই হচ্ছে দুইটা পাতের মাঝখানের গ্যাপ, তাহলে এই হচ্ছে দুই পাতের মাঝখানের গ্যাপ, এবং সেটা দেওয়া আছে কত, 1 মিটার। কিন্তু এখানে ব্যাসার্ধ আছে কোথাও, এগুলো কোথাও বৃত্ত কিছু দেখছো? বৃত্ত কিন্তু এই পুরা রাস্তাটা বা একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তর কেন্দ্র নিশ্চয়ই এইখানে, সেইখান থেকে এর গড় দূরত্বটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। ভুলেও কেউ ভাবা না এইটা বৃত্তের ব্যাসার্ধ, নিচেরটা অর এই হাইট, এগুলো কোথাও বৃত্তের ব্যাসার্ধ না। বৃত্তটা বাইরে অবস্থিত, তার কেন্দ্র থেকে এই মধ্যবর্তী দূরত্ব যে গড় ব্যাসার্ধ সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যা ভ্যালু দেওয়া আছে 50 মিটার। ফলে এই ছবিতে কিন্তু কোথাও আমরা সেই বৃত্তের ব্যাসার্ধ দেখাতে পারবো না, ওকে। তাই পুরো ছবিটা সম্পর্কে একটু ভিজুয়ালাইজেশন দরকার নিজেদের মধ্যে। তারপর ফর্মুলা কোয়াইট সিম্পল, tan থিটা সমান v²/rg। এই হচ্ছে সেই ম্যাক্সিমাম কত বেগে চলতে পারবে, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর tan থিটার থিটাটা হচ্ছে অনুভূমিকের সাথে পাত দুটো কত কোণ তৈরি করছে। তাহলে আমরা কি বলতে পারি, tan থিটা সমান তো জানি লম্ব বাই ভূমি, আর sin থিটা সমান কি জানেন, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব দেওয়া আছে 0.6, অতিভুজ দেওয়া আছে 1। তাহলে এখান থেকে তুমি ইজিলি কি বের করে ফেলতে পারবে, থিটার মানটা বের করে ফেলা যাবে। সেই থিটার মানটা যদি এখানে ইনপুট দিই tan থিটা, আর এর মান 50 মিটার বসায় দাও, জি এর মান যদি 9.8 বসাও, তাহলে এখান থেকে বেগ বের হয়ে আসবে। আচ্ছা, আরেকটা সিম্পল প্রবলেম, এটা দেখতে পাচ্ছ একটা বার, হ্যাঁ, শক্ত একটা কাঠামো, তার এখান থেকে আংটা দিয়ে সাপোজ একটা এই সরলদোলক ঝুলিয়ে দিছি, কিন্তু প্রথমে এই মুক্তভাবে দুলতে দেই নেই। প্রথমে এই এ বিন্দুতে আমি আংটা দিয়ে আটকে রাখছি একটা সুতা দিয়ে, এ বল দিয়ে সাপোজ টান দিয়ে রেখে দিছি। এরপর কি করছে, এটা ছিঁড়ে দিছি। ছিঁড়ে দিলে হবে কি, দুলতে থাকবে, এরকম দুলতে দুলতে বি পয়েন্টে চলে গেল। বি পয়েন্টে নিশ্চয়ই একটা সুতার টান আছে, আর যখন শুরুতে বাধা ছিল তখনও নিশ্চয়ই এই সুতার একটা টান আছে। এই দুইটা টানের অনুপাত কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। টি বি ডিভাইডেড বাই টি এ, এই দুইটা টানের মধ্যে রেশিওটা কত। তো একটু খেয়াল করো, শুরুর কেস যখন এ বিন্দুতে ছিল, ওকে, তো তখন কি সিচুয়েশন ছিল খেয়াল করো, এই বলটার এই দিকে টান ছিল টি এ, এইখানে মনে করো এফ বলে দড়ি দিয়ে বেঁধে রাখছি, এফ একটা বল দিচ্ছে, নিচের দিকে কে আছে, এম জি। তাহলে অবভিয়াসলি আমরা কি দাবি করতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, ফলে একান্তর কোণ থিটা, টি এর উপাংশ কি হবে, টি এ cos থিটা। টি এ cos থিটা বের করবে কাকে, এম জি কে। আর এই যে টি এ sin থিটা যেটা থাকবে ডান পাশে, সেটা বের করবে অবভিয়াসলি এফ কে, কারণ আদারওয়াইজ সে সাম্যাবস্থায় থাকতে পারতো না, প্রত্যেক উপাংশ টানাটানিতে নিঃশেষ হয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি টি এ cos থিটা ইকুয়াল টু এম জি। একইভাবে এবার বি পয়েন্টে আসো, বি পয়েন্টের অ্যানালাইসিস তোমরা অনেক আগে থেকে জানো। এখানে এমজি কাজ করবে খাড়া নিচের দিকে, এই অ্যাঙ্গেলটা থিটা, ফলে এমজির একটা উপাংশ আছে এই দিকে টানের বিপরীত দিকে, এটা থিটা হলে এটাও থিটা, অনুরূপ কোণ, সেই উপাংশটার নাম হচ্ছে এমজি cos থিটা। সেই এমজি cos থিটা ব্যালেন্স করবে কাকে, টিবি। আর বাকি পড়ে থাকবে যেটা এমজি sin থিটা, সেটাই একমাত্র প্রত্যয়নী বল, যেটার কারণে কি করবে, দুলতে থাকবে। সো এমজি cos থিটা সমান টিবি, টিবি ইকুয়াল টু এমজি cos থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, টিবি ডিভাইডেড বাই টি এ ইকুয়াল টু এমজি cos থিটা ডিভাইডেড বাই এমজি, এখান থেকে খেয়াল করো টি এটা কত, এমজি ডিভাইডেড বাই cos থিটা, এমজি ডিভাইডেড বাই cos থিটা। এই এমজি এমজি কাটা cos উপরে গিয়ে হয়ে যাবে cos স্কয়ার থিটা। থিটার মান দেওয়া থাকলে আমরা রেশিওটা বের করে ফেলতে পারবো। তো কৌণিক বেগের নরমাল যে ফর্মুলাগুলো, ওগুলো আমরা গতি চ্যাপ্টারগুলোতেই কভার করছি। আসলে রৈখিক বেগ দিয়ে যে অঙ্ক পারবে সে কৌণিক বেগ দিয়েও পারবে। সো ওগুলোর উপর আসলে খুব বেশি অঙ্ক আমাদের দেখার ইচ্ছা নেই, একটা সাধারণ অঙ্ক দেখো যে পৃথিবী এত কৌণিক বেগে ঘুরতেছে, এবং এটা তোমরা মেজার করলেই দেখবে এটা কোন কৌণিক বেগ বুঝাইছে। কৌণিক বেগ কিন্তু দুইটা, একটা হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, হ্যাঁ, সেটা দেখবা 10⁻⁷, আর একটা হচ্ছে নিজের অক্ষের চারদিকে ঘুরতেছে, যেটা আহ্নিক বেগ 24 ঘন্টা যেটা কমপ্লিট করে, ওই ভেলোসিটিটা হচ্ছে এত কৌণিক বেগে স্পিন করতেছে। দেখো ছবিতে আমি এঁকে দিছি। তো একে আমি চাই কি ঘুরতেছে একটা লাটিমের কথা চিন্তা করো, আমি যদি উল্টা দিকে হাত দিয়ে রাখতাম, ডলা দিতাম যদি, তাহলে কি লাটিমটা থেমে যেত না? পৃথিবীর ক্ষেত্রে তো থামানো বুঝতে পারতেছে অনেক কষ্ট হবে, তাই আমরা চাই সাথে সাথে না থামুক, সাথে সাথে থামাতে পারবেও না। কোয়েশ্চেন করছে 1 বছরের মধ্যে, মানে কনস্ট্যান্টলি তুমি ঠেলেই যাবা, ও যে বরাবর ও গা ঘেসে ঘেসে স্পর্শ বরাবর উল্টা দিকে ফোর্স দিতে থাকবা। কতদিন ধরে? 1 বছর। কত ফোর্স দিলে সেটা সম্ভব?
যে 1 বছর পর সেটা থেমে যাবে, এই ঘূর্ণি বন্ধ হয়ে যাবে। দেওয়া আছে পৃথিবীর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক এত, আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার আমরা জানি। তো খুব কঠিন অঙ্ক না। প্রথমে দেখি, একে থামাতে চাইলে অবশ্যই মন্দন দেওয়া লাগবে, কারণ গতিকে রোধ করে 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 স্লো ডাউন করে শূন্য করতে হবে। তাহলে আমরা আগে পড়তাম কি ভি সমান ইউ প্লাস এটি, এখন হবে কি ওমেগা সমান তার আদিবেগ ইন্টু আলফা টি, সব কৌণিকে লিখে ফেলছি তোমাদের সেই চার্ট থেকে। তাহলে এখানে উল্টা দিকে স্পর্শ করে 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 শেষ বেগকে কত বানা ফেলতে হবে 0, আর আদিবেগ দেওয়াই আছে এই 7.3, আমরা মানটা লিখলাম না, তোমরা আশা করি বুঝবা। আলফার টাইমটা দেওয়া আছে কত 1 বছর, তার মানে এই রেডিয়ান পার সেকেন্ড যেহেতু এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, 365 দিন 24 ঘন্টা 36 সেকেন্ড। তো এখান থেকে আমরা কি বের করতে পারবো আলফা, মানে কত মন্দন দিলে এটা 1 বছরের মাথায় থেমে যাবে। তা আলফা তৈরি করার জন্য অবশ্যই আমরা কি জানি, এ বা মন্দন বা ত্বরণ যাই দাও ফোর্স বা বল লাগতো, তাহলে আমাদের এখানে আলফা তৈরি করতে টর্ক লাগবে। সিম্পলি আগে F = ma লিখতাম, এখন লিখতে হবে টাউ = I আলফা। ওই চার্টে যার যে অ্যানালজি সেই অনুসারে বসাই দিছি। তাহলে আলফার মান জেনে গেছো, আই এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি টর্ক। কিন্তু আমরা কোশ্চেনে কিন্তু টর্ক বলি নাই, কোশ্চেনে চাইছি কি স্পর্শকীয় বল, সেটারও ফর্মুলা আছে টাউ = RF sin θ। তো যেহেতু স্পর্শক বরাবর ঠেলা দিতেছো এবং বস্তু ঘুরতেছে সেন্টারের সাপেক্ষে, তাহলে আমি যদি বৃত্ত এঁকে দেখাই তোমাদের, তাহলে দেখো এই হচ্ছে রেডিয়াস, এই হচ্ছে ফোর্স, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। সো বোঝাই যাচ্ছে sin 90 এর ভ্যালু কত হয়ে যাবে 1। তাহলে এখানে দেখো আমার দরকার ফোর্স, তাহলে একটু আগে টাউ পাইছো, আর পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার। ফলে এখান থেকে সলভ করলে সেই স্পর্শকীয় বলের মানটা তুমি পেয়ে যাবে। আমরা রৈখিক বেগের ক্ষেত্রে কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্রের অনেক এক্সাম্পল দেখি, তো কৌণিক ভরবেগের ক্ষেত্রেও কিন্তু এরকম ভরবেগের সংরক্ষণ সূত্র আছে। তো সেটা একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে এমন যে এটা একটা টেবিল দেখতে পাচ্ছ, এই চারটা পা সাপোজ, তো টেবিলের উপর খুব মসৃণ টেবিল, তো টেবিলের উপর করতেছি কি একটা সুতা, এই দেখো এই কালোটা হচ্ছে সুতা, নিচ পর্যন্ত একটা ফুটা দিয়ে টেবিলের নিচে টেনে রাখছি যাতে আমি টান দিয়ে সুতাকে ছোট বড় করতে পারি। তো দেখো একটু খেয়াল করে, এই সময় আমি নিচ থেকে সুতাটাকে ঘোরাচ্ছি, ফলে টেবিলের উপর সে সার্কুলার একটা পথ রচনা করছে। সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, এই যে বাইরে যখন আছে, এবং সে তখন সেকেন্ডে, এই যে দেখো আরপিএস এককটার মানে হচ্ছে রোটেশন পার সেকেন্ড, রোটেশন পার সেকেন্ড, এটার সাথে একটা রিলেশন আছে। তো ওদের যদি অনেক সময় দেখবে এই এককটা ইউজ করে আরপিএম, রোটেশন পার মিনিট। তো তোমরা তো জানো এক রোটেশনে কত ডিগ্রি যায় 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে যখনই কোনো আরপিএম একক থাকবে, সাপোজ 1 আরপিএম, তখন এটাকে আমরা লিখতে পারি 1 রোটেশন পার 1 মিনিট, দ্যাট ইজ 60 সেকেন্ড। আর রোটেশন মানে কি 2 পাই রেডিয়ান, তারপরে 2 পাই বাই 60 করলেই অ্যান্সারটা চলে আসে রেডিয়ান পার সেকেন্ড, মনে রাখবে এটা। তো দেখো আমাদের এখানে কনভার্ট করার দরকার নেই, মানে ওটা একক কনভার্সন কখনো যদি লাগে। তো এখানে এরপর কি বলছে দেখো, নিচের দিকে একটা টান দিলাম, সুতাটাকে টান দিয়ে আর একটু ছোট করে ফেললাম, এখন সুতার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখন কত স্পিডে ঘুরবে? তো আমরা যেটা করি সেটা বলে দিই। বাহ্যিক বল শূন্য হলে আমরা বলতাম ভরবেগ থাকে সংরক্ষিত, ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা অনেক ইজিলি জানি এটা। একইভাবে বাহ্যিক টর্ক যদি শূন্য হয় বা লব্ধি টর্ক যদি 0 হয়, তাহলে কৌণিক ভরবেগ থাকবে কনস্ট্যান্ট। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এখানে টর্ক শূন্য কেন? আসলে টর্ক হয় কখন দেখো, টাউ সমান r ক্রস f, বা আমি যদি স্কেলারে লিখি তাহলে rf sin θ। তাহলে তুমি সব টানাটানি করতেছো কি কেন্দ্র বরাবর না? আর দেখো রেডিয়াস ভেক্টরটাও কি কেন্দ্রের দিকেই, মানে তুমি টানও দিছো কেন্দ্র বরাবর, রেডিয়াস ভেক্টরটা হচ্ছে কেন্দ্রের দিকেই বা কেন্দ্র থেকে অপোজিট দিকে, ফলে অ্যাঙ্গেলটা আসলে কি 0 কিংবা 180 ডিগ্রি। তাহলে বিষয়টা বুঝতে পারতেছো, সাইনের মানটা কত হয়ে যাবে 0। মানে অন্য কথা বললে স্পর্শক বরাবর যদি না ঠেলা দাও তাহলে আসলে তুমি টর্ক তৈরি করতে পারো না। কারণ টর্ক দেখো একটা জিনিস ঘুরতেছে, তুমি সাইড থেকে এরকম ডলা দিলে একমাত্র আরো বেশি রোটেশন করে, মানে ত্বরণ হয়। কারণ টর্ক দিতে হলে তোমার সাইড বরাবর একটা ঠেলা থাকতেই হবে, পুরো ঠেলাটা থাকতে হবে, নাহলে কোনো একটা উপাংশ থাকতে হবে। কিন্তু এটার তো পুরোটাই কেন্দ্রের দিকে, স্পর্শক বরাবর তার কিন্তু কোনো উপাংশই নেই, ফলে আসলে টর্ক নেই। আর টর্ক না থাকলে আমরা কি বলছি, এলটা কনস্ট্যান্ট। তাহলে তুমি চিন্তা করে দেখো, রৈখিক ভরবেগ সমান হচ্ছে mv, তাহলে কৌণিক ভরবেগ কি হবে, m এর জায়গায় আসবে জড়তার ভ্রামক, আর রৈখিক বেগের জায়গায় আসবে কৌণিক বেগ। তাহলে আমরা কি লিখতে পারি, l আগেও যা ছিল কৌণিক ভরবেগ পরেও তাই থাকবে। এর কারণ কি, একটু আগে আমরা বলে দিলাম, টাউ যেহেতু 0, কোনো বাহ্যিক বল না প্রয়োগ করলে বা বাহ্যিক টর্ক এখানে প্রয়োগ না করলে। তাহলে দেখো l এর মান কি আসবে, খেয়াল করো, i1 ওমেগা 1, পরেরটা আসবে i2 ওমেগা 2। তোমার কাছে কোশ্চেন করছে সেই ওমেগা 2টা কত হবে।
তো যেহেতু এটা খুব টাইনি একটা বস্তু, তাহলে আমরা সরাসরি ওই চাকতি বা সিলিন্ডার এগুলো আমাদের বিবেচনা করার দরকার নেই। তাহলে I1 এর ভ্যালু কি হবে? ভর ইনটু দূরত্বের স্কয়ার। দূরত্ব প্রথমে ছিল r1 আর তার কৌণিক বেগ হলো ওমেগা 1। এর পরেরটা হয়ে যাবে, ভরের কোনো চেঞ্জ হবে না, বাট দূরত্ব হয়ে গেছে অর্ধেক। তাহলে একটু খেয়াল করে দেখো, ওমেগা 2 হবে কাটা r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইনটু ওমেগা 1। তাহলে r1 স্কয়ার হচ্ছে কত? r1 দেওয়া ছিল 20, r2 দেওয়া আছে 10, তার স্কয়ার ইনটু ওমেগা 1। তাহলে এখন 4 ওমেগা 1। আগের যে কৌণিক বেগ ছিল সেটা কত ছিল? 5 rps, এখন হবে তাহলে 4 5 20 rps। তো আরেকটা মজার অঙ্ক, এখানে দুইটা একই ডিস্কের ছবি। প্রথমে একটা ডিস্ক ঘুরতেছে, দেওয়া আছে তার ভেলোসিটি কৌণিক বেগ হচ্ছে 300 rpm, মিনিটে 300টা রোটেশন দিতেছে। আর হঠাৎ করে উপর থেকে কিছু ড্রপ, আটা বা মন্ড এরকম কিছু একটা পড়ে গেল, ফলে কি হবে? একটু ভারী হয়ে যাবে ডিস্কটা। তাহলে রোটেশনটা কমে গেছে, 240 rpm হয়ে গেছে 300 থেকে। তো কোয়েশ্চেন করছে এই যে ডিস্কটা ঘুরতেছিল সেই ডিস্কের জড়তার ভ্রামক কত হবে। তো খেয়াল করে দেখো, এই ডিস্কটা এভাবে ঘুরতেছে, ঠিক আছে, এভাবে। তাহলে কেউ যদি ডিস্কের ভেলোসিটি বাড়াতে চায় বা টর্ক প্রয়োগ করতে চায়, তাহলে ওই সাইডেই ডালা দিতে হবে স্পর্শক বরাবর। কিন্তু উপর থেকে চাপ দিয়ে তো আসলে তার ভেলোসিটি কোনো চেঞ্জ করতে পারবো না, তাই না? যেদিকে মুভ করতেছে ওই দিকেই যদি ঘষা দিই তাহলেই তার ভেলোসিটি বাড়বে। ফলে এই পুটি পড়ার পরে কিন্তু তার টর্ক কিন্তু সে অ্যাপ্লাই করতে পারতেছে না। তার মানে আসলে বাহ্যিক টর্ক কিন্তু নাই এখানে। তাহলে বাহ্যিক টর্ক না থাকলে কি হয়? কৌণিক ভরবেগ কনজার্ভ থাকবে। আগে হচ্ছে কৌণিক ভরবেগ, পরে হচ্ছে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ সমান আমরা কি জানি? রৈখিক ভরবেগ যদি p = mv হয়, কৌণিক ভরবেগ হবে I * ওমেগা। তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে I1 ওমেগা 1 হবে, পরের ক্ষেত্রে এই সিস্টেমটার I2 ওমেগা 2। তাহলে এখানে আমরা লিখতে পারি I1, ওটা আমরা নাম ধরে নিলাম, শুধুমাত্র ডিস্কের যেটা আছে সেটার নামই হচ্ছে I1, আর ওমেগা 1 দেওয়া আছে 300। ওকে, এটা রাখলাম আমরা। এরপরে কিন্তু চাকতিতে দুইটা জিনিস, একটা চাকতিটা অলরেডি আছে, I1টা আছেই, সেই সাথে দেখো বলে দিছি ওই উপর থেকে যে আটাটা পড়ছিল সেটা 4 সেন্টিমিটার দূরে পড়ছে। তাহলে সে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে একটা বস্তু বৃত্ত পথে ঘুরতেছে 4 সেন্টিমিটার দূরে, তার ভরও আছে সাপোজ m, হ্যাঁ, কোয়েশ্চনটা দেওয়া আছে। আর ব্যাসার্ধের একটা বৃত্ত পথে ভর ঘুরতেছে m, তাহলে তার জন্য কি হবে? জড়তার ভ্রামক হবে m * r²। অতি ক্ষুদ্র আমরা পয়েন্ট মেস ধরে নিলাম। তাহলে এখানে পাচ্ছি কি? সে আটার ভর আর দূরত্বটা 4 সেন্টিমিটার ধরলাম r²। তাহলে এখন কিন্তু এই টোটাল জড়তার ভ্রামক ইনটু এই সিস্টেমের ওমেগা, নতুন ওমেগা, এবং সেটাও দেওয়া আছে 240 rpm। তাহলে দেখো I1 জানা নাই, এখানেও I1টা আমাদের আননোন, কিন্তু ওমেগা জানা আছে, m জানা আছে, r² জানা আছে, ওমেগা 2 ও জানা আছে। সো সব জানা আছে, আলটিমেটলি আমরা এখান থেকে সলভ করি এই চাকতি বা ডিস্কটার জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারবো।